অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 40তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আমার পুরো টিম, আরজে সুমন, সাউন্ড এডিটর লোবান এবং আরজে রেহান। গত সপ্তাহে আমাদের এখানে আসার জন্য যারা ইন্টারেস্ট দেখিয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে 5 জন, পিয়াস, রিয়াদ, নজরুল ইসলাম, হাসান এবং মানিক। আমরা ডর শুরু করছি প্রিয় শ্রোতা, এবং ডরের একটি ট্যাগলাইন হচ্ছে ডর মানে ভয়। ভয় পাবেন কি পাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভয় পাওয়া সব অনুভূতিগুলো এখানে যারা তুলে ধরেন তাদের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো তাদেরকে কোনো একটি সময় চরম ভয়ের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল। এবং আমরা ডরে যেসব ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি তা অবশ্যই একটি পরিবেশ কেন্দ্রিক, এবং আমরা বারবারই বলে থাকি ডর অন্য সব ভৌতিক অনুষ্ঠানগুলোর চেয়ে একটি জায়গায় সম্পূর্ণ আলাদা, কারণ ডর একটি হন্টেড প্লেস ভিত্তিক শো। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেসব ঘটনাগুলো ঘটে আমাদের প্রাত্যহিক জীবনে, যা একেবারেই অবিশ্বাস্য এবং যা সার্বজনীন নয়, সেই সব ঘটনাগুলো নিয়ে আমাদের ডর। শুরু করছি আমাদের বৃহস্পতিবারের নিয়মিত সাপ্তাহিক ডরের 40তম পর্ব, এবং শুরুতেই সুমন ও রেহানের আজকের যে হন্টেড প্লেস সেই প্লেসের যাতায়াতের ছোট্ট একটা বাইট। ডর মানে ভয়। দোস্ত, আগে আসছো কখনো? আসছি দোস্ত, কিন্তু এভাবে আসলে থাইমা দাঁড়ানো হয়নি, কারণ বাসে আসছি তো। আজকে তো মাইক্রো বাসে আসায় আমাদের এই কারণে একটু চাইপা দাঁড়ায়ও, দেখো তুমি আবার এক্সাইটমেন্টে চলে যাও না মাঝে মাঝে। তবে আমার জন্য দোস্ত এই ফার্স্ট টাইম। মানে তুই আগে এই ব্রিজের উপর দিয়ে যাসনি? না, এই ব্রিজের উপর তোর মতো যাওয়া হয়েছে, মানে এভাবে এই ব্রিজের উপরে কখনো গাড়ি থামিয়ে নামা হয়নি। এবিসি কে ধন্যবাদ দিতে হয় যে এত দূরে আমাদেরকে গাড়ি প্রোভাইড করেছে। এবার থ্যাংক ইউ এবিসি। থ্যাংক ইউ কাকে বলবো, যে এখানে ড্রাইভারকে গাড়ি থামানোর জন্য। ড্রাইভার সাহেবকেও থ্যাংক ইউ। আচ্ছা, পরে বলে দেবো না, গাড়িতে উঠে নি। কাহিনী হচ্ছে দোস্ত, আমরা তো এখন যাবো গাইবান্ধা। ওই জায়গায় কি গিয়েছিস কখন আগে? না, ওই জায়গায় কখনো যাইনি, ওটা প্রথমবার যাচ্ছি। ওকে, আর ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে? আরো তো অনেক টাইম, আরো অনেক সময় লাগবে। অনেকগুলো বাড়ি আছে যেগুলোতে যেতে হবে। কালীবাড়ি, পলাশবাড়ি আর সাদা বাড়িটারই কিছু আছে। তাহলে আর সময় নষ্ট না করে চল গাড়িতে উঠে যাই এখন। হ্যাঁ চল, উঠে যাই। ঢাকা থেকে যমুনা ব্রিজ হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম গাইবান্ধায়। যেহেতু গাইবান্ধা আসা হয় নাই, পলাশবাড়িও তো নিশ্চয়ই আসি নাই। না, অফকোর্স না। তবে আসার আগে একটা কথা কিন্তু শুনে আসি, এখানকার মিষ্টি নাকি খুবই ভালো। গপাত গপাত করে খাবো দোস্ত, মিষ্টি যে আমার কি পছন্দ। তাহলে চল এখন খালি দোকান। তার আগে যদি গরম মিষ্টি পাই দোস্ত, বিলটা কিন্তু তোমার পকেট থেকে। মিষ্টির ব্যাপারে আমার কোনো ছাড়াছাড়ি নেই, যে আমার সাথে থাকে তার বিল দিতেই হবে। প্লিজ চল। আমি কি বলছি শুনছস? যে আমার সাথে থাকে তার বিল দিতেই হবে। না, তাহলে তো তোর সাথে তো আমি নাই, আমি যাবো না, তুই মিষ্টি খেয়ে আয়। ঠিক আছে, যাক, আমার খরচ কমছে, আমি একলা খাবো। আচ্ছা, তাড়াতাড়ি এখান থেকে কিন্তু আমাদের আবার যেতে হবে সেই কালীবাড়িতে। এখান থেকে অনেক দূর, মোটামুটি আধা ঘন্টা লেগে যাবে। আচ্ছা, লেটস মুভ। ওকে। গাইবান্ধার পলাশবাড়ি থেকে আধা ঘন্টার জার্নি করে আমরা পৌঁছাই কালীবাজারে। কালীবাড়ি বাজার থেকে আরো ভেতরে ঢুকে আমরা পৌঁছে যাই শিমুলিয়া নামের জায়গাটিতে, যেখানে এবারের ডর ধারণ করা হবে। তো আজকে এখানে বসে আমরা শুনবো না আমাদের স্টোরি বা গল্পগুলো। মনে হয় না এখানে খুব সহজে কেউ বসার জন্য সাহস করে, কারণ কথা না। জাস্ট লুক এট দিস, একটা গেস্ট হাউস, অথচ দেখতে মনে হচ্ছে যেন কেমন পরিত্যক্ত একটা, মানে কেমন একটা আগোছালো, একটু অবহেলিত, কেমন যেন। যাই হোক, সবাইকে একটু হিন্টস দিয়ে রাখি, যেটা হচ্ছে আজকে শিমুলিয়ার আমরা এমন একটা গেস্ট হাউসের মধ্যে আছি, দোতলা একটা গেস্ট হাউস, এবং গেস্ট হাউসটা স্পেসিফিক আমরা বলতে পারছি না, আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, এটা নিশ্চয়ই জানেন আপনারা। এবং এই গেস্ট হাউসটার মধ্যে
এমন কিছু ঘটনা ঘটে যেই জন্য গেস্ট হাউসটা অনেকটাই ফাঁকা থাকে না, এখানে পরিত্যক্ত অবস্থায় থাকে। তো যাই হোক, অনেকের মনেই প্রশ্ন জেগে গেছে কি সেই গেস্ট হাউস, কি সেই ঘটনা। তবে আমরা গেস্ট হাউসটার বর্ণনা এতটুকু দিয়ে রাখি, এই 2 তলা গেস্ট হাউসটাতে দূর থেকে যদি আপনি দেখেন তাহলে এক দেখাতে যেটা মনে হবে যে এটা একটা পরিত্যক্ত বাড়ি, রাইট। কিন্তু খুব বেশি একটু ভেতরে ঢুকলে দেখা যাবে না থাকার মতো ব্যবস্থা আছে, কিন্তু সেটাতে কেউ ব্যবহার যে করছে না এটা খুব সহজেই আপনি বুঝে যাবেন। এবং এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে কোনো দারোয়ান থাকে না, দারোয়ানেরও ভয় এখানে থাকে না, রাইট। এবং আমরা এটা সন্ধান কিভাবে পেলাম, এটার একটা ঘটনা রয়েছে। কোন একটা টিভি চ্যানেলের একদল ক্রু এসেছিল কোন একটা শুটিং এর কাজে এখানে। সেই ক্রুদের মধ্যে একজন ভাগ্যক্রমে আমার সুমনের পরিচিত, এবং তার কাছ থেকেই হঠাৎ করে একদিন গল্পে গল্পে এই স্টোরিটা বের হয়ে আসে, এই গেস্ট হাউস রিলেটেড স্টোরিটা। তো এতটুকু বলে রাখি, আর এই গেস্ট হাউসে কি ঘটনা ঘটেছে সমস্ত কিছু আপনি জানবেন আমাদের কাছ থেকে একদম ডরের আপাতত। শেষে আমরা আমাদের সামনে যে এতগুলো মানুষ বসে আছে তাদের গল্প একটু শুনে নিই। এত জার্নি করে আসার পর একটা বিষয় খুব ভালো লাগে, যখন দারুণ কিছু স্টোরি শুনতে পাই। রাইট, সমস্ত জার্নি একদম একটাই তো আশা। এবং একটা মজার ব্যাপার হচ্ছে ইদানিং ফ্যান পেজে অনেকেই আমাদেরকে বলে তোর কাছে আসার কথা, অ্যাজ ফার অ্যাজ আই নো, যে এই ধরনের ঘটনা চাই, সেই ধরনের ঘটনা চাই, ভাইয়া গ্রামের ঘটনা বেশি হলে ভালো হয়, ভাইয়া শহরের ঘটনা বেশি হলে ভালো হয়। ভাইয়া ঘটনা তো আমরা ঘটাই না, যার সাথে যা ঘটে সে তো সেটাই এসে বলবে, তাই না? তবে আপনি যদি একমাত্র রিয়েল স্টোরি শুনতে চান, ইউ হ্যাভ টু টিউন 89.2 11:20 বৃহস্পতিবার। রাইট, তো চলেন আমরা শুরু করি আজকে। ওকে, লেটস স্টার্ট। আমরা প্রথমে খুব সম্ভবত পিয়াস ভাইকে দিয়ে শুরু করি, কি বলিস? লেটস গো ফর ইট। দেখি ওনার সাথে একটু পরিচয়টা আগে হয়নি। Okay, আপনার নামটা বলবেন একটু? আমার নাম আব্দুল আহাদ পিয়াস। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি নারায়ণগঞ্জ ফতুল্লাপুরি দোকান। ওকে, আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি যে আপনার 2টা ঘটনার কথা আমরা জানি। তবে প্রথম যেই ঘটনাটা আছে রেহান, ওই ঘটনাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং হতে পারে। তো আমরা প্রথম ঘটনাই সরাসরি ঘটনায় চলে যাই। তো ভাই আমরা একটু শুরু থেকে জানতে চাবো যে আপনার সাথে কবে ঘটনাটা ঘটে, কোন জায়গায় ঘটে, জায়গাটা কেমন, একটু যদি আমাদেরকে সুন্দর করে বলতেন। আমার সাথে ঘটনাটা ঘটে প্রায় 2 মাস আগে। জায়গাটি আমাদের এলাকায় বুড়ি দোকান। ঘটনাটা বোধহয় আপনার ফ্রেন্ডের বাবার সাথে ঘটে না? জি। আচ্ছা, তাহলে আমরা একটু শুনি কিভাবে কি ঘটেছিল। তো আমি আর আমার ফ্রেন্ড রনি, যার বাবা আর কি, রনি, ওর আমি ক্রিকেট খেলতে মাঠে গেছি। তো হঠাৎ করে ওর মা দৌড়ে আসছে, আসার পরে রনিকে বলতেছে তোর বাবা তো আর নাই, তোর বাবা তো মারা গেছে। আমি আর রনি ফার্স্ট টাইম দৌড়ে যাই দেখি আসলে মারা গেছে, স্ট্রোক করছে। কখন এটা স্ট্রোক করছে? এটা বিকালে। আগে বলে রাখা ভালো, ওনার কোনো আত্মীয় স্বজন এখানে ছিল না। আচ্ছা। তো আমরা ডিসাইড করলাম স্কুলের কয়েকজন ফ্রেন্ড মিলে আর কি লাশটা পাড়া দিব। তো ওদের বাড়ির সামনে সাউন্ড বক্সের একটা দোকান আছে, তো সেইখানে রাতের বেলা আত্মীয় স্বজন আরো বাকি আছে, তাদের লাশ দেখাতে হবে। দোকানের লাশটা আপাতত রাখছে, রাত্র 10টা বাজে গেছে। তো আমরা 7 জন বন্ধু ছিলাম, আমি, রাইয়ান, রিয়াদ, আরো অনেক বন্ধু ছিলাম। তারপর আমরা লাশ দেখাচ্ছি, কেউ সাহস পেত না লাশের কাছে বসার। আমি আর ওই রাইয়ান আর কি লাশের কাছে বসেছিলাম মাথার কাছে। আর রনি যেহেতু অনেক শোকাহত, ওর বাবা মারা গেছে, তো ও বসা ছিল লাশের পায়ের কাছে। ও আর কি একটা করে আগরবাতি শেষ হয়, ও ধরে দিতেছে। তো আমরা লাশ দেখাইতেছি। তারপর হঠাৎ করে আর কি আমার মনে হইলো লাশটা পেটের দিক দিয়া কিছু একটা আর কি নড়ে উঠছে, অদ্ভুত আর কি নড়ে উঠছে, অনেক নড়ে উঠছে। আপনি যখন দেখেছেন এটা, মানে তখন ওই রুমে কে কে ছিল, কয়জন ছিলেন আপনারা? ওই রুমে আমরা 3 জন ছিলাম। জি, আমি, রনি আর রায়ান। আচ্ছা, তারপর? তো নড়ে উঠছে, তার আমি মনে হচ্ছে আমার চোখের ভুল হতে পারে। তারপরে এরকম 7-8 বার এরকম ঘটনা আর কি ঘটছে, লড়তাছে। পরে আমি মনে হচ্ছে না আমার চোখের ভুল। তারপরে আমি বলছি দোস্ত আমি একটু প্রসাব করে আসি, তোরা আব্বো। তারপরে আমার বন্ধু রবিন, ওকে বসাই দিয়া আমি আর রায়ান বাইরে গেছি। ও একজনের সাথে কথা বলে ফোন আসছিল। প্রসাব সেরে আমি রায়ান আমাকে বলতেছে দোস্ত খেয়াল করছো লাস্টটা না কতক্ষণ পর জানি নড়ে উঠে, আমার এরকম লাগতেছে। আমি জিনিসটা আমি আসলে দোস্ত আমি এরকম কিছু একটা দেখছি, এই কথাটা বলছি। বলার পরে আমি কথাটা ঘুরে ফেলছি। রায়ান আর কি আমার থেকে ভীতু, ও আর কি বেশি ডরাইতো। বলছি না এরকম কিছু না, ফাইলামানি করলাম, এরকম কিছু না, কিছুই হয়নি। পরে আমরা আসলাম, ফোন করে কথা বলা শেষ, আসলাম। রাত্র তখন প্রায় 2টা কি 2:30 হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না? এত দেরি হয়ে যাচ্ছে, কবরের ব্যবস্থা কেন করা হচ্ছে না? কবরের ব্যবস্থা আর কি, একটা কবরের একটা নিয়ম আছে। নারায়ণগঞ্জ গোরস্থান আছে না, 10টার পরে কোনো কবরস্থান খোলা থাকে না। আত্মীয় স্বজন অনেক বাকি আছে, এখানে কেউ ছিল না, মানে কাছাকাছি কেউ না, কাছাকাছি কেউ ছিল না। বড় বোন ছিল, বিয়ে করছে, সেটা কাছাকাছি আর কেউ ছিল না। সেই জন্য আমরা আর কি অনেক অসহায় ছিল আর কি। এভাবে পাহারা দিতাম না, কারণ আমাদের এলাকাতে অনেকদিন পাহারা দিচ্ছেন। সেই ক্ষেত্রে আর কি আমাদের বন্ধুর বাবা অনেক আদর করতেন আমাকে, সেই জন্য পাহারা দিতে আমরা করছি। রাত্র যখন 1টা 2টা হবে, তখন যে রনি ওর বাবারে দেখবো।
রনির বাবারে দেখবো রনি মাথার কাছে এসে পড়ছে। আমরা 3 জন মাথার কাছে, আর পায়ের সামনে আর কি 2 জন, আর কি হালকা হালকা শীত ছিল, বৃষ্টি ছিল, মাটির বাটিতে কয়লা ইয়া কইরা তারপরে মশা তাড়ানোর জন্য আর মুড়ি চানাচুরের ব্যবস্থা ছিল, পায়ের সামনে যে মুড়ি চানাচুর খাইতেছিল। তো আমরা লাশের মাথার কাছে বসে আছি। তারপরে ও কি করছে, লাশটা কি করছে, এই পর্যন্ত আর কি উঠে রাখছে। উঠে আর দেখতেছে আর কান্না করতেছে, দেখতেছে আর মাথা হাত বুলে যাচ্ছে। এই সময় আমি হঠাৎ করে খেয়াল করলাম লাশটার কি একটা হাসি আছে না, আজকে আর কি মুচকি হাসি আছে না, এরকম একটা হাসি দিছে। আপনারা না দেখলে বুঝবেন না আর কি। সেই সময় মনে হচ্ছে আমার চোখের ভুল হতে পারে, যেহেতু হাসি দিয়ে কি আবার আগের মতন হয়ে গেছে। হ্যাঁ, হাসি দিয়ে অনেকক্ষণ ছিল, তারপর আবার আগের মতো নর্মাল হয়ে গেছে। মনে করেন এটা শুধু আপনি দেখতে পেলেন? এটা আবার রায়ানও দেখছে। আচ্ছা, আমি যেটা দেখতেছি রায়ান আবার সেটা দেখতেছি, কিন্তু আমরা দুজনকে বলতেছি না, দুজনেই ভাবছেন যে হয়তো চোখের ভুল। কারণ আমরা তো এইসব জিনিস আর কি ভয় পাই। লাস্টটা হাসি দিয়ে 3 সেকেন্ড আর কি থাকতেছে, তারপর আবার জায়গা মতো নর্মাল হয়ে যেতেছে। তারপরে রনি কিন্তু এটা খেয়াল করতে পারতেছে না। রনি আর কি অন্যদিকে তাকে মাথাটা অনেক বেশি শোকে আছে, অনেক কিছু তার মাথায় কাজ করছে না, ইয়া করতেছে। অনেকবার হয়েছে, ভয় পেয়ে গেছি। ফজর আজানের 10 থেকে 15 মিনিট আগে একটা লাস্ট হাসি দিছিল, তারপরে বসে রয়েছি। রায়ানকে আমি কিছু বলি নাই, আর রায়ান আমাকে কিছু বলে নাই। ফজর আজানের দেওয়ার সাথে সাথে আমি ভয়ে ওইখান থেকে আইসা পড়ছি। রায়ানের বাসা আমার এলাকা থেকে একটু দূরে, তো একসাথে যেতে হবে। তো একসাথে আমরা বের হলাম। তারপরে রায়ান আমার বাড়ির সামনে আসছে। আসার পরে বলে, দোস্ত আমার বাবা তো তালা খুলবে না, বলছে আমাদের বাসায় থাক, সমস্যা কি। তারপরে আপনারা তখন লাশটা ওখানে রেখেই চলে আসছেন? জি, লাশটা আরো লোক আছে আর কি। আচ্ছা, আমার রুমে আমি আর রায়ান শুয়ে রয়েছে। হঠাৎ করে আমাকে বলে, দোস্ত লাশটা আমি হাসিতে দেখছি। মনে হচ্ছে আমি এটা বিশ্বাস করবো না, ওর চোখের বলবো আর কি, আমার ডর দেখে দিয়েছিল। আমি যে জিনিস দেখতেছি ও যে সেই জিনিস দেখতেছে, আর কেউ দেখতেছে না। আর কেউ দেখবে কিভাবে? রনি ছিল একমাত্র মাথার কাছে, 3 জন ছিলাম, আর তো কেউ ছিল না, সব পায়ে। রনি আসার পরে হাসি দেওয়া শুরু হয়েছে আর কি। আমি আবার সব সত্যি কথা রায়ানকে সেই সময় বলে গেছি, কারণ ঘরে কোনো ডর নেই। বলে গেছি, দোস্ত আমি নড়তে দেখছি। ও বলছে আমিও নড়তে দেখছি, আমিও হাসতে দেখছি, ও হাসতে দেখছে। আমি যদি ওকে না বলি, ও কি আমাকে বলতে পারবে দোস্ত লাশটা তো হাসছে? করা সম্ভব না। কিন্তু অন্য কিছু বলতে পারতো, লাশটা নড়তেছে এরকম কিছু বলতে পারতো সাধারণ। কিন্তু তারপরে শোনার পরে কি বললো? এরপরে আমরা কখন যে ঘুমাই গেছি খেয়াল নেই। তারপরে লাস্টটা জানাজা দেওয়া আমাদের আর কি ভাগ্যে হয় নাই। তারপর লাস্টটা জানাজা হয়ে গেছে। পরে আরেকটা ঘটনা আছে। এরপর আমাদের এক বন্ধু নাইম ওদের বাসায় থাকে, রনির সাথে ওর রুমে ঘুমাইছে। সেদিন রাতে না, সেদিন রাতে না, এর 2 দিন পরে। নাইম পোশাক করতে বের হয়েছে রাতের বেলা 11টা কি 11:30। পিছন থেকে কে জানি বললো, এই শহর আমি গোসল করতেছি। ঘুমাইছে নাইম, কি না কে চলে আসছে। আমি তো এইখানে, সবাই তো ঘুমাইতেছে। আর রনি আর রনির আম্মু আর রনির আন্টি, এরকম তো কোনো পুরুষ নাই। ওটা কি কোনো রাস্তা ছিল, কোনো মানুষজন আসা যাওয়ার করার? মানুষজন আসা যাওয়ার কোনো রাস্তা ছিল না, জাস্ট একটা ফ্ল্যাটের ভিতরে আর কি। ওকে, আর কি একটু দূরে আসলো, তখন খেয়াল করলো কি আমাকে এই কথাটা বলছে। রনির বাবার কণ্ঠ মনে হইলো, আঙ্কেলের কণ্ঠ মনে হইলো, কারণ আঙ্কেলের সাথে অনেক পরিচিত বেশি আমাদের থেকে। বললো কে মনে হইলো। তারপর বাথরুমের কাছে দিয়ে গিয়া লাইটটা জ্বালায় দেখে কেউ নেই। এই ছিল আমার ঘটনা। এই যে লাস্টার যে হাসির ব্যাপারটা, এই ব্যাপারটা আমাকে খুবই নাড়া দিল আর কি। ব্যাপারটা স্পেশালি খেয়াল করেছিস ব্যাপারটা, যে ছেলে আসার পর থেকে কিন্তু হাসি শুরু হয়ে গেছে। তার আগে নড়াচড়া চলছিল, যখন ছেলে ঢোকে তখন লাস্টার হাসির ব্যাপারটা। এবং এটা 2 জন দেখেছে, 1 জন না, তাই অবিশ্বাস করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আবার বিশ্বাস করব কিভাবে সেটাও বুঝতে পারছি না। আসলে এগুলা শুনে অনেক সময় অবিশ্বাস্য মনে হলেও হয়তোবা আসলে না ঘটলে, নিজে কখনো ফেস না করলে এটা বিশ্বাস করাটা একটু কঠিন। সেটা তো পিয়াস ভাই নিজেই বললো যে আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে ব্যাপারটা কিরকম ছিল। সো পিয়াস ভাই, এই ছিল আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা। জি, ওকে। তো পিয়াস ভাই, আপনার কাছে আরো একটা স্টোরি আমি শুনেছি ডট টিমের কাছে, যে আপনার নানার সাথে ঘটে যাওয়া একটা ছোটখাটো ঘটনা বোধহয় আছে। আমি সংক্ষেপে বলি আর কি। আমার নানার সাথে যে ঘটনাটা ঘটে, আমার নানা আর কি মাছ ধরার শখ ছিল। আচ্ছা। সে মাছ ধরে আর কি রাস্তা দিয়ে আসতেছে। কটার দিকে? বেশি না, রাত্রে 10টা-11টা হবে। গ্রামে তো এটা অনেক রাত। হ্যাঁ, গ্রামে তো তাহলে তো অনেক। কুমিল্লা নোয়াখলা গ্রাম। তো মাছ ধরে আসতেছে। আসার পথে এক সাইডে ছিল ধান ক্ষেত, এক ছিল পাট ক্ষেত। মাঝখান দিয়ে একটা রাস্তা, আসতেছে একা একা আসতেছে। আসার পরে হঠাৎ করে সে ফিল করতেছে তার পিছনে কে জানি আসতেছে। এটা অনেকক্ষণ যাবত হয়। তারপর মনে করে না কিছুই না, আর আসলে কি উনি আর কি এসব জিনিস ভয় পায় না, সাহস একটু বেশি ছিল। তো তারপর কিছুক্ষণ এরকম চলার পরে হঠাৎ করে দেখতে পাই একটা জিনিস তার সামনে। ঠিক আছে, এটাকে পুরুষ বলাও চলে না, মহিলা বলাও চলে না, আর কি অনেক ভয়ঙ্কর কুৎসিত, লোমশ, নখ বড় বড় ছিল, লোমশ ছিল, চোখগুলা লাল লাল বড় বড় ছিল, নাকটা লম্বা ছিল, আর কোমর পর্যন্ত চুল আর কি আইসা পড়ছে। এটাকে পুরুষ বলাও চলে না, মেয়ে বলাও চলে না আর কি। এরকম একটা সামনে আসছে, সামনে মনে করেন 5 ফিট আর 7 ফিট দূরে হবে। হঠাৎ করে দেখে এখান থেকে গায়েব।
পিছন থেকে এসে জড়ায় ধরছে। তারপরে আমার নানা ফিল করেছে তার গাটা একটু লোমশ, কি তাদের ভিতরে ধস্তাধস্তি চলে, কি এক গ্রামের থেকে আরেক গ্রামে আর কি চলে যায়। আমার নানা কিন্তু উজা লম্বা একদম একটা ফোর্সের মতো বডি ফিটনেস ছিল, তো তার সাথে পেরে ওঠা সম্ভব না, ধস্তাধস্তি হয়। নানার ফ্রেন্ড গুলা ছিল তারা আর কি বাসার রাস্তার দিকে আসতেছে, আসার পরে দেখি নানা একা একা কি জানি করতেছে, ঘোরাইতেছে, তারপর নানা এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ে যেতেছে, উড়ে যেতেছে, তারপরে এরকম করতেছে। তারা কিছু ওই জিনিসটা যেটার কথা তারা ওই জিনিসটা দেখতে পারতেছে না, তারা ওই জিনিসটা দেখতে পারতেছে না আর কি, দেখতেছে নানা হাওয়ার ভিতরে বাঁচতেছে, এক জায়গায় কোনো জায়গায় পড়ে যেতেছে, তারপরে ঘুরে যেতেছে আর কি, কাজ জানি চিলেচিলি করতেছে, মারতেছে আর কি, ঘুমানি শব্দ আর কি। তো ওনারা এসে ধরছে, ধরার পর নানা সেন্সলেস হয়ে গেছে। তো নানাকে বাসায় নিয়ে আসছে আর কি। নানার শরীরে এত গন্ধ ছিল, 1 মাস যাবত আর কি তা যায়নি, 1 মাস পর্যন্ত ছিল, অনেক মাস পর্যন্ত সেই ঘ্রাণ ছিল তার গায়ে। জি, 1 মাস পর্যন্ত পচা মাছের, বাসি মাছের ঘ্রাণ ছিল, গন্ধ ছিল আর কি। তো এরপরে থেকে আমার নানা একটু প্যারালাইসিস হয়ে গেছে, তার বামারটা আর কি একটু অকেজো হয়ে গেছে আর কি, এ হাত দিয়ে কোনো কাজ ঠিক মতন করতে পারে না। এই ছিল আমার ঘটনা। ওকে, অনেক কিছুই হয় জীবনে, অনেক মানুষের সাথে অনেক কিছু ঘটে। এই যে ঘটনাটা একটু আগে শুনলাম আমরা পিয়াস ভাইয়ের কাছে, তার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা, যদি শেষ মুহূর্তে তার ফ্রেন্ড গুলো এসে না দেখতো যে সে নিজেই নিজের সাথে ধস্তাধস্তি করছে, তাহলে আমরা হয়তো ধরেও নিতে পারতাম যে চুল বড় বড়, চোখ লাল, অনেক রকম লোকজন রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, হয়তো একটু টাকার প্রয়োজনে তারা ডাকাতি করতে বা ছিনতাই করতে অনেক সময় তারা উদ্ধত হয়, কিন্তু ধস্তাধস্তি চলছিল, কিন্তু তার ফ্রেন্ডরা তাকে দেখেনি। তো এই ছিল পিয়াস ভাইয়ের গল্প। আরো গল্প শুনবো আমরা এখন একটু রিয়াদ ভাইয়ের গল্প শুনবো। ওনারা দুজন একই এলাকায় থাকেন, দুজনে ফ্রেন্ড, এবং সামহাও দুজনের সাথেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়। তো ডট টিমের কাছে যতটুকু শুনেছি, রিয়াদ ভাইয়ের কাছে যতটুকু শুনলাম, সেইটা আবারও শ্রোতা বন্ধুদের সামনে চাই যে রিয়াদ ভাই একটু বলুক। বাট তার আগে রিয়াদ ভাই আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ শেখ রিয়াদ, আমি নারায়ণগঞ্জে ফতুল্লা বুড়ির দোকানে থাকি। আচ্ছা, ওকে। যে ঘটনাটা আপনার সাথে ঘটে সেটা কবে ঘটে? এটা 2015 জানুয়ারির দিকে, মানে এই বছরের জানুয়ারিতে, কয়েকদিন আগে, একেবারে তাজা ঘটে যাওয়া ঘটনা। যেখানে ঘটনাটা ঘটেছে সেই এলাকাতেই তো আপনি থাকেন, সেই বাড়িতেই তো আপনি থাকেন? জি, এখন থাকি না। এখন থাকছেন না ওখানে? ওই ঘটনার পরেই আপনি বাসা বদল করে ফেলেন? জি। আচ্ছা, যাই হোক, তো আমরা এবার একটু ঘটনায় আসি যে আপনার সাথে কি ঘটেছিল আসলে। ওই দিন ছিল সোমবার। আচ্ছা। প্রায় বিকালে আসর নামাজের পরে নামাজ পড়ে আমি বাসায় গেছি, যার পরে আমার বিকালে 1 ঘন্টা ঘুরতে সময় দেওয়া হতো। আচ্ছা আচ্ছা। নিজে নিজে ভাবলাম যে অন্য জায়গায় না ঘুরে আজকে একটু ছাদে গিয়ে একা একা বসে থাকবো। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের ছাদটা ছিল অনেক উঁচু, অ্যাপার্টমেন্ট ছিল, 9 তলা বিল্ডিং, 2টা এক পাশে, 1 হাত দূরত্ব, এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া যেত, এরকম অবস্থা। পরে ছাদের চাবি নিয়ে ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে হঠাৎ করে পিছনে তাকাই দেখি যে 3টা লোক ইট ভাঙতেছে। মানে তারা তাদের মতো কাজ করতেছে। আমি যে ছাদে আসি আমার দিকে কোনো তাকাইতেছি না, তাদের সামনে দিয়ে আমি হাঁটতেছি করতেছি, কিন্তু মানে তারা তাদের মতো কাজ করতেছে। ডর মানে ভয়, ডর। ছাদে যাওয়ার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে হঠাৎ করে পিছনে তাকাই দেখি যে 3টা লোক ইট ভাঙতেছে। আমি যে ছাদে আসি আমার দিকে কোনো তাকাইতেছি না, তাদের সামনে দিয়ে আমি হাঁটতেছি করতেছি, কিন্তু মানে তারা তাদের মতো কাজ করতেছে। তারপরে আমি অনেকক্ষণ ওইখানে একা একা হাঁটাহাঁটির পরে আজান দিছে, পিছনে তাকাই দেখি ওরা কেউ নাই। আর আমি মনে করলাম মনে হয় আজান দিছে, তো সেই জন্য মনে হয় নিশ্চয়ই লেগেছে। আপনি তাদের চলে যাওয়ার বা কিছু কোনো শব্দ টব্দ পাননি? জি না, আমি কোনো শব্দ। ওনারা কি নিজেদের মধ্যে কোনো কথা বলছিলেন না? জি না, তাদের তাদের মতো কাজ করতেছে। আচ্ছা। ম্যানেজার সাহেবের সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল। আমি কথা বলতেছি যে ভাইয়া এবার সে লিফটটা কবে চালু হবে? আচ্ছা। পরে বলতেছে যে অনেক দিন ধরে তো কাজ বন্ধ, প্রায় 8-9 বছর ধরে, শ্রমিক পেতেছে না। আচ্ছা। আর এমনি ফ্ল্যাটের কাজ চলতেছে, ফ্ল্যাট গুলো হয়ে গেলে পরে লিফট চালু করে দেওয়া হবে। আচ্ছা। আমি শ্রমিক কাজ করতেছে না মানে? আমি তো একটু আগে বিকেল দেখলাম যে ছাদে 3জন লোক ইট ভাঙতেছে। তুমি কি ছাদে গেছো? আমি হ্যাঁ, আমি তো ছাদে গেছি। তোমাকে ছাদে যে পারমিশন কে দিছে? আমি পারমিশন বুঝলাম না ঠিক। না, ছাদে তো জায়গা এখনো তালা মারা থাকে। আমি তো ছাদে চাবি নিয়ে গেছি। তুমি কাজটা ঠিক করো নাই, তোমার কোনো সমস্যা হয়েছে? আমি না, আমার তো কোনো সমস্যা নেই। আমি বললাম ভাই একটু বুঝাই বলবেন আমাকে, আমি বুঝতেছি না। ঠিক আছে, তোমার কিছু বলা যাবে না, তুমি চলে যাও। আমি একটু জানি না। পরে আমার ভাইয়াকে বলতেছে আপনার যে ভাই আছে ওকে আপনি ছাদে মানে দিতে দিচ্ছেন কেন? ওরা আমি না কয় আমি তো ছাদে দিয়ে যাইতে বলি নাই, ও তো মানে একা গিয়ে গেছে। কয় আসলে কি ওই ছাদে কারো উঠতে দেওয়া হয় না। 8 থেকে 9 বছর আগে এদিকে একটা শ্রমিক কাজ করতো। পরে ওদের মধ্যে একটা ঝগড়া লেগা মানে 3জন লোক মারা যায়। মানে এরপর থেকে ছাদে যেই যায় একা যাই দেখে সব 3টা দেখে।
এবং তখন থেকে এই বিল্ডিং এর ছাদের কাজ বন্ধ? ছাদের কাজ বন্ধ, তালা মারা থাকে সবসময়। আর মাঝে মাঝে যদি কেউ যায়, মানে যে কিছু দেখুক 3টা থেকে। আমি শুনছি যে এই ঘটনা একবারই হয়েছিল, তারপর থেকে ছাদে তালা মারা। তারপর থেকে ছাদের কাজ হচ্ছে না, এবং যেই কিছু একটা দেখছে 3টাই দেখছে, কারণ 3জন মারা গিয়েছে। হ্যাঁ, পরে ভাই আমাকে বলতেছে যে তুমি আর কোনো ছাদে যাবে না। আমি কই কেন ভাইয়া? এমনি একটা সমস্যা আছে, তোমার বলা যাবে না, তুমি বলে ভয় পেতে পারো। আমি বলছি ঠিক আছে। তারই 2 দিন পরে মাগরিবের নামাজ পড়ে আমি উপরে উঠতেছি। আমরা যে ফ্ল্যাটে থাকতাম হচ্ছে 4th তলা। আচ্ছা। হঠাৎ করে আমার চোখটা আমার ছায়ার দিকে পড়লো। আমি যখন সিঁড়ি থেকে উঠতেছি, তখন দেখতেছি যে আমার ছায়ার পিছনে মানে কে যেন দৌড়াইতেছে, ছায়া হিসেবে দৌড়াইতেছে, কিন্তু একই স্পিডে। মানে আপনার ছায়ার পিছনে আরেকটা ছায়া দৌড়াচ্ছে? হ্যাঁ, কিন্তু একই স্পিডে। আমার আগে যেতেছে না, আমার পরেও না, মানে একদম সেম টু সেম। কোনো শব্দ পাচ্ছিলেন কি? না, কোনো শব্দ না, একদম নিস্তব্ধ। আচ্ছা। পরে আমি উপরে তাতে দৌড় দিয়ে চলে যাই, কিন্তু আমি দৌড় দিলে দেখতেছি যে আমার ছায়াটা একই স্পিডে আসতেছে। পরে আমি টোকা দিই দরজা, পরে দরজা খুলে আমি সাথে দরজা লাগাইতে নেই, এর মধ্যে জোরে একটা টোকা দিয়ে ওঠে দরজার ভিতরে। আচ্ছা, আপনি দরজা লাগাতে তার মানে ঠিক পুরো দরজাটা লাগাইতে পারি না এখনো। আচ্ছা, লাগাইতে পারি নাই। আমি সাথে সাথে খুলে দিই কেউ নাই। পরে আমি মানে একটু মানে নিজে থেকে লাগে আমি কি দেখলাম বা কে টোকা দিল। পরে আমার বোন জিজ্ঞেস করলো কি আবার দরজা খুলছিস কেন? আমি কই এমনি কিছু না। পরে আমি লাগাই দিছি। এই আমার কাহিনী ছিল ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াদ ভাই আমাদের সাথে এটা শেয়ার করার জন্য। একটা জিনিস মাঝে মাঝে খুব অবাক লাগে যে এই ঢাকা শহরে যেখানে মানুষের কোনো অভাব নেই, সেখানেও এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে যায়। যেমন এই বাড়িটার কথাই যদি ধরি, যেটার কথা রিয়াদ ভাই বলছিল, 3জন মানুষ এখানে মৃত্যুবরণ করে এখানে কাজ করতে করতে, 3জন শ্রমিক, এবং তারপর থেকে তাদেরকে ওভাবেই দেখা যায় 3জনকে কোনো না কোনো ভাবে বিভিন্ন রূপে, রাইট? 3জন করেই দেখা যায়। আপনিও 3জন ওয়ার্কারই দেখেছেন? জি জি, আমি 3জন দেখেছি। এবং এই ব্যাপারটা ওই বাড়ির কেয়ারটেকার, দারোয়ান সবাই জানে? জি, সবাই জানে। ওই এলাকা ওই সম্পর্কে মানে এই এটা যারা পরিচিত। আচ্ছা, মানে এই বাসায় কেউ ছাদে ভয় ঢুকে না। অনেক মানুষ আছে এই বাসায় দিনও ঢুকে না। অনেক বড় বিল্ডিং তো, 2টা একসাথে 9 তলা 2টা। আচ্ছা, এখন প্রায় 5-6টা বিল্ডিং শুধু কাজ সম্পূর্ণ হয়েছে, আর সবই বিক্রি হয়েছে, কিন্তু এখনো তৈরি হয় না। সব শ্রমিক পাইতেছে না কাজ করার জন্য, যারা আসে চলে যায়, কাজ করতে চাচ্ছে না। কাজ করতে মানে কেন কাজ করবে না সেটা বলতেছে না কেউ। রহস্য, কিছু রহস্য তো থাকবেই, ভৌতিকতার একটা অংশই হচ্ছে রহস্য। তো যাই হোক, থ্যাংক ইউ রিয়াদ ভাই আমাদের সাথে এই গল্পটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আজকে আমাদের সাথে অনেক অতিথির সাথে আরো একজন যে আছেন, সে হচ্ছে নজরুল ইসলাম ভাই। তো নজরুল ভাই, প্রথমে আপনার পরিচয়টা একটু জানি, আপনি কি করছেন এখন? আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার দেশের বাড়ি চাঁদপুর। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছি। তো আপনি কি এই ধরনের অধিভৌতিক বা অলৌকিক ব্যাপারগুলোতে আগে থেকেই বিশ্বাস করেন? হ্যাঁ, আগে থেকে কিছুটা, বিশেষ করে আমি মাদ্রাসা পড়ালেখা করছি। আচ্ছা, আপনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন? জি। মানুষ এবং জিন যে আছে এটা আমি কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি, ওই কারণে আমি ওখান থেকে বিশ্বাস করতেছি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু শুনি আপনার কাছে। আপনার বেশ কিছু ঘটনা আমরা ডরের টিমের কাছে শুনেছি, একটা ঘটনা আমরা শুনতে চাই আবারও। সেটা হচ্ছে যে আপনার বাসায় কোন একটা ঘটনা ঘটেছে, এখনো কিছুটা হলেও কন্টিনিউ করে। যে আমি প্রথমে বলতেছি, আমার বাড়িতে যে বিল্ডিং রয়েছে 6টা রুমের মধ্যে দক্ষিণ পাশে একটা রুম রয়েছে আমাদের। ওই রুমের মধ্যে আমরা যখনই শুই কেউ, তখনই তার উপরে একটা ভূত অথবা জিন যেটাই বলি একটা প্রভাব পড়ে। যেরকম ভাবে আরো 3 বছর আগে একদিন রাত্রে আমাদের বাড়িতে কেউ ছিল না, মা ছিল মামার বাড়িতে, আমি একাই ছিলাম। তখন আমি ওই রুমে, গরমের কারণে ওই রুমে শুয়েছি। আমার ঘুম চলে আসছে। হঠাৎ আমি রাত 2টার সময় জেগে উঠেছি, আমার হাতে ঘড়ি ছিল। 2টার সময় জেগে উঠে দেখে আমি ওই খাটের উপর নেই, আমি রয়েছি আমাদের স্টিলের আলমারির উপর শোয়া। আলমারির উপরে আপনি শুয়ে আছেন? হ্যাঁ, আলমারির উপর কিভাবে শোয়া, কিভাবে চলে গেছি এবং কিভাবে উঠলাম। ওই আলমারিতে সাধারণত চেয়ার দিয়ে ওঠা সম্ভব না, অনেক উঁচু। হ্যাঁ, উঁচু, এবং আমরা নিচে ঝং যাতে না ধরে এই কারণে আমরা নিচে একটা চৌকির দিয়েছি, চৌকির উপরে আলমারিটা উঠেছি। আচ্ছা, আপনি ঘুমন্ত অবস্থায় ওখানে চলে গেছে। ফলে আমি নামতে বহুত কষ্ট হয়েছে। আমি এখানে রাত্র অন্ধকারে। আপনি কি মানে একেবারেই আপনার কিছুই টের পাননি? না, একেবারে কোনো কিছু টের পাইনি, যে কিভাবে আমি উঠছি অথবা যে গিয়েছি অথবা যে আমাকে কে নিচ্ছে, কোনো কিছু উপলব্ধি করতে পারিনি। তো এই রুমটাতে এরকম প্রবলেম হওয়ার কোনো কারণ কি আপনার জানা আছে, যে এই ধরনের প্রবলেম কেন হয়? এই রুমটার প্রবলেম হচ্ছে আমাদের ঘরের পিছন দিয়ে একটা ইজুল গাছ রয়েছে, গ্রামের মানুষ চিনবে হয়তো। কেউ বলতেছে ওই ইজুল গাছটার কারণে এই রুমটারও সমস্যা। পরে যে আমরা এই ইজুল গাছটা গত বছর কেটে ফেলছি, এরপর ওদিও দেখতেছি এখন। আপনার কি ধরনের ঘটনা ঘটেছে এই রুমে, একটু ছোট করে করে শুনি। এই রুমের মধ্যে ঘটনা হয়েছে গত জানুয়ারি মাসে। আমার খালু শুয়েছে, মেহমান আসছে অনেক, তো খালু এবং খালাকে ওই রুমে দিয়েছে শোয়ার জন্য। তো হঠাৎ করে আমরা দেখতেছি আমার খালু চোখ মুখ লাল। দুপুরবেলা উনি আসে, আমার খালাকে জিজ্ঞেস করতেছে তুমি আমাকে কেন খাবার দিছো?
তারপর কেন দিলা? মানে আপনার খালুকে আপনার খালা জিজ্ঞেস করছে? আমার খালু খালাকে জিজ্ঞেস করতেছে তো তুমি কেন থাপ্পড় দিলা? না আমরা এখানে মুরগি কাটতেছি, মেহমান আসছে, সবাই আম্মা খালা এবং সবাই কাটতেছে এটা। তো কাটার পর যেমন খালু দৌড়ায় যাই বললো যে তুমি আমাকে কেন থাপ্পড় দিলে? এখন খালা বলতেছে যে আমরা তো কই আপনাকে থাপ্পড় দিই, আমরা তো এখানে অনেকক্ষণ থেকে মাছ কাটতেছি, মাংস কাটতেছি। এই দুপুরবেলা শুইছি, এখন আমাকে কে যেন একটা অনেক জোরে একটা থাপ্পড় মারছে গালার মধ্যে, এবং আমি দেখলাম যে ওনার গালার মধ্যে এরকম আঙ্গুলের ছাপ লাল হয়ে গেছে। আর উনি ভেবেছেন যে এটা আমার খালা দিয়েছে এটা, কিন্তু আসলে ওনারা ওখানে ছিল না, ওনারা কেউ ছিল না, ওই রুমে একা ছিল উনি। নিজের স্বামীকে কেউ একজন এভাবে কেন কোনো কারণ ছাড়াই এরকম তো করার কথা না, এরকম করার কথা। আমি একবার আপনার কথা ভেবেছিলাম যে মনে হয় আপনার খালু দেখতেও পেয়েছে আপনার খালাকে। হ্যাঁ, খালার মধ্যে এরকম চেহারা নিয়ে থাপ্পড় মারছে। মাই গুডনেস, মানে আপনার খালার মতন চেহারা নিয়ে সেখানে উপস্থিত ছিল। আমার ওটা মানে মনে হলে আমার গা শিউরে ওঠে এখনো। পরে এটা তো মানে ভয়ঙ্কর অবস্থা, আপনাদের এই একটা ঘরের মধ্যে এরকম একটা রুমে অবস্থা। বাকি রুমে আপনারা কিভাবে মানে শান্তি মতন থাকেন আমি জানি না। না, বাকি রুমে কোনো সমস্যা হয় না, কিন্তু এই রুমটার মধ্যে যে শোয় কখনো তারই সমস্যা হয়। যেরকম আমার বোন একদিন, বোনের বিয়ে হওয়ার পরে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছে, শোয়ার পরে দেখতেছে হঠাৎ করে ওই জানালাটা খোলা, ওই ইজুল গাছের ডালার মধ্যে এরকম ভাবে লাল শাড়ি পরা খুব সুন্দর একটা মহিলা, আবার দাঁতগুলো লম্বা, মুখ দিয়ে বের হয়ে রয়েছে, ওটা সে নাচতেছে, গাইতেছে, বোনকে ডাকতেছে আসো আসো আসো। তো বোন দেখে ভয় পেয়ে সবাই ডাকতেছে, ওই দেখেন কি যেন একটা আমাকে ডাকতেছে, মহিলাটা আমাকে ডাকতেছে গাছের মধ্যে। পরে সবাই বলতেছে এক কাজ করো, তুমি উত্তরের পাশে একটা রুম দিছো, এখানে চলে আসো। উত্তরের রুমে আপা এখানে শুয়েছে, এবং আমার ফুফুরা ঘরে মেহমান ছিল। উত্তরের পাশের রুমটার পাশে আমাদের রান্নার রুম রয়েছে, ওই রান্নার রুমের চালের উপরে ওই মহিলাটা আবার শুয়ে রয়েছে। শুয়ে থেকে সে আবার মানে একটা চালের উপরে ওই মহিলাটাই শুয়ে আছে, যে মহিলাটা ডাকছিল, আসে চালের উপর থেকে আপাকে আবার ওই উত্তর রুমে জানলা দিয়ে ডাকতেছে আসো 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 ডাকতেছে। আবার বলতেছে আপা, ওই দেখেন আবার চলে আসছে, ও আমাকে আবার ডাকছে, ও হাসতেছে, ও মানে আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু আপাই দেখতে পাচ্ছে। তারপর কি হলো? তারপরে সবাই মিলে হুজুরকে ডাকছে, মানে একটা যে মুরব্বীদের, আমাদের বাড়ির যে মুরব্বীরা ছিল ওনারা আসে, হুজুর আসে, পানি পড়া তেল পড়া দিচ্ছে আপাকে, দেওয়ার পরে দিয়ে এরপর আপা একটু শান্তি হয়েছে। আচ্ছা, যাই হোক, এই রুমে দেখা যাচ্ছে যে আপনিও ঝামেলায় পড়েছিলেন, আপনার বোনও ঝামেলায় পড়েছিলেন। একদিন আমার মাও ঝামেলার মধ্যে পড়ছে। আপনার মা কিভাবে সেটা? আমার মা একদিন আমার পাশের গ্রামে মাহফিল ছিল, আমি আর আমার আব্বা গেছিলাম ওখানে মাহফিল শোনার জন্য। রাত্রে যখন আমরা আসছি, রাত তখন 2টা বাজে, তখন আসার পরে দরজা খোলার পরে যে আমার মা দেখে কাঁদতেছে, যে আমার আব্বু কোনো কথা বলেনি। মাকে বললাম যে মা আপনি কাঁদতেছেন কেন? উনি বলতেছে যে আমি কাঁদতেছি এই কারণে যে আমি কিছুক্ষণ আগে দেখতেছি কি যেন একটা বিশাল মানে দেহওয়ালা একটা লোক আসছে, এসে আমার জড়ায় ধরতেছে, ওর ফসলগুলো একটু তুলনামূলক বড়, ওর দাঁতগুলো কেমন বিশ্রী, ও এসে কেমন যেন আমাকে জড়াই ধরতেছে, আমার সাথে ঝাপড়ি করতেছে, এবং আমার গলার চাপ দিয়ে ধরতে চাচ্ছে। তখন আমি দোয়া কালাম পড়তে চাচ্ছি, কিন্তু দোয়া কালাম মুখে দিয়ে বাইরে হচ্ছে না। অনেকক্ষণ ঝাপড়ি করার পরে এই মাত্র ছেড়ে দিছে। আমরা যখন আসি দরজা ধাক্কাছি, তখনই ও ছেড়ে গেছে মায়ের শরীর থেকে। আচ্ছা, মানে আপনারা তখন না আসলে হয়তো অন্যরকম একটা ভয়ানক কিছু হতো। যাই হোক, এই তো গেল আপনাদের ঘরের ভেতরের অবস্থা। আমি জানি না আপনারা কিভাবে তারপরেও মানে ওই ঘরের মধ্যে আমরা অনেক চেষ্টা করতেছি, হুজুর দিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করতে, কোনো লাভ হয়, এটা কোনো কাজ হচ্ছে না। এবং আমাদের ওই রুমে আমরা শুই অথবা কোনো গেস্ট আসে শুই, যে শুক তারই সমস্যা হতেছে। এবং আমাদের ঘরের সামনে এরকম বসার স্পেস রয়েছে, ওখানের মধ্যে কিছুদিন আগে আমাদের এক ভাতি দিয়ে এসে শুইছে, সবসময় ওই মেয়েটার সাথে ওই একটা ভূত এসে ওকে আসর করছে। আসর করতে ও ওরকম অবস্থা অনেকদিন জ্বর ছিল, এ বলতেছে আমি ওখানে আমার ঘর বাড়ি ওখানে থাকবো, ওখান থেকে এরা আমার একটা স্থান কেটে ফেলছে, ওই একটা স্থান কেটে ফেলছে। এখন আর একটা গাব গাছ রয়েছে এখানে, ওই গাব গাছটা আমরা কাটতে পারতেছি না, ওইটা মানে একটা যে আপনার যদি কাটি একজন ঘরের সমস্যা হবে, তো এই কারণে আমরা কাটতে পারছি না। বলতেছে আমার একটা স্থান কেটে ফেলছে, আর একটা স্থান রয়েছে, আমার বড় বড় যারা ছিল ওরা চলে গেছে, আমি ছোট, আমি যেতে পারি না, এখন এখানে আমি থাকতেছি। বুঝতে পেরেছি। আচ্ছা নজরুল ইসলাম ভাই, আপনার তো এটা শুনলাম আপনার ঘরের ভেতরের ঘটনা, এবারে আপনার কি আর কোনো এক্সপিরিয়েন্স আছে এরকম এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, আরেকটা ঘটনা আমি বলতেছি আপনাকে। ঘটনা হলো আমার ভগ্নিপতি একটা জায়গা কিনছিল মানিক দিতে, কারণ গত মাস থেকে এখানে বাড়ির কাজ ধরছি। তো আমাদের রাত্রে হলো টাক আসতেছে, গাড়ির টাক আসতেছে, বালির টাক আসতেছে। তখন পাশের যে দারোয়ান বলতেছে, তো ভাই এখানে আপনি তো রাত্রে হলে আসেন, এখানে অনেক ভয়ঙ্কর একটা জিনিস রয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে ভাই ভয়ঙ্কর ঘটনাটা কি? তো উনি আমাকে বললো যে ভাই ভয়ঙ্কর ঘটনা এটাই যে এখানে একটা ভালো একটা ডেভেলপার কোম্পানি রয়েছে, ওনার 3টা বিল্ডিং হয়েছে, 4 নম্বর একটা বিল্ডিং হচ্ছে, কাজ বন্ধ রয়েছে। কিছুদিন আগে এখানের মধ্যে ফাইলিং চলতেছে, এটা 60 ফুট দিয়েছে ইঞ্জিনিয়ার এটাকে ইয়ে করার জন্য। তো 60 ফুট এটাকে যখন ফাইলিং শেষ হচ্ছে, এখন ঢালাই করতেছে, রডের কাঁচা ঢোকানোর পরে দিয়ে এখন ঢালাই করতেছে। সাধারণত এদের 17-18 বস্তা সিমেন্ট লাগে, এখানে এরা 40-45 বস্তা সিমেন্ট দিয়েছে, কিন্তু এটা ঢালাই শেষ হচ্ছে না।
জানা শেষ না কোনোভাবেই ঠাই খুঁজে পাওয়া যায় না, কোনোভাবে ঠাই এই কোথায় ডালা চলে যাচ্ছে কোনো কিছু বুঝতে পারতেছে না। যখন এরা কাজ বন্ধ করছে, বন্ধ করার সাথে সাথে মেশিন বন্ধ করছে, মেশিন বন্ধ করার পরে মেশিন আর স্টার্ট হচ্ছে না। ওই মেশিন বহু চেষ্টা করছে, মেশিন স্টার্ট হচ্ছে না। পরদিন আর একটা মেশিন ছিল, ওই মেশিনটা স্টার্ট দিয়েছে। ওই মেশিনটা আসার পরে কিছু 1 মিনিট চলার পরে মেশিনটা বন্ধ হয়ে গেছে, ওই মেশিনটা স্টার্ট হচ্ছে না। তারা 2টা মেশিন স্টার্ট হওয়ার পরে কাজ বন্ধ ছিল। আর একটা মেশিনের জন্য ফোন করছে, রাতে আর মেশিন আসেনি, সন্ধ্যা হয়ে গেছে ঢালাই করতে করতে। পরের দিন আবার আরো শক্তিশালী একটা মেশিন নিয়ে আসছে। পরে এরা বলতেছে মেশিন স্টার্ট দেওয়ার আগে দেখে আমাদের এই জালিটা কি অবস্থা। যখন এরা মাটি খুঁড়ছে, 7-8 ফুটের মতো মাটি খুঁড়ছে, রডের যে জালিটা ছিল জালিও নাই, তাদের কোনো ঢালাইও নাই, কোথায় চলে গেছে সবকিছু। তো পরে এখন হেভি যে মেশিনটা আনছে, এই মেশিনটা স্টার্ট দেওয়ার পরে এই মেশিনে 2-3 মিনিট চলছে, চলার পরে আবার এই মেশিনটা নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পর সাথে সাথে মিস্ত্রি খবর দিয়ে আনছে। মিস্ত্রি আনার পরে দেখতেছে এই মেশিনের কি হয়েছে, সবকিছু ওকে, কিন্তু মেশিন স্টার্ট হচ্ছে না কেন, মিস্ত্রি কোনো কিছু খুঁজে পাচ্ছে না। কাজটা বন্ধ ছিল। ফাইলিং যে সুপারভাইজার রয়েছেন উনি বলতেছে ঠিক আছে কাজ বন্ধ থাকুক, এরপর আমরা দেখতেছি মেশিন ঠিক করে দিচ্ছি, এরপরে কাজ করব। এখন রাত্রে হয়ে যাওয়ার পরে ওখানকার যে নাইট গার্ড ছিল উনি দেখতেছে রাত যখন 2টা বাজে, উনি দেখতেছে যে আমাদের জায়গার পাশে সামনে যে রোডটা রয়েছে ওই রোডটা দিয়ে বড় আলখাল্লা ফরিত 5-6 লোক মিলে একটা লাশ নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। নরমালি আমরা তো দেখি অনেক সময় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় লাশ নিয়ে যায় সেরকম, কিন্তু এত রাতের বেলা? হ্যাঁ, এত রাতের বেলা লাশ নিয়ে যাচ্ছে। মানুষ বেশি নেই, যদি কোনো মানুষ যে মারা যেত কেউ তাহলে মাইকে অ্যালাউন্স হতো, অথবা যে মানুষ আর অনেক বেশি লোক থাকতো, কিন্তু এখানে শুধু ওই 4-5 জন পুরোহিত হুজুরাই আছেন আর কেউ নেই, এবং পিছনে কোনো লোক নেই। যে গ্রামের কোনো মানুষ মারা যেত তারা তো লোক থাকতো। তো দোতলা থেকে ওই নাইট গার্ড ফলো করতেছে এরা কোথায় যাচ্ছে। এরা ঠিক ওই যে জায়গার ফাইলিংটা হারানো যাচ্ছে ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, দাঁড়ানোর পরে যে এরা ওই লাশটাকে, যে লাশের যে খাট, ওই খাটটাকে এরকম ভাবে এক সাইড নিচে 2 জন আর 3 জন মিলে উপরের দিকে উঠে ফেলা দিয়েছে, ফলে সোজা বরাবর লাশটাকে ঢেলে দিয়েছে ওখানে। মাই গড, লাশটাকে ফেলে দিয়েছে ওখানে যেখানে ঢালাইয়ের করা হচ্ছে, ফাইলিংটা খুঁজে পাচ্ছে না, ওখানে ঢেলে ওটাকে ফেলে দিচ্ছে। মাই গড। তারপরে উনি ওখান থেকে বাঁশি টাশি বাজায়নি? উনি তো ভয়ে কোনো কিছু বাজায়নি, ওনার যে শরীর কাঁপতেছে, এমনকি উনি আমাকে বলছে যে প্যান্টের ভিতরে উনি নিজেই পেশাব করে দিয়েছে ভয়ে। আসলে আমরা তো শুনছি শুধু, আমরা জানি না, হয়তো ওইখানে সিচুয়েশনটা আরো ভয়ঙ্কর ছিল, ওই লোকগুলোকে হয়তো বা দেখতেও ভয়ঙ্কর লাগছিল অনেক সময়। যেমন কিছুদিন আগে আরো 4-5টা এপিসোড আগে আমরা একটা স্টোরি পেয়েছিলাম, ইভেন আমরা ফোনও নিয়েছিলাম সেই স্টোরিটাতে। যে মেয়েটির ফোন ওটা নিয়েছিলাম ওইটা প্রচার হয়নি, বাট ওই ফোনতে মেয়েটি বলেছিল যে মেয়েটি প্রথম ভয়টা পায় নিজের হোস্টেলের ছাদে গিয়ে সেলফি তুলে নিজের ছবি দেখেই সে ভয় পেয়ে যায়। এত ভয়ঙ্কর নাকি তার চেহারা হয়েছিল। কিন্তু সেটা তাই বলে এমন না যে দাঁত উঁচু বড়, চোখ বড় বড়, এমন কিছু না, কিন্তু তার তাকানো, নিজের তাকানো দেখে নিজেই সে ভয় পেয়ে যায়। এবং ওই ছাদে ওই হোস্টেলে যাওয়া মানা কোনো এক কারণে। মহিলা হোস্টেল বলে সেখানে আমি আর সুমন যেতে পারিনি, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই সিচুয়েশন উনি যে বাঁশি বাজায়নি একজন নাইট গার্ড হিসেবে বা কিছু, তার মানে পুরো ঘটনাটার মধ্যেই তিনি একটা ঘোরের ভিতরে ছিলেন। কোনো না কোনো কারণে তিনি আগে থেকে ভয় পাচ্ছিলেন। ওই যে 4-5 জন আসছে, হ্যাঁ, ওটা দেখে উনি প্রাথমিক অবস্থায় ওদের চেহারা ওরকম ভয়ঙ্কর ছিল বিদায় তো উনি কোনো কিছু করতেছে না। আচ্ছা, তারপরে উনি তো এসে আপনাদেরকে এই ঘটনা বলছে, আমাকে সাবধান করার জন্য বলছে। উনি কি করছে দেখে যে ওখানে ঢেলে দেওয়ার পরে যে ওনারা আবার হাঁটতে ওই রোড দিয়ে চলে যাচ্ছে। উনি যখন যাচ্ছে তখন উনি ঢেলে দিয়ে উনি ওখানে পড়ে গেছে। ওই যেমন 3-4 দিন জ্বর ছিল, জ্বর হয়ে ডাক্তাররা দেখায় ওনাকে একটু সুস্থ করছে। উনি এখনো মাঝে মধ্যে দেখেন যে বিল্ডিং এ উনি আসেন, ওই কোম্পানির 3-4টা বিল্ডিং এর মধ্যে, ওইখানে দেখতেছে যে এখনো বড় বড় বক হাঁটতেছে, এদের পাওয়াটা এরকম হাঁটলে মনে হয় যে গোড়া হাঁটতেছে। তো উনি এগুলা কারোর কাছে কোম্পানির নিষেধ, উনি কারোর কাছে বলতেছেন এগুলা, কারণ যেহেতু এটা ডেভেলপার একটা কোম্পানি, কেউ যদি শুনে তাহলে ওখানে আর আসবে না। আপনার তো ওই জায়গাটায়, যেহেতু আপনি বললেন আপনার ভগ্নিপতির জায়গা বা জমি, ওখানে তো আপনার রেগুলার আসা যাওয়া আছে। জি, আমার রেগুলার। আপনার সাথে কি ধরনের কিছু ঘটে কখনো? হ্যাঁ, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো যে আমি আমাদের যেহেতু ফাইলিং করতেছি এখন, প্রতিদিন রাত্রে 2-4 দিন পর পর আমাদের বালির গাড়ি, পাথর গাড়ি আসতেছে। তো আসার পরে গত মাসের 17 তারিখে এরকম ভাবে একটা পাথরের গাড়ি আসবে। তখন আমি ঘুমাচ্ছিলাম, যখন গাড়ি আসতেছে তখন ড্রাইভার আমাকে ফোন করলো যে ভাই আমি আসতেছি, আপনি আসেন। ডর মানে ভয়। বারোটা বেজে 6 হচ্ছে সময়। ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2-তে। গত সপ্তাহে আমাদের এখানে আসার জন্য যারা ইন্টারেস্ট দেখিয়েছেন, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে 5 জন: পিয়াস, রিয়াদ, নজরুল ইসলাম, হাসান এবং মানিক। তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপন করছে। সঙ্গে রয়েছে সুমন ও রেহান, এবং সাউন্ডে কাজ করেছে লোবান, যারা ডরের সঙ্গে
সম্পৃক্ত থাকতে চান, পার্টিসিপেট করতে চান, আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 আপনার জীবনে যদি কোনো ঘটনা থেকে থাকে যা ডরে বলার মতো, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করুন। 24 ঘন্টা নাম্বারটি খোলা রয়েছে। ফেসবুকে চলে আসুন ডরকে ভালোভাবে বোঝার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আবারও ফিরছি ডরের মূল গল্পে। ডর। যখন গাড়ি আসতেছে তখন ড্রাইভার আমাকে ফোন করলো যে ভাই আমি আসতেছি, আপনি আসেন। ওনাদের থেকে আমরা মাল বুঝে নেওয়ার পরে চালানে সই করতে হয়। তা আমি তখন হাতের মধ্যে আমার মোবাইল, গেটে চাবি, একটা লাইট আর একটা কুকুর অনেকগুলো থাকে ওখানে, যার কারণে আমি একটা লাঠি নিয়ে গেছিলাম সাথে করে। 3 রাস্তার একটা মোড় অতিক্রম করে জায়গা চলতে হয়। 3 রাস্তার মোড়ে যখন আমি গিয়েছিলাম তখন যে বিল্ডিংটার মধ্যে ফাইলিং খুঁজে পাচ্ছে না, দিকে আমার চোখ যায়, যাই দেখে যে একটা মহিলা দাঁড়ানো, চুলগুলো ছাড়া। কোথায় দাঁড়ানো? ওই যে ছাদের উপর যেখানে লাশটা ঢেলে দিচ্ছিল ঠিক ওই বরাবরই একটা মহিলা দাঁড়ানো। তো মহিলা দেখতে কেমন ছিল? এই মহিলাটার দেখতে, ওর চুলগুলো ছিল এলোমেলো, এরপর হচ্ছে সাদা কাপড় পরিহিত। ওটা আলখাল্লা না, ওর কাপড় মহিলাদের কাপড়ে পরিহিত। এই তুলনামূলক মহিলাদের কাপড় এত বড় হয় আমি এটা আর কখনো দেখিনি, অনেক বড়। তো উনি এটা ফ্যাশানো ছিল, মনে হচ্ছে যে হাসি রয়েছে ওনার মুখের মধ্যে, হাসি দিচ্ছে। তা আমি এটা দেখি সাথে সাথে আমার মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ছিল, আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিতে, আমি আগেও শুনছি এখানের ঘটনাটা, তাই কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। এবং কি করবো এখন, তো এগুলো তো মাল তো বুঝে নিতে হয়, যার কারণে এখন ভয়কেও অতিক্রম করেও এখানে আসতে হবে, এটা চিন্তা করে আমি সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখি যে ওটা আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে এবং মনে হচ্ছে তার আকৃতিটা আরো দীর্ঘ হচ্ছে আমার মনে হচ্ছে। তো মনে হওয়ার পরে যে কিছুক্ষণ আমি এরকম ভাবে দেখার পরে আমি আর সামনে অগ্রসর হতে পারছি না, আমার পা যেন খিচে আসছে, আমার শরীরে আর কোনো শক্তি পাচ্ছি না। তো আমি মুখে দিয়ে দোয়া কালাম পড়তে গিয়ে মুখে দিয়ে দোয়া টোয়া কিছু আসতেছে না। রোডে সীমানার ফিলার রয়েছে, আমি সীমানার মধ্যে বসে গেছি। বসে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমার পুরো আসলে কাঁপতেছে। তখন কি আপনি দেখতে পাচ্ছেন ওই মহিলা? হ্যাঁ, তখন দেখতে পাচ্ছি। ওই মহিলা কি আপনার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে রয়েছে। সে আপনার দিকে আগানোর চেষ্টা করছে না, আগানোর ওখানে ফিক্সড দাঁড়ায় রয়েছে। আমি যে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, মোটামুটি সম্মোহনের মতনই বলতে পারেন যে তার দিকে তাকিয়েছিলেন। হ্যাঁ, আমার পুরোপুরি তাকাই না, একটু আর চোখে তাকাচ্ছি তার দিকে। এবং কোরআন তেলাওয়াত ছাড়া রয়েছে আমার মোবাইলের মধ্যে, এবং আমি নিজেও জোরে জোরে জিকির করতেছি এবং ইয়ে করছি, কিন্তু জিকির পুরোপুরি আসতেছে না আমার মুখে দিয়ে। নার্ভাস ফিল করছি। এরকম 3-4 মিনিট পর্যন্ত এরকম ভাবে গেল। ও এরকম ভাবে মানে আমার দিকে তাকাই রয়েছে। কোরআন তেলাওয়াত ছাড়ার কারণে হয়তো বা আমার কাছে আসতেছে না। এরপর কিছুক্ষণ পরে দেখতেছি ট্রাক আসতেছে, ট্রাকের আলো দেখছি। আলোটা দেখার পরে দিয়ে আমি আলো দিকে তাকাচ্ছি এবং পিছনে তাকাই দেখে ওই মহিলাটা নেই, আলো আসার সাথে সাথে চলে গেছে। এবং ট্রাকে যে আওয়াজ হচ্ছে মহিলাটা চলে উদাও। পরে ট্রাক আসছে, আসার পরে ট্রাকের হেল্পাররা আমাদের ভাতর ডালছে, ডালার পরে চালান আমি সই করছি। সই করার পরে যে আমি এখন চলে যাবো বাসার দিকে। যখন যাচ্ছি বাসার পাশে যে 6 তলা যে বিল্ডিংটা রয়েছে, ওই বিল্ডিং এর সামনে দেখি আবার ওই মহিলাটাকে দেখছি। এখান থেকে এখানে আসছে, তখন তার আকৃতিটা ছিল ছোট, একটা বৃদ্ধ মহিলার মতো আকৃতিটা ছোট, একটা লাঠি নিয়ে ভর দিয়ে এরকম করে আওয়াজ করতেছে, সেরকমই সাদা কাপড় পরা, কিন্তু তার আকৃতিটা তখন ছিল একটা বৃদ্ধ গুজু মহিলার মতো। এবং দাঁতগুলো বাহির করে রেখেছে, দাঁতগুলো বের হয়েছিল। আপনি তখন কি করলেন? তখন আমি আবার কোরআন শরীফটা ছেড়ে দিছি। কোরআন শরীফটা ছেড়ে দিয়ে আবার দোয়া কালাম পড়তেছি, পড়ার পরে দিই আয়াতুল কুরসি পরে হাতের মধ্যে 3টা থাপড় দিছি। থাপড় দেওয়ার পরে যখন হাঁটা শুরু করছি, তো বাসায় যেতে হবে 3:30টার উপরে বাজে রাত্রে, এখন তো বাসায় যেতে হবে। পরে যখন হাঁটতে হাঁটতে দেখে যে ওই মহিলাটা, যখন আমি সামনে অগ্রসর হচ্ছি কোরআন তেলাওয়াত তারা ইয়ে দিয়ে, তখন দেখে যে ওই মহিলাটা আস্তে আস্তে গেটের ভিতরে কেমন কিভাবে ঢুকে গেল। একটা বাতাস আসতে ভিতরে ঢুকে গেল, গেটের ভিতরে ঢুকে ও কানতে কানতে সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠতেছে। আর আমি বাসায় গেছি, বাসা যাওয়ার পরে আমার খুব মানে শরীর কাঁপতে কোনো মতে গেটটা খুলিয়ে এই অবস্থা, গেট লাগাইছি কিনা আমার একটু স্মরণ নাই, এরকম যাই শুয়ে গেছে বিছানার মধ্যে। শুয়ে যাওয়ার পর আমার রাত্রে অনেক প্রচন্ড জ্বর আসছে। জ্বর আসার পরে আমি এটা কাউকে বলিনি, যেহেতু আমার অ্যাবসেন্সে আমার দুলাভাই উনিও মাল রিসিভ করেন, তো বললে হয়তো উনি ভয় পাবে, এই কারণে ওনাকে কাউকে এই ঘটনাটা বলিনি এখন পর্যন্ত। মানে আজকে ডরে বলছি, এটা কাউকে বলিনি। যে লাশটা ফেলে গেছিল ওই লাশটা তো আর পরবর্তীতে যে নিশ্চয়ই খুঁজে পাওয়া যায় না? ওই লাশটাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এবং যে 6 তলার বিল্ডিং এর মধ্যে এটা সামনে গেটের সামনে মহিলাটা দেখেছে, ওই 6 তলার একটা ছেলে রয়েছে ওনার, ওই ছেলেটা কিছুদিন আগে এরকম ওই জেলের মধ্যে গিয়েছিল। জেলের মধ্যে যাওয়ার পর সে দুপুরবেলা ঠিক ওই সময় একটা বাজে না, এখনো একটা বাজার কাছাকাছি হয়ে গেছে, এমন সময় যে সে জেলের মধ্যে মাছ ধরতেছে অন্য ফলাফল সহ। তো ফলাফল সহ কয়েকটা তেলাপিয়া মাছ পেয়েছে। এরপরে কে যেন জেল থেকে সে ডাকতেছে, আসো সামনের দিকে অগ্রসর হও, তুমি আরো ভালো মাছ পাবে। তো সে তার সামনের দিকে অগ্রসর হচ্ছে, আবার তাকে ডাকতেছে, আসো আরো গভীরে আসো, আরো ভালো মাছ পাবে। তো সে বুক পর্যন্ত যাওয়ার পর হঠাৎ তার মনে হলো, ঘটনাটা কোথায় ঘটে? ওই যে আমাদের জায়গার পাশে ওইখানে, যেখানে আপনি একটু আগে যেখানে ঘটনা বলছিলেন। জি জি জি, ওখানেই। ওখানে আমাদের অর্থাৎ জায়গা থেকে 30 মিটার পরে জেলটা রয়েছে। আচ্ছা, আমি আপনার ক্ষেত্রেই একমাত্র পেলাম। আমি আমার শ্রোতা বন্ধুদেরকে একটু বলতে চাই যে আমরা আসলে ধরে নিই বেশিরভাগ সমাজে ভুতুড়ে ঘটনাগুলো রাতেই ঘটে, কিন্তু ভুতুড়ে ঘটনাগুলো ঘটার আসলে অনেকগুলো প্রহর আছে। ইভেন সূর্য যখন একদম ঠিক মাথা বরাবর উপরে থাকে, ঠিক 12টা 1 এই সময়টাতে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। ভর দুপুরে 3টা 3:30টার সময় অনেক সময় ঘটে, ঠিক সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের আজানটা যখন দেয় ঠিক তার আগে বা পরে, যখন সূর্য প্রায় ডুবে গেছে কিন্তু পুরোপুরি ডোবেনি, এবং একদম ভোরে যখন সূর্য উঠি করছে তার ঠিক আগে, আজানের আগ পর্যন্ত এরকম কিছু প্রহর আছে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো আপনার সাথে দেখা গেছে দুটো ঘটনা আপনি বললেন, দুটো দুপুরে ঘটেছে, ঠিক ওই ভর দুপুর সময়। আর একটু আগে যে ঝিলের কথা বলছিলেন, সেই ঝিলটা ওই জমির আশেপাশেই, আমাদের জমি থেকে 35 মিটার দূরে। আচ্ছা, তখন কি হয়? সে মাছ ধরতে যাওয়ার পরে কি হয়? মাছ ধরতে যাওয়ার পরে সে যখন তার গলা পর্যন্ত নেমে গেছে, বুকের উপরে পানি উঠে গেছে, তখন সে তার হঠাৎ চেঞ্জে আসলো যে আমি তো গভীরে ডুবে যাচ্ছি। তার চেঞ্জে যখন আসলো তখন সে উঠে গেছে। উঠে যাওয়ার পরে যে বাড়িতে আসলো, আসার পর সে বিকেলে দুষ্টামি করছে। সন্ধ্যার পর সে যখন শুয়ে গেছে, শরীরের মধ্যে জ্বর ভাব হচ্ছে, তখন শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে ঘুম আসে, কিছুক্ষণ পরে সে হঠাৎ কেঁদে উঠছে। মাকে বলতেছে, কি কালো কি যেন একটা আসতেছে মা, এই দাঁত দেখা যাচ্ছে, এই দাঁত দিয়ে আমাকে মানে কামড় মারতেছে। এরকম সে কানাকাটি করতেছে। তো মা বলতেছে যে কি কোথায় কি কোনো কিছু দেখা যাচ্ছে না, তুই কোথায় থেকে বলছে এগুলা। তো এখন তার মানে এই অবস্থা দেখে সব বাড়ির সবাই চলে আসছে, আসে বলতেছে এখানে একটা কি যেন একটা দেখা যাচ্ছে, এখানে এটাকে আমার খামসি মারতেছে, এই যে ওই যে মা ওই যে ওটা দেখা যাচ্ছে। এরকম ভাবে সারা রাত পর্যন্ত এরকম ভাবে সবাইকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করা তার প্রচন্ড জ্বর। ডাক্তার আসে বলতেছে যে জ্বর হলে এত তাড়াতাড়ি এত ডিগ্রি জ্বর হবে মানে বুঝে আসতেছে না, ডাক্তারে বলতেছে। তো পরে ডাক্তার সাধারণত জ্বরের ইনজেকশন দিয়েছে, ওষুধ দিয়ে গেছে। সকালবেলা বলছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে দিয়ে সকালবেলা যখন হয়েছিল ফজর নামাজ পরে দিয়ে বাসার অন্যরা যায় মসজিদ থেকে হুজুরে নিয়ে আসছে, হুজুরের তাবিজ এবং তেল ভরা পানি ভরা এগুলো দেওয়ার পরে দিয়ে আসতে ওর ঠিকই আসছে। এখনো ওই ছেলেটা ঠিক মতো মানে যে একটা জ্ঞান ছিল তার, ওই জ্ঞানটা হারিয়ে ফেলছে। 100% নর্মাল সে এখন নয়। এখন মাঝে মধ্যে সে কি মানে হঠাৎ করে চেতে যায় বাবার সাথে, হঠাৎ করে বাবার সাথে ইয়ে করেছে। ওখানে তার পুরো চেঞ্জটা অন্যরকম হয়ে গেছে ওই ঘটনা হওয়ার পর থেকে। তো এখন ওই বাড়ির মালিক এবং এই দারোয়ান দুজনকে আমাকে সাবধান করছিল যে এই জায়গাটার মধ্যে এই সমস্যাগুলো। বুঝলাম। আসলে কি বলবো, যে কিছু ঘটনা এমন ভাবে ঘটে যায় যার প্রমাণ একমাত্র যার সাথে ঘটে সেই, এছাড়া আর কেউ ভয়েই বিশ্বাস করবে না। যে বিশ্বাস করলে তো এই ভয়টা পেতে হবে। ঠিক যেই কারণে আপনি আপনার দুলাভাইকেও হয়তো বা বলেননি যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যে পরবর্তীতে সে হয়তো মানসিক ভাবে ওই জিনিসটা না আসলেও দেখতে পেতে পারে। হ্যাঁ, তার মনে একটা ইয়ে করে আমি তো টাকা একটা জায়গা কিনছি, নিজের কাছে একটা খারাপ লাগবে, এই জিনিস চিন্তা করি আমি ওনাকে ওই কথা বলিনি। অনেকগুলো গল্প শুনলাম আপনার কাছে, অনেকগুলো ঘটনা শুনলাম, তবে মনে হয় আরো কিছু ঘটনা বাকি আছে। আর একটা ঘটনা ভাইয়া আমি না বললেই নয়, যেটা ছোট মানে একটা যে অনেক একটা। অবশ্যই, প্লিজ আমরা শুনি, আপনি বলুন। জি, সেটা হচ্ছে যে আপনি যে মাদ্রাসায় পড়ালেখা করতেন চাঁদপুরে, মাদ্রাসার নাম বলতেছেন এই কারণে যেহেতু অর্থাৎ মানুষ পরবর্তীতে ছাত্র ওই মাদ্রাসায় দিবে না, যেহেতু একটা পুরানো মাদ্রাসা এবং ভালো নাম করা। তো ওখানে একদিন এরকম ভাবে 2006 সালের ঘটনাটা, যে আমরা ফজর নামাজ পড়তেছি, ফজর নামাজ পড়ার পরে যে পরীক্ষার সময়টা, তো ফজর নামাজ পড়ে আমরা সবাই যার যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি দিয়েছি, পড়ালেখা করতেছি। হঠাৎ দেখি যে মুয়াজ্জিন চিল্লাচিল্লি করতেছে। আমরা দোতলা ছিলাম, তো আমরা রুম বন্ধ করে পড়তেছি। তো সকালবেলা অন্য ছাত্ররা শুনি, তা আমাদের ডাকছে এদিকে আসার, কি একটা ঘটনা ঘটেছে। ফলে আমরা গেলাম, যাই দেখে শুনতেছি যে মুয়াজ্জিন বলতেছে ভাইস প্রিন্সিপাল হুজুরের কাছে যে হুজুর এখানে আমি যখন ঝাড়ু দিতেছি তখন দেখি যে মসজিদের 3তলা মসজিদ ছিল ওটা। তো এই মসজিদ দেখতেছে সিঁড়ির পাশে যে দেওয়ালটা, ওই দেওয়াল ঠিক ফার্স্ট সিঁড়ি থেকে 3তলা পর্যন্ত প্রত্যেকটা সিঁড়ির পাশে এরকম ভাবে দেওয়ালের মধ্যে রক্তের আঙ্গুলের ছাপ। ওই আঙ্গুলের ছাপ
মানে এটা হচ্ছে সাধারণত আমাদের যে আঙ্গুলগুলো লম্বা, মানুষের আঙ্গুল, ওই আঙ্গুলগুলো তুলনামূলক অনেক লম্বা। আচ্ছা, যেটা উপলব্ধি করে 5টা আঙ্গুলই ছিল, কোনটার মধ্যে 3টা, কোনটার মধ্যে আবার 6টা আঙ্গুল দেখা যাচ্ছে। 6টা আঙ্গুল দেখা যাচ্ছে, যে মধ্যখানে যে 3টা আঙ্গুল থাকে, ওই 3টা আঙ্গুল ফাঁকে আরেকটা আঙ্গুল দেখা যাচ্ছে। এবং এই দাগগুলো কি পুরো সিঁড়ি জুড়ে? হ্যাঁ, পুরো একদম নিচতলা থেকে একদম 3তলার ছাদ পর্যন্ত এই সিঁড়ির পাশে এরকম আঙ্গুলের ছাপ। এটা প্রথম কে দেখে? এটা সর্বপ্রথম মুয়াজ্জিনা দেখে। আচ্ছা, মুয়াজ্জিনা দেখতেছে এবং মুয়াজ্জিনা যাই বলতেছে। এখন তো দেখেছেন? আমরা ওইখানে গেছি, দৌড়ে যাই দেখছি মাদ্রাসাতে 22 প্রিন্সিপাল বলতেছে সবাই সব ছাত্ররা রুমে যাও। রুমে যাওয়ার পরে প্রত্যেকটা শিক্ষক পাঠাচ্ছে যে প্রত্যেকটা রুমের ছাত্রদেরকে চেক করেন কারো কোনো হাত কাটা গেছে কিনা এবং কোন লোক অ্যাবসেন্ট আছে কিনা, হয়তো কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করছে কারো করে, অথবা যে কেউ কারো হামলা করছে। প্রত্যেকটা রুমে হাজিরে ডাকছে এসে, সবাই প্রেজেন্ট এবং কোন ছাত্রের হাতে কোনো কিছু কোন রকম ক্ষয়ক্ষতি নেই। কিন্তু এই রক্ত কোথায় থেকে আসলো আদৌ আমাদের মনে প্রশ্ন রয়ে গেল। পড়ালেখা শেষ, ওখান থেকে চলে আসছি, এখনো কিছুটা রক্তের ছাপ ওখানে রয়েছে। তো মাঝে মাঝে এখনো আমার চিন্তা হয় ওই রক্তটা কোথায় থেকে আসলো, কিসের রক্ত অথবা কার আঙ্গুলের ছাপগুলো, আর কেনই বা সে ছাপগুলো এভাবে দিয়ে যাবে আর পুরো সিঁড়িময়। হ্যাঁ, 3তলা পর্যন্ত একই রকম ছাপ। এখনো আমার মনে প্রশ্নটা রয়ে গেল। আসলে এই প্রশ্নটা শুধু আপনার মনে না, আপনার চেয়েও যারা ওখানে বিজ্ঞ লোক ছিলেন, অর্থাৎ আপনাদের টিচাররা যারা, মুয়াজ্জিম সাহেব নিজে, এছাড়াও আরো বাকি জনরা যারা ছিলেন, নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে শিক্ষিত তারা ছিলেন ওখানে, তারাই তো খুঁজে বের করতে পারেনি যে কেন হয়। এবং তারা এটা যথেষ্ট যুক্তিবাদী না হলে তারা প্রত্যেকটা স্টুডেন্টের হাত চেক করেন, তাই না? যে সবার কারো কিছু কাটা গেছে কিনা, কোন স্টুডেন্ট দুষ্টুমি করছে কিনা, হয়তো হাত কেটে গেছে সেটা দিয়ে একটা দুষ্টুমি করছে কেউ, কিংবা কোন স্টুডেন্টের হয়তো কোন রকম ক্ষতি হয়েছে, কোনো কষ্ট পেয়েছে, কাউকে ভয় দেখাতে যাচ্ছে, এগুলো চিন্তা করি তো তারা সবারটা চেক করায়, কিন্তু কারোই এরকম কোনো জখম পাওয়া যায় না, কারো কোনো জখম পাওয়া, কারো হাতে কোনো ব্যান্ডেজও পাওয়া যায়নি। যাই হোক, যেভাবে সবসময় বলি, সবসময় সব ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না, আর ব্যাখ্যা দিতে দিতে যুক্তি দিতে দিতে যুক্তির শেষ পর্যায়ে এসে যখন আর যুক্তি থাকে না, সেখানেই শুরু হয় ডর। তাই ডর নিয়েই থাকবো, আরো কাহিনী শুনবো। নজরুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো ঘটনা আমাদের সাথে। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, আসলে আমাকে স্টুডিও সুযোগ দিয়েছেন, এটাকে আপনাকে এবং আপনার এবিসি রেডিও এবং আপনার ডরের টিমের সবাইকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, ডর মানে ভৌতিক কিছু ঘটনা, কারো কারো সাথে ঘটে যাওয়া ভৌতিক অবস্থার একটা অভিজ্ঞতার ছড়াছড়ি আর কি। যে অভিজ্ঞতাগুলো আমরা এরই মধ্যে বেশ কয়েকটা পেয়ে গেছি এবং আরো কিছু অভিজ্ঞতা শোনা আমাদের বাকি আছে। এবং তোরার আমার তো অভিজ্ঞতা প্রতি জার্নিতে কিছু না কিছু হচ্ছে, তো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি, কিছু কিছু আবার শেয়ার করতে পারছি না, কারণ কিছু কিছু আসলে শেয়ার করা সম্ভব না, কারণ আমাদের সাথে মানে পার্সোনালি আমার আর সুমনের সাথে যেই ঘটনাগুলো ঘটে স্পটে থাকাকালীন, দেখা যায় যে স্পটে গেলে আপনি হয়তো জিনিসটা ফিল করতে পারবেন, স্পটে গেলে আপনি হয়তো জিনিসটা আপনার ভিতরে ধারণ করতে পারবেন, কিন্তু ওটা আসলে ঠিক ভাষায় বলে বোঝাতে গেলে ভয়ের ব্যাপারটা থাকে না। রাইট, আর অন্যান্য রেস্ট্রিকশন আছে, সেজন্য আমরা বলতে পারি না। তো এরই মধ্যে সেটা আপনারা বুঝে গেছেন। যারা খুব নির্দ্বিধায় সমস্ত কিছু বলতে পারে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আর যারা অনেক ধরনের এক্সপিরিয়েন্স যাদের সাথে আছে তাদেরকে আবারও আমন্ত্রণ জানাই। এক্স্যাক্টলি। তো আজকে আমাদের ডরের অনেক অতিথির মধ্যে একজন অতিথি হচ্ছে হাসান, অফকোর্স, যে কিনা আগেও আমাদের সাথে একবার ডরের শুরুর দিকে, খুব সম্ভবত ডরের দ্বিতীয় কিংবা তৃতীয় পর্বে হাসান ছিল, এবং হাসানের কাছ থেকে ডরে আমরা ফার্স্ট দুর্দান্ত একটা ঘটনা শুনেছিলাম। মানে আসলে এখনো আমি হাসানের বলা সেই ঘটনাটা, কবরস্থানের পাশ থেকে হাঁটতে হাঁটতে 3 জন মিলে আসছিল আর পাশে একটা ছায়ার মতন যাচ্ছিল, তো সেই গল্পটা আমি এখনো ভুলতে পারিনি। তো অনেক এক্সপেকটেশন হাসানের কাছে, যদিও দুঃখজনক যে হাসানের সাথেই আবার কিছু ঘটেছে কিনা আমি এখনো জানি না। লেটস হিয়ার ইট ফ্রম হাসান হিমসেলফ। কেমন আছেন হাসান? ভালো, আপনারা? আমরা ভালো আছি। ডরের যাত্রা চলছে হাসান, শুরুর দিকে আপনি ছিলেন, আবারও আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, কারণ আমরা কিছু খবর পেয়েছি আপনার কাছ থেকে যে আরো কিছু ধরনের ঘটনা এরই মধ্যে আপনার মানে অভিজ্ঞতা হয়ে গেছে। আরো একবার সেই কিছু ঘটনা শুনতে আমাকে আবার ডাকার। সো হাসান, আমাদেরকে যে ঘটনাগুলো আপনি বলে গিয়েছিলেন, তারপরে কি আপনার সাথে এরকম কিছু ঘটে? আমি যেই সব ঘটনাগুলো এবার বলবো, এটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া। অনেক কাছে অনেক ধরনের ঘটনা বলে যে অনেক আগের বা অনেক কিছু, বাট আমরা রিসেন্টলি যে ঘটনাগুলো শুনেছি সেটার সাথে এমন কিছু ঘটেনি আমাদের সাথে, বাট তারপরও যে সব ঘটনা ঘটছে সেটার ব্যাখ্যা আমরা দিতে পারতেছি না, যে কি এরকম ভাবে এরকম কেন ঘটলো। দেখলে দেখা যায় যে খুব নর্মালি নেওয়া যায়, বাট ভাবলে সেই জিনিসটার কোনো ব্যাখ্যা দিতে পারবে না। আসলে এই ভাবলে
যখন যুক্তিটাকে পার করে দিয়ে তারপরে যেই অবস্থানটাতে মনটা যায় সেই জায়গাটাকেই আমরা ডর বলি। অনেকেরই প্রশ্ন থাকে যে আপনারা কেন একজন গল্প বলছে তার মাঝখানে আপনারা কেন প্রশ্ন করেন, তার মাঝখানে আপনারা কেন যুক্তি খণ্ডন করেন, তাতে আমাদের ভয়টা কমে যায়। বাট আই টোটালি ডিসএগ্রি উইথ দেম। আমি জাস্ট এতটুকু বলতে চাই তাদেরকে যে সব রকম যুক্তি পারাপার না হওয়া পর্যন্ত আসলে ভয় জন্মই নেয় না। কোনো কারণ ছাড়াই তুমি ভয় পেতে পারি না, তাই না? আর আমরাও সেটা শুনতে চাই যে কোথায় আপনার যুক্তিটা আটকে গিয়েছে এবং সেই ভয়টা আমাদের মাঝেও চলে আসে। মানে ডর মানে যে কিছু একটা দেখে ভয় পাওয়া এরকম কিছু না। এটাই একটা আমাদের সাথে বাস্ট হলেও কিন্তু আমরা ভয় পাই হঠাৎ করে। আমাদের সাথে অনেক কিছুই ঘটনা ঘটছে যেটা আমরা নর্মালি খুব নিতেছি, বাট এটার যদি আমরা অন্যরকম ভাবে দেখতে চাই বা আমাদের সাথে যদি অন্যরকম কিছু ঘটে যায় তাহলে সেটার মধ্যে তারা ডর খুঁজতে চায়, কিন্তু আমাদের আপনার কাছে শুনি যে আপনার কাছে আবার ডর কিভাবে উপস্থিত হয়। সেটা ফার্স্টে বলছে আমি একটা কল সেন্টারে জব নিয়েছিলাম, তো সেখান থেকে আমাদের কিছু ফ্রেন্ড যেটা আমাদের টিমে আমার ফ্রেন্ডরা ঠিক করে যে কোথাও এক জায়গায় ঘুরতে যাবো। সেই ক্ষেত্রে আমরা যেতে চেয়েছিলাম রাঙ্গামাটি, যে পানি ছোড়াছুড়ি, বৈশাখী বা কিছু একটা, আমি নামটা ভুলে গেছি। আমরা ওই মেলায় যেতে চেয়েছিলাম, বাট পরবর্তীতে আমাদের টিম লিডার একজন গেছিল তার ওয়াইফ সহ। আচ্ছা, তারা আর কি ঠিক করলো যে না, আমরা গতবার একটা শ্রীমঙ্গল একটা টি রিসোর্টে গিয়েছিলাম, সেই টি রিসোর্টে আমরা যেতে পারি। তো সেই জায়গায় এমন কি আছে দেখার মতো, অনেক কিছু ব্যাপার অনেক কথা বলছে। তো একটা ছেলে অনেক ভয় পেত, তো তার এখান থেকে শুরু। সে বলে যে ওই জায়গায় একটা বাংলো আছে, যে বাংলোটা একবার তালা মারা থাকে, ওই বাংলোটা কেউ বুক করতে দেয় না বা সে থাকতে পারে না কখনো। এমনকি ওরা যখন ছিল তখন ওই বাংলোটার মধ্যেই তালা ছিল, তারা দেখে আসছে। সেক্ষেত্রে বলতেছে ওই বাংলোটার চেষ্টা করবো যে ওই বাংলোটা নিতে। তো অনেকভাবে তারা এটা বাংলোটা কোথায়? এটা শ্রীমঙ্গল টি গার্ডেন রিসোর্ট, যেটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের আগে। ওকে, তো জায়গাটা অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে, এক একটা বাংলো থেকে আরেকটা বাংলো অনেক দূর, এমনকি এটা উঁচা টিচা টিলার মধ্যে। জায়গাটা অনেক সুন্দর, পুরো নিরিবিলি, আর এটার মধ্যে কোনো বাহিরের লোকজন ঢুকতে পারে না। আচ্ছা, যারা ঢুকতে পারে না বলতে মানে কর্তৃপক্ষের নিষেধ। হ্যাঁ, এটা হচ্ছে পুরো সরকারি টাইপের। কেউ যদি ওটা বুক করতে যায় তাদেরকে অ্যাপ্লিকেশন দিয়ে তারপর বুক করতে হয় কারো রিফারের মাধ্যমে। তো ওইটা আমরা চেষ্টা করেছিলাম যে ওই বাংলোটাই নিতে। ফার্স্টের দিকে আমরা শিওর হয়েছিলাম যে না, বাংলো এক নিয়েছি, এটা একবার শেষ মাথা। সেটা বলতেছে যে ওই বাংলোটা আমরা নিয়েছি যেটা হন্টেড ছিল, ওই প্লেসটাই নিয়েছি। পরে যখন আমরা গেছি, যাওয়ার পর খোঁজ নিয়ে দেখলাম না, ওইটা বাংলো না, ওই বাংলোটা আরেকটা 7 নম্বর বাংলো ছিল ওটা। তো ওই জায়গায় যারা ছিল গার্ড বা মামারা, তাদের সাথে অনেক আমরা ফ্রেন্ডরা মিলে অনেক করছি যে কোন বাংলোটা বলেন। কয়ে না, এসব আগে ঘটে গেছে, এসব আর কিছু নাই। আমি ফার্স্টে বলি যে ঘটনাটা কি। সেটা হচ্ছে ওই বাংলোতে একবার এক গেস্ট আসছিল, তো একটা মেয়েকে রেপ করছে। রেপ করে ওই মেয়েটাকে মেরে ওই জায়গার ফ্রিজগুলো অনেক বড় টাইপের, ফ্রিজের মধ্যে মেয়েটাকে ঠিক হাঁটু গেড়ে যেভাবে বসে এরকম ভাবে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। তো ওটার পর আবার এটা কবের ঘটনা? এটা কবে ঘটেছে? হয়তো 2-3 বছর আগে। তারপরেও আরেকজন গেস্ট আসছিল, তার 1 সপ্তাহ পরে গেস্ট আসছিল। সেই গেস্ট আবার ফ্রিজটা ইউজ করেনি, সেক্ষেত্রে সেটা হয়নি, জানা যায়নি। তার 20-25 দিন পর আরবার একটা গেস্ট আসছিল, ওরা তারপরে এটা বের করতে পারছে লাস্টটা। তারপর থেকেই নাকি এই বাংলোতে দেখা যাচ্ছে যে যারা গেস্ট আসে, হয়তো কারেন্ট চলে যায় বা কারো দরজা লক হয়ে যায়, খুলতে পারে না। অনেক সময় অনেক গেস্টরা দেখছে যে ওই ফ্রিজের মধ্যে বসে আছে মেয়েটা, অনেক বাংলোর কর্নারে দেখা যায় মেয়েটা বসে আছে। এমনকি ওই জায়গায় যারা গার্ড, খাবার দাবার যারা দেয়, তারাও মাঝে মধ্যে দেখে যে মেয়েটাকে ওই বাংলোতে আশপাশে বসে থাকে বিভিন্ন ধরনের। বাট তেমন কোনো ক্ষতি করছে কিনা সেটা আমি জানি না, বাট যে জিনিসটা ঘটে সেই জিনিসটা খুব ভয়ানক একটা ব্যাপার থাকে, যে এরকম ভাবে একটা হাঁটু গেড়ে মেয়ে বসা। তারা যখন ভয়টা এরকম ভাবে ছিল, তখন থেকে এই গেস্ট হাউসটা আর কি, মানে বাংলোটা বন্ধ করে দেয় তারা। এরপর থেকে ওটা তালা দেওয়া থাকে, কাউকে এটা দেয় না। আপনারা এটা নিতে চেষ্টা করেন? কিন্তু আমরা তো নিতে চেষ্টা করেছিলাম, আমরা শিওর হয়েছিলাম যে না, আমরা ওই বাংলোটাই নিয়েছি। আচ্ছা, কিন্তু নেওয়ার পর আপনারা দেখলেন যে ওটা না, ওটা নাম্বারটা চেঞ্জ করা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম যে কোন বাংলোটা হইতে পারে। তো একজন যে মামাটা আছে তার সাথে একটু ফ্রি হয়েছে অনেক কষ্টে, যেহেতু আমরা 3 দিন ছিলাম। তারা বললো যে বাংলো 7 ছিল এটা, পরে ওই বাংলোটা সমস্যা হওয়ার কারণে সবাই একটা জানাজানি হয়ে গেছে, বাংলোটা ভেঙে ফেলাইছে। ভাঙা ফেলানোর পর তারপর আবার নতুন করে করছে, সেটার বাংলোটা দিছে 9। তারপর 2টা গেস্ট গিয়েছিল, প্রথম গেস্টের কোনো সমস্যা হয়নি, বাট দ্বিতীয় গেস্টের একটা সমস্যা হয়েছিল। কিরকম? তাদের সমস্যা হয়েছিল যে তারা যখন শুতে গিয়েছে, শোয়ার পর ওই জায়গায় নাকি অটো টিভি স্টার্ট হয়ে যায়, টিভিটা অফ করে, আবার যখন রাত্রে শুতে যায় আবার রাত্রে টিভি অন হয়ে যায়। এরকম একটা সমস্যা তারা তখন নর্মালি নিছে। আর একটা গেস্ট যখন সকালবেলা ভোরের দিকে যখন ওয়াশরুমে গেছে, তার দরজা নাকি লক হয়েছে কিনা জানে, পুরো দরজাটা স্টাক হয়ে গেছে, মানে সে খুলতে পারতেছে না।
অনেক কিছু হওয়ার পর যখন এটা বের হয়েছে তারপর তারা কিছুটা বুঝতে পারছে যে এরকম একটা সমস্যা হয়েছে। তারপর থেকে ওই বাংলোটা আবার বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়া বলতে যখন অন্য কোনো বাংলো খালি থাকে তাহলে ওটাই দেয়, বাট ওই বাংলোটা দেয় না। যখন ফিল আপ হয় তখন নাকি তারা এটা দিয়ে দেয় ভাড়া। তারা বলতেছে এখন এতটা সমস্যা হয় না, বাট আগে যেটা হতো। তো ওই জায়গাটা যেটা বললাম যে আমরা জায়গাটা খুবই সুন্দর, আমরা রাত্রে 2টা-3টা পর্যন্ত হাঁটাহাঁটি করছি অনেক। কিন্তু এক একটা বাংলো থেকে আরেকটা বাংলো অনেক দূর, মানে বিশাল বড় এরিয়া, আবার উঁচা টিলার মতো, তো উঁচা নিচা রাস্তার মতো, খুব সুন্দর একটা জায়গা। ওই গ্যাপগুলোতে তো বোধহয় কোনো মানুষ থাকে না। না, কোনো মানুষ থাকে না। এমনকি ওই জায়গাটার মধ্যে এক জায়গায় চিল্লান দিলে অন্য জায়গায় শোনাটা অনেক, এত দূর এরিয়াগুলোতে, চা বাগান এরিয়াতে বসতিগুলো একটু দূরে দূরেই হয়ে থাকে। প্র্যাকটিক্যালি হন্টিং ম্যান, মানে ভয় অনেক রকমেরই থাকে, শুধু ভুতুড়ে ভয়ের ব্যাপারই না, অনেক দিক থেকেই মনে হয় অনেক বেশি নীরবতা, যে কারণে আর কি এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ টের পায়নি। আমরা একেবারে বাংলো একে ছিলাম, যেটা একবারে শেষ মাথায়। আমাদের এখান থেকে যেটা মেইন গেট, সেখানে হেঁটে আসতে আমাদের 20 মিনিট লাগে, এত দূর। আর যখন আমরা এই ব্যাপারটা যখন শুনতে পারছি তখন আমরা অনেক চেষ্টা করছি, রাত্রে হাঁটাহাঁটি করছি, ঘুরছি, কারণ পুরো জায়গাটা অন্ধকার। তো একজনের থেকে একজন দূরে যায় না, গ্রুপ মেইনটেইন হচ্ছে, কেউ একটা দূরে যায় না, দূরে গেলেই ভয় পায়। কারণ আমরা যখন গেলাম যে রাত 12টার দিকে, আমরা ওই বাংলোটায় গেলাম যখন জানতে পারছি 9 নম্বর বাংলো। তো একজন চ্যালেঞ্জ করতেছে যে ভিতরে যাবে কি, এরকম কিছু করতেছে, কেউ সাহস পাচ্ছে না। আমরা 3 জন একসাথে ঠিক করলাম যে দেখে আসি বাংলোটা কাছাকাছি, কারণ এক একটা রোড থেকে ভিতরে যেতে হয় আর কি, নাম্বার দেওয়া থাকে, বাংলো নাই, এটা ভিতরে যেতে হয়। তো আমরা গেলাম, ঠিক আমরা যখন বাংলোর কাছাকাছি গেছি, আশ্চর্য ব্যাপার হলো রাত 12টার দিকে কখন ওখানে কারেন্ট গেলে আমাদের গেছে 7টা বাজে, 7টা থেকে 8টা। এরপর ওরাও বলে দিছে এখানে কারেন্ট যায় না, খুব সাধারণত গেলে জেনারেটর আছে, সাথে সাথে চলে আসছে। আমরা ওই বাংলোর কাছাকাছি গেছি, গিয়ে আমরা ছবি তুলবো, ওই সময়টার মধ্যে কারেন্টটা চলে গেছে। ওইটার মধ্যে আমরা 3 জনই পুরো ভয় পেয়ে গেছি, এই জায়গায় কেন এরকম হলো। চলে আসলাম, চলে আসার পর অন্ধকারের মধ্যে আমরা বাংলো 9 এর মধ্যে ছবিটা তুলছি, বাট আমরা ওই হন্টেড যে বাংলোটা, ওই বাংলোর কাছাকাছি যাইনি। কিছুক্ষণ পর কারেন্ট আসছে, আমরা আবার বাংলোর কাছাকাছি গেছি, যে পুরো বাংলোটা ঘুরতেছি। পুরো বাংলোটা ঘোরা শেষ হয়ে যখন আমরা আসবো তখন আবার কারেন্টটা চলে গেছে। তো ওই জিনিসটা দেখা যাচ্ছে যে অনেকে নর্মালি নিতে পারে যে না কারেন্ট যেতেই পারে, বাট আমার কাছে আশ্চর্য, ওই জায়গায় থাকলাম 3 দিন, কোনো রকম ভাবে কারণ একদিন শুধু গিয়েছিল সন্ধ্যা 7টার দিকে, কারেন্টটা গেছিল, তো আবার 10 মিনিটের মধ্যে চলে আসছে। বাট ওই টাইমটার মধ্যে কেন আমার 2বার কারেন্টটা গেল ওই জায়গাটায়। আচ্ছা, ওই সময় কি ওই বাংলোটাতে কি শুধু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল না? হ্যাঁ, আমি শুনেছি যে ওই বাংলোটার মধ্যে ইলেকট্রিসিটি যায়, কোনোটা যায় না, না যায়, বাট ওটাই চলে যায়। না, আমি একটু বলতে চাচ্ছিলাম যে ধরেন আপনারা ওই বাংলোতে গিয়েছিলেন, আপনারা যে বাংলোতে ছিলেন, এটাকে খোঁজ নিয়ে জেনেছেন ঠিক ওই সময় আপনাদের বাংলোতেও কারেন্ট চলে গিয়েছিল? হ্যাঁ, ওটা যখন চলে গেছে তখন পুরোটাই চলে গেছে। আবার যখন চলে আসছে তখন পুরোটাই চলে আসে, বাট আমি এটা শিওর হতে পারবো না, কারণ এক বাংলো থেকে আরেক বাংলো অনেক দূর। কিন্তু রোডের লাইট যখন বন্ধ হয়ে গেছে তখন আমরা বুঝতে পারি যে না, পুরোটাই গেছে। একবার কারেন্ট গেছে, আমরা পুরো বাংলোটা ঘুরে আসলাম, আবার যখন চলে আসতেছি তখন আবার কারেন্ট গেছে। দ্বিতীয়টা যেটা হইতেছে, আমরা যেটা ওই জায়গায় একটা এলাকা আছে, বদ্ধভূমি এলাকা, ওই বাগানের এখানে। হ্যাঁ, এটা বাংলাদেশ টি গার্ডেনের কাছেই, গাড়িতে যেতে 10 মিনিট লাগে। ওই এলাকাটা হইতেছে অনেক বিশাল এরিয়া। ওই এলাকাটার মধ্যে যখন আমরা ঢুকতেছিলাম তখন যে আমাদের ড্রাইভার ছিল, সে আবার এই জায়গার খুব ভালো সম্পর্কে সবকিছু জানে। সে আমাদেরকে বলতেছে যে এই জায়গাটা বদ্ধভূমি যে এলাকা, এটা একটা খুব রিস্ক এলাকা। এমনি শ্রীমঙ্গলের রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা, রাত্রেবেলা পুরো অন্ধকার থাকে, এমনকি রাস্তার মধ্যে শিয়াল চলে আসে, পুরো রাস্তার মধ্যে হেডলাইটে দেখা যায় শিয়াল ফকফকা। সে আমাদেরকে বলতেছে এই এরিয়ার মধ্যে নাকি যেটা বদ্ধভূমি, এই জায়গাটা হইতেছে একটি যুদ্ধের সময় যে গণকবর দেয়, এই জায়গায় সবচেয়ে বেশি গণকবর দেওয়া হয়েছিল এই বদ্ধভূমি এলাকা। তো আমার বলতেছে যে আমরা তো রোডে যখন ছিলাম তখনই বলছে এই বদ্ধভূমি এলাকাটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া, এটার মধ্যে নাকি রাত্রেবেলা নাকি অনেক সময় অনেক ছায়া দেখা যায়, অনেক মানুষের দেখা যায়, অনেক ভাবে অনেক কিছু দেখা যায়, এমনকি জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ও বেশি। ওই জায়গায় যে আমরা তখন জানতাম না যে টাইমটা এরকম, আমরা নিচে নামতেছিলাম, বাট গার্ডরা বললো যে না, এখন যাওয়া যাবে না, আপনারা 5টার আগে এটা খোলা থাকে, তখন আপনি ঘুরে আসতে পারেন, রাত্রে না। তো সেটা নিয়ে আমরা আবার টঙের দোকানে খুব আলোচনা করতেছিলাম। তো আমাদের সেই ড্রাইভার আরেকটা ড্রাইভারের সাথে কথা বলে এরকম বিয়ে করছে, বলে যে মামারা শুনে যাওয়া ঘটনা। তখন বলতেছে কি যে তোমরা কি এই জায়গায় শুধু ভূতি খুঁজতে আসছো, এরকম কিছু? তখন আমি বললাম যে না, আমরা শুনছি এরকম কিছু, তো আমরা এই জিনিসটা জানার আগ্রহ আছে। হ্যাঁ, সে বলতেছে যে আমি এই জায়গায় 6 বছর আগে জিপ চালাতাম, তখন আমার সাথে একটা এরকম ঘটনা ঘটছে।
তো এটা হইতেছে বদ্ধভূমি যেটা বলছে অনেক বড় এলাকা, সেটা হইতেছে আর 2 কিলোমিটার আরো আগে। সে বলতেছে আমি রাত্রে একবার আসতেছি, এই 1টার পর বা 2টার মাঝামাঝি এরকম টাইমে আমি এক যাত্রীকে দিয়ে তারপর গাড়িটা নিয়ে আসতেছি, গাড়ি পুরো খালি ছিল। সে বলতেছে যখন আমি আসতেছি রাত্রেবেলা আঁকাবাঁকা রোড, আমি যখন প্রায় সময় খেয়াল করতেছি যে আমার একটা রোডের সাইডে একটি ছায়া দেখা যাইতেছে, কেউ একজন দাঁড়ায় আছে। একই রকম ছায়াটা আমি রোডের অনেক আঁকাবাঁকাতে আমি দেখছি। সে নর্মালি এতটা নেয়নি, বাট এক টাইমে তার সামনে হঠাৎ রাস্তার মাঝে তার সামনে ছায়াটা চলে আসে, সে ওই ছায়াটাই ভেদ করে যায়। তখন সে ভয়টা পেয়ে যায় যে এই জিনিসটা কি হলো। আবার পিছে সে একটা বাসও আসতেছে তার সাথে সাথে পিছে। এক টাইমে সে সেই লুকিং মিরর যে পিছে তাকাবে, যে সে বাসটা যে আছে সে কতটা দূরত্ব আছে, গাড়ি যে গতি কমাবে, সেটা লুকিং মিরর দিকে তাকিয়ে দেখে যে পিছের মধ্যে ওই ছায়াটায় বসা। সেটা দেখার সাথে সাথে সে সে বলতেছে আল্লাহ বাঁচাইছে যে আমি কন্ট্রোলটা করতে পারছি গাড়ি। সে খুবই একটা হার্টবিট করে গাড়িটা সাইডে নিতে পারছে, আর সাথে সাথে পিছের বাসটা তার গাড়ির সাথে লেগেই গেছে, লেগে তারপর বাসটা চলে যায়। সে বলছে ওই জায়গায় যদি দেখে যদি আমি গাড়িটা ব্রেক করতাম তাহলে সাথে সাথে তার অ্যাক্সিডেন্ট হতো, সে বাঁচে কিনা আল্লাহ জানে। এই এলাকাতে খাদ, গভীর খাদ থাকে এবং অ্যাক্সিডেন্ট গুলো খুবই আঁকাবাঁকা রাস্তা, সম্ভব হয়ে ওঠে না। বাস যারা চলে এনাটেনা এরকম গাড়িগুলো খুবই রাফ চালায় একাবাঁকা রাস্তার মধ্যে। তারপরও সে বলতেছে আমি বাঁচতে পারছি যে আমি এটা দেখার পর গাড়িটা কন্ট্রোল করে রাস্তার সাইডে নিতে পারছি। তারপর সে বলতেছে গাড়ির পিছু তখন আমি দেখলাম কেউই নেই, আমার গাড়ির যে সাইডে একটি গ্লাস সেটা ভেঙে চলে গেছে গাড়িটা বাস। তারপর থেকে সে নাকি রাত্রি থেকে আর গাড়ি চালায়, গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক গাড়ির সাথে হাইওয়ের সাথে চলন্ত পথের সাথে কোনো একটা অশরীর ব্যাপারের কোনো একটা কিছু টাচ আছে। যেমন আমি তোকে বলেছিলাম একটা স্টোরির কথা, ঘটনাটা ঘটে মিশরে। আমাদের এক বাংলাদেশি ভাই সেখানে কাজ করে, তো সে যেখানে কাজ করে তার যে মালিক অর্থাৎ সে যার আন্ডারে কাজ করে তার সাথে ঘটে যায় ঘটনাটা। উনি একজন পুলিশ অফিসার, তো ওখানে ওনার ডিউটি ছিল রাত্রেবেলা, নাইট ডিউটি ছিল, রাস্তায় জাস্ট টহল দেয়া যেটাকে বলে। তো এই সময় হঠাৎ করে তারা দেখে যে মোটামুটি সুন্দরী একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একা একা। তো এটা দেখে ন্যাচারালি পুলিশ যেহেতু রাত্রেবেলা 12টা সাড়ে 12টার সময় একা একটা মেয়েকে দেখলে সিকিউরিটির জন্য হলেও এগিয়ে যাবে, তো ওনারা এগিয়ে যায় দেখে মেয়েটা মোটামুটি চোখ দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ সে যথেষ্ট কান্না করেছে। তখন তাকে বলে যে আমি হারিয়ে গেছি, মানে মরুভূমির ভিতরে হারিয়ে গিয়েছিলাম, কোনো মতেই রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আমি কোথায় যাবো না যাবো কিছুই বুঝতে পারতেছি না, এভরিথিং সিমস লাইক আননোন। তখন পুলিশ বলে যে ঠিক আছে আপনি আমাদের জিপে ওঠেন, জিপে ওঠার পরে আমরা আপনাকে আপাতত পুলিশ স্টেশন নিয়ে যাই, আপনি তারপরে ফোন টোন করে দেখেন আপনার পরিচিত করে জানতে পারেন কিনা। তো যখন গাড়িতে ওঠানোর পরে লুকিং গ্লাসে লোকটা দেখতে পায় যে দুজন ছিল পুলিশ, একজন ড্রাইভ করছে আর একজন পুলিশ অর্থাৎ এই যে পাঠিয়েছে গল্প তার মালিক। তো তাকে হঠাৎ করে পেছনে দেখে যে মেয়েটার মুখ প্রচন্ড কঠোর এবং মানে ব্যাপারটা এরকম যে সে একটা কিছু খুন করতে যাচ্ছে বা সে খুব অ্যাগ্রেসিভ একটা লুক নিয়ে সে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে, অ্যাজ ইফ তার নিজে ওখানে দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, এরকম একটা। তো লোকটা হালকা একটু ভয় পায়, একটু কথা বলার চেষ্টা করে যে আপনি কোথা থেকে আসছেন, হারাইছিলেন কবে, কি ধরনের কথা, কিন্তু সে কোনো প্রশ্নেরই জবাব দেয় না। একটা পর্যায়ে কি মনে হতে তার পাশের যে লোকটা উনি আরেকটু পিছনে গিয়ে মেয়েটার দিকে তাকিয়ে যখন নিচে তাকায় তখন দেখে যে মেয়েটার ঠিক মানে পায়ের পাতা দুটো নেই। বুঝলাম না, পায়ের পাতা দুটো মানে সে যে নিচে পা দিয়ে রেখেছে গাড়িতে বসে, নিচে পায়ের পাতা দুটো নেই, পা পর্যন্তই শেষ এবং খুব মসৃণ ভাবে, কোনো রক্ত কিছু নেই। এবং এটা দেখে যখন উপরে তাকায় তখন মেয়েটা ওই কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসছে। এবং তখন তারা প্রায় পুলিশ স্টেশনের কাছাকাছি। এই অবস্থায় সে ভয় বলে যে তাড়াতাড়ি বামে নাও। এই কথাটা বলার সাথে সাথে মেয়েটা এমন একটা চিৎকার নাকি করে যে চিৎকারে ওনার চোখের সামনে গাড়ির গ্লাসগুলো ভেঙে যায়, গ্লাসগুলো ফেটে যায়। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে গাড়িটা ওখানে ব্রেক হয় কিন্তু যে ড্রাইভার ছিল সে বাঁচেনি, তার কান থেকে রক্ত বের হয়ে সে ইনস্ট্যান্ট মারা যায় ওখানে। এবং পুলিশ স্টেশন থেকে পুলিশরা যখন বাকিরা বের হয়ে আসে, হার্ট ব্রেকের শব্দ শুনে একটু কাছেই দৌড় দিয়ে আসে, তখন ওনাকে অজ্ঞান অবস্থায় পায় এবং সেই ড্রাইভার স্টিয়ারিং এর উপরেই মৃত্যুবরণ করেছে। এবং আর কাউকে নিশ্চয়ই মেয়েকে তো পাবে না, এটাই there was no one else. So something is wrong with the highways. তাই বলে হাইওয়ে ভয় পাওয়ার কিছু নেই, রাইট। বাট এবং হাইওয়েতে ড্রাইভের একটা মজা আছে অন্যরকম। তবে হাসান ভাই যখন বলছিল যে গেস্ট হাউসে টিভি হঠাৎ চলে যায়, আমার একটা নিজের একটা অভিজ্ঞতা আছে। এটা 3-4 মাস আগে ঘটেছে ঘটনাটা। আমি একদিন রাতের বেলা ঘুমিয়েছি, সাধারণত আমি টিভি দেখতে দেখতেই ঘুমাই। তো আমি টিভি রিমোট আমার পাশেই থাকে, বাসায় কেউ নেই, আমি পুরো একা বাসায় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, টিভি অফ করে দিয়ে আমি ঘুমাই যাই। তো হঠাৎ করে 4টা 4:30 এরকম হবে, আমার হঠাৎ ঘুমিয়ে গেছে, দেখেছি টিভি চলছে। তো আমার স্পষ্ট মনে আছে যে আমি টিভিটা বন্ধ করেই আমি ঘুমিয়েছি এবং আমার
চ্যানেল কিছু নির্দিষ্ট থাকে, কিছু চ্যানেলই আমি সিলেক্টিভ দেখি। তো এমন চ্যানেল ধরা যে চ্যানেলটা আমি কখনো দেখিই না। আচ্ছা, তো আমি হঠাৎ মনে করতে পারছি না যে আমি কখন টিভিটা চালালাম, কারণ আমার তো স্পষ্ট মনে আছে যে আমি টিভি মানে বন্ধ করে ঘুমিয়েছি এবং কোন চ্যানেলটার কোন প্রোগ্রামটা দেখে ঘুমিয়েছি সেটা পর্যন্ত আমার স্পষ্ট। রিমোটটা কোথায় ছিল? এইটা হচ্ছে বড় বিষয়, রিমোটটা। তখন দেখলাম যে আচ্ছা রিমোটটা হয়তো আমি ঘুমের চোখে আমি টিভি অন করে হয়তো ঘুমিয়ে পড়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রিমোটটা আমার হাতের কাছে না, রিমোটটা হচ্ছে আমার পায়ের এখানে। তাহলে তো মানে গায়ে চাপা পড়ে যে হঠাৎ করে টিভি অন হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা নেই, এবং পায়েরও যদি চাপা পড়ে যে এটা হবে, কারণ একটা সমান্তরালে রিমোটটা সুইচটা টিপতে হবে, তো ওখান থেকে কেউ যদি হাতেও চাপ দেয় টিভি অন হবে না, তো কোনো পসিবিলিটি নেই। আমি সিরিয়াসলি ওই রাতে অনেক ভয় পেয়ে গিয়েছি এবং বাকিটা সময় আমি আর মানে ঘুমাতে পারি না, রুমের লাইট জ্বালিয়ে রেখেছি। খুবই ন্যাচারাল। আমরা হাসানের কাছে আরো কিছু শুনবো, আর তারপরে আমিও আমার একটা এক্সপেরিয়েন্স তোকে বলবো। আমার না এক ছোট ভাইয়ের স্বপ্নের সাথে বাস্তবের মিলন যখন ঘটে তখন মাঝে মাঝে মানুষ ভাবে যে তাদের স্বপ্ন পূরণ হয়েছে, বাট এভাবে যখন স্বপ্ন পূরণ হয় তখন সেটা প্রচন্ড ভয়ঙ্কর, সেটাই বলবো। যাই হোক, হাসান ভাইয়ের কাছে আর কোনো এক্সপেরিয়েন্স কি আছে? আমরা মোটামুটি যেটা শুনলাম হাসান ভাইয়ের কাছে আসলে ভৌতিক ব্যাপারের চেয়ে আসলে যে মানে ব্যাখ্যাতীত এবং যারা একটু এই ধরনের বিষয় ঘাটাতে পছন্দ করে এতে হয়তো বা অনেক মজা পাবে। আর কি ধরনের এক্সপেরিয়েন্স আপনার ইদানিং কালের মধ্যে? আমি যেটা বলতেছিলাম যে ড্রাইভারের কথা যেটা বলছি, যে সে আরেকবার বলতেছে দেখো লাউয়াছড়া একটা জায়গা আছে, রাইট, এটা একটা মানে সংরক্ষিত এলাকা, বনাঞ্চল, সেটার মধ্যে আবার একটা জায়গা আছে যেটা খুব চালু টাইপের ফ্রেন্ড যারা ছেলে, ওরা আবার ওই জায়গাগুলো খুব ক্রস করতে পছন্দ করে, যেটা একবার সংরক্ষিত এলাকা। যেমন একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে লেখা আছে যে কুকুর হইতে সাবধান। একটা ভাগনা ছিল, সেই ভাগনা আবার কি করছে, ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়েছিল, সে ওই জায়গাটা ক্রস করছে। মানে ওই জায়গায় কুকুরগুলো সাবধান বলতে কি কুকুরগুলো মানুষ মেরেও ফেলে, দেশি কুকুর হলো কেউ। কিন্তু ওই এলাকাটা পুরোটা আমি একটু বলি যে হয়তোবা অনেকেই জানে, লাউয়াছড়াটা একটা মানে সংরক্ষিত এলাকা এবং ওখানে জন্তু জানোয়ারদের পুরো নিজেদের মতো ছেড়ে দেওয়া হয়, কোনো ধরনের ওইখানে শিকার করাও নিষিদ্ধ। এটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে জন্তু জানোয়ার নিজেদের মতো করে করা হয়। তো সেই জায়গাটার মধ্যে ওরা ফ্রেন্ডরা মিলে গেছে, তো সেই জায়গায় একটা ঝর্ণাও আছে, সেটা হচ্ছে একটা লেবু বাগান একটা ক্রস করতে হয়, লেবু বাগানটা ক্রস করে তারপর অনেক একটা সুন্দর জায়গা আছে। আচ্ছা, তো সেই জায়গার পাশাপাশি নাকি আরেকটা জায়গা আছে যে হচ্ছে কুকুর হতে সাবধান। তো ওই জায়গার মধ্যে ওরা ঘুরে টুরে আসছে, কোনো সমস্যা নেই। বাট যেটা লেবু বাগানের মধ্যে ওই জায়গায় অনেক বড় বড় লেবু হয়, কিন্তু লেবু যদি ছিঁড়ে কেউ তার অবস্থা কেন, যদি ওই জায়গার অঞ্চলের লোকরা যদি দেখতে পায়। তোর ভাগ্নে কি করছে, একটা লেবু ছিঁড়ছে, তো ওই জায়গায় একটা লোক দেখছে, তাদের হাতে কি একটা লাঠির মতো জানি কি থাকে, সেটা দিয়ে মানে মারতে চায়। তো সে আসছে এরকম ভাবে দৌড়ে, তারা তিনজন ফ্রেন্ড ছিল, এক একজন এক এক দিকে দৌড় দিছে। তো সেও একদিকে দৌড় দিছে, সে যেটা বনের মধ্যে দৌড় দিতে যে কোথায় গেছে সে হারিয়ে ফেলছে পুরো জায়গাটা। লাউয়াছড়া হইতেছে এমনই যে রাস্তায় যাবো সেই রাস্তা মনে রাখতে হয়, কারণ একটা ডান দিকে বাম দিকে সোজাও রাস্তা আছে। তো সে তো বনের মাঝখান থেকে গেছে, তো একদিকে সে হারিয়ে যায়। তো সম্ভবত বিকালের দিকে, তো সে সন্ধ্যার আগে তাড়াতাড়ি ব্যাক করতে যেতেছে। তো সে তো লেবু টেবু সে জায়গায় ফেলাই দিচ্ছে, কোনো সমস্যা নেই। সে এক জায়গায় যখন ক্রস করতে, সে একজন বৃদ্ধ লোক দেখলো যে বসে আছে বনের এই জায়গায়, যোগ টোক ভরা থাকে, সেই জায়গার মধ্যে এরকম ভাবে বসে আছে। তার তো ওইদিকে চিন্তা নাই, তার হইতেছে সন্ধ্যার আগে তার বের হতে হবে জায়গা থেকে। তো সে বৃদ্ধ লোকটার বলতেছে যে চাচা, আমাদের লাউয়াছড়া যে আমি গেটটা বের হবে, গেটটা কোন দিকে? তখন সে বৃদ্ধ আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে সামনের দিকে যেতে থাকো। আচ্ছা আচ্ছা, সে সামনের দিকে চলতেছে, আবার সে না হারার মতো যাইতেছে, কোনো দিকে পেতেছে না। আর যে জায়গার মধ্যে দেখা যেতেছে 3-4 জনের লোক, সেখানে সে ভয় পেতেছে যেতে, হয়তো তাদেরকেই খুঁজতেছে। ওই অঞ্চলের লোকগুলো খুবই হয়, যদি এরকম ভাবে কোনো কেস পড়ে যায় তাহলে তারা খুবই মেরে ফেলতে পারে পুরো। আচ্ছা আচ্ছা, সে আবার যখন নিরিবিলি রাস্তা দিয়ে আসতেছে, তখন আবার সেই বৃদ্ধ লোকরা দেখলো সে আরেক জায়গায় বসে আছে। সে আবার অবাক হয়ে সেই বৃদ্ধ লোক, সেই একই বৃদ্ধ লোক একই ভাবে বসে আছে। কতটুকু ডিস্টেন্সের পরে? মোটামুটি অ্যাপ্রক্সিমেট তো আধা ঘন্টার মতো হতে পারে বা 15 মিনিটও হতে পারে এরকম। তো এরকম ভাবে বৃদ্ধ লোকরা দেখলো। সে খুবই বৃদ্ধ লোক যে বসে আছে, হাঁটতেও তো এত সময় লাগতে পারে আস্তে আস্তে, তার আগে আসা তো কখনই সম্ভব না। তখন সে খুব অবাক হয়ে যায় যে এই বৃদ্ধ লোক আবার কেন এই জায়গায় আসলো। সে আস্তে আস্তে ওইদিকে চলে যেতেছিল বৃদ্ধ লোকরা ক্রস করে। তখন বৃদ্ধ লোকই তারে ডাক দিছে, ওই অঞ্চলের ভাষায় বলছে যে ওদিকে কই যাস, তোর রাস্তা তো ওদিকে। তো খুবই অবাক হয়ে গেছে, সে বৃদ্ধ লোকের দিকে তাকিয়ে আছে, বলতেছে এদিকে তাকাইস না, তুই ওদিকে যা। সে কোনো কিছু না চিন্তা করে সেই দিকে একটা দৌড় দিছে। তখন ওই জায়গায় যে অঞ্চলের পুলিশরা থাকে তাদের সামনে গিয়ে পড়ছে। তারা বলতেছে যে এই জায়গায় কেন, এই জায়গায় তো এখন বন্ধ হয়ে যেতেছে, বের হওয়া জলদি। তখন বলতেছে আমি রাস্তা হারাই ফেলেছি,
এই জায়গায় আসছি এরকম ভাবে। তো সব কাহিনী বললো যেরকম। পুলিশে হাসতেছে, বলে লেবু সিটছো তো স্বাভাবিক, তুমি জানো না এই জায়গায় লেখাই তো আছে সবকিছু। সেটাই। তো বলতেছে তাড়াতাড়ি বের হো, আসো তোমার নিয়ে যাই। তো হাটটার মাঝখানে পুলিশরা বলতেছে যে আমি আসতে পারছি, একটা বৃদ্ধ লোক আমার রাস্তা দেখাইছে। তো হ্যাঁ ভালো, তখনও সে পুলিশে কিছু বুঝতে পারেনি। তখন আবার পুলিশের ভেঙে বলতেছে যে আমি একটা জিনিস অবাক হলাম যে সে আমাকে দেখাই দিচ্ছে একবার অনেক দূরে থাকতে, আমার আসার আগে সে আমার আগে কিভাবে এই জায়গায় এসে বসে রয়েছে। তখন একজন যে পুলিশ আছে সে অনেক বছর দেখে আছে, সে বলতেছে মানে কিরকম বৃদ্ধ, সে ওই বৃদ্ধ ব্যাখ্যা দিল যেরকম ঠিক এরকম ভাবে বসে আছে। তখন দুইজন পুলিশ দুইটার দিন তাকাচ্ছে আর হাঁটতেছে, তার কাছ থেকে সবকিছু শুনতেছে বৃদ্ধ লোক কি বলছে না বলছে। সে বললো যে আমাকে এইভাবে যেতেছিলাম, সে ওভাবে আমাকে না যেতে দিয়ে আমি এইভাবে যেতে দিছে। ও সবকিছু জানার পর সে বলতেছে যে তুমি যে বৃদ্ধ লোকরে দেখছো সে জানো সে অনেক আগেই মারা গেছে। তখন বলতেছে মানে, বলে হ্যাঁ এই জায়গায় বৃদ্ধ লোক, মানে সে কিভাবে মারা গেছে সেটা কেউ বলতে পারে না। বলতেছে এই জায়গায় আসছিল কিভাবে সেটাও জানে না কেউ, বাট তার লাশটা পাওয়া গেছে এই জায়গায়। ও মানে তার লাশ ছাড়া এই ব্যাপারে তার ব্যাপারে কেউ কিছু জানে না। তার লাশটা পাওয়া গেছে, শুধু এতটুকুই জানি যে একটা বৃদ্ধ লোকের লাশ পাওয়া গেছে, বাট এই বৃদ্ধ লোকটা কোথা থেকে আসছে কিভাবে মারা গেছে এটা কেউ জানে না। তো বলতেছে এই লাশটা তো আমরা প্রায়, তারা বললো যে 2 বছর আগে আমরা তো হসপিটালও পাঠিয়ে দিয়েছিলাম, সেটা বেওয়ারিশ লাশ হিসাবে ছিল, কেউ বলতে পারে না এটা লাশটা কার। তো তুমি এই বৃদ্ধ লোককেই দেখছো এইভাবে বসা অবস্থায়। তো সে খুব অবাক হয়ে গেল, তখন আমাকে রাস্তা কেন দেখাইলো। তো বলছে হয়তো তোমার কোনো সাহায্য টাহ্য করছে, বাট বললো যে ঠিক আছে তুমি তো বেঁচে গেছো, তা আবার মনে করো না যে তুমি এই জায়গায় আবার ঘুরতে আসবা না, অবশ্যই আসবা। এটা একটা অবাক করা বিষয়। ওকে দেন, ডেফিনেটলি এটা অবাক করা বিষয়, মানে কি অবাকের শেষ পর্যায়ে চলে যাওয়ার একটা বিষয়। মানে আমি আসলেও বুঝতে পারছি না, আমি খুব কনফিউজ। মানে বেশিরভাগ মানুষেরই বিশ্বাস হচ্ছে আত্মা বলে কিছু নেই, বাট প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে জিন হোক বা কোনো একটা কিছু ওই আত্মা টাইপের একটা রূপ নিয়েই কিন্তু মানুষের সামনে আসার চেষ্টা করে, তাই না? আরো অনেক রূপ ছিল, সে একটা কুকুর বেড়াল যা ইচ্ছা তাই হয়ে আসতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে জিনটা কিসের রূপ নিয়েছে একটা মানুষের রূপ, যে কিনা ওইখানেই মৃত্যুবরণ করেছিল। অর্থাৎ কোনো একটা ব্যাপার তো আছেই, কোনো একটা কানেকশন রয়ে গেছে, যেই কানেকশনটা আসলে হয়তো আমরা মানুষ এখনো ভালোভাবে বুঝতে পারে না বা জানে না। তো যাই হোক হাসান ভাই, এই ছিল আপনার সিলেটের ঘটনা। এবার যেটা বলবো এটাও খুব রিসেন্টলি ঘটনা, কারণ আমি গত মাসে গেছি সিলেট থেকে আসার পর। তো আমরা একটা টুর্নামেন্ট গিয়েছিলাম আমাদের খেলার। তো টুর্নামেন্টের মধ্যে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছে আর কি, সে অনেক দূরে থাকে সাভারে, প্রায় 1 বছর পর দেখা হয়েছে। তো সাভার থাকে, এত দূর যাওয়া হয় না। সে আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি কই। তো আমি বললাম যে আমি এখানে খেলতেছি, বলে আমি আসছি এই জায়গায়, তাহলে একটু ওয়েট করো আমি আসতেছি। আমার খেলাটা শেষ হতে দেরি ছিল, তো সে আগেই চলে আসছে। আসার পর ফোন দিয়ে বলছে যে আমি এখন চলে যাবো, তো আসছে। তো আমি তার কাছে জিজ্ঞেস করলাম হ্যাঁ কি বিষয়ে আসলাম, কি কারণে হঠাৎ এই জায়গাটায়। তখন সে আমাদের ওই জায়গায় একটা হুজুর আছে, সে হুজুর আর কি সবাই জানে যে খুব ভালো জিন ছাড়াতে পারে, তার কাছে আসছে। কি বিষয়, বলে যে তার ওয়াইফকে জিনে আসর করছে। তো আমি শুনে অবাক হয়েছি যে তার ওয়াইফ মনে হয় প্রেগনেন্ট ছিল, তখন অবস্থা মনে আসর করেছিল, বাট কেউ বলতে পারেনি। বাচ্চা হওয়ার পর ঠিক 3 দিনের দিন থেকে বাচ্চা খুব কান্নাকাটি করে, কিছু খায় না, এমন অবস্থা ছিল। 4th দিনের মধ্যে দেখা যাচ্ছে তার রং পাল্টায়। সে বলতেছে অদ্ভুত রং, বাচ্চার গায়ের রং পাল্টায়। একই সময় দেখা যেতেছে নীল হয়ে যেতেছে পুরো শরীর, আরেকবার দেখা যাচ্ছে লাল হয়, হলুদ হয়, রং পাল্টায়। শেষ পর্যন্ত নীল হওয়াটা বা লাল হওয়াটা মোটামুটি এক্সপেক্টেড। অনেক সময় বাচ্চাদের শ্বাসনালীতে কোনো রকম প্রবলেম হলে অনেক নীল রং ধারণ করে, কিন্তু বাকি রংগুলো আমি আসলে মেলাতে পারছি না। হ্যাঁ সেটা আমি জানি না, বাট তাকে জিজ্ঞেস করলাম এটা কি, বলে আমি সেটা ব্যাপারে বুঝতে সে 4 দিনের মধ্যেই সে মারা যায়। যখন রং টং পাল্টাচ্ছে তখনই সে মারা যায়। তো ওই মারাটা যাওয়াটা কারণ কি ছিল তখন কেউ বুঝতে পারেনি। এর মধ্যে কি ডাক্তার দেখানো হয়নি? না, 4th দিনে এই অবস্থাটা হইতেছিল, খুব একটা কিছু করার সময় পাইনি। তারপর থেকে শুরু হয় যে তার ওয়াইফকে নিয়ে অনেক সমস্যা শুরু হয়ে যাইতেছে। দেখা যাচ্ছে তার ওয়াইফ খুব পাগলামি করা শুরু করছে, তার ওয়াইফকে কেউ টেনে নিয়ে যেতে চায়। তার ওয়াইফ খুব চিকন টাইপের, মানে এতটা স্বাস্থ্য নেই, দেখা যাচ্ছে যে তার 3-4 জন ধরে রাখতে পারে না, এতটা শক্তি হয়ে গেছে তার। সে বলতেছে যে প্রথমে একজন হুজুরে নিয়েছিলাম, সে হুজুর বলল যে তার নাকি 3টা জিন আসর করছে। 3টা জিন আসর করছে, 3টা জিনই হিন্দু। তো প্রথম হুজুর বলছে এটা আমি ছাড়াতে পারবো না। তারপরের জন্য আরেকজন কবিরাজ নিয়েছিল, সে কবিরাজ গিয়ে বলতেছে যে এটা ফার্স্টে
একটা জিন ছিল, কেউ চালান করছে, যেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক 1 থেকে 3 হলো কিভাবে? সেটা ওটার মাধ্যমে হয়েছে, যে আসছে সে যেখান থেকে আসে তার ওখান থেকে আরো 2 জন চলে আসছে। আচ্ছা আচ্ছা। একই জনের উপর আসর করছে। তো বলতেছে এটা আমি ছাড়াতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার, আমার দ্বারা সম্ভব না। সে একটা কবিরাজ, সেও চলে গেছে। আচ্ছা। তার মধ্যে তার ওয়াইফের খুবই অবস্থা খারাপ হয়ে যেতেছে। দেখা যাচ্ছে তার ওয়াইফের যে মানুষের একটা ইয়া থাকে যে হাতের উপরের জিনিসটা কালো থাকে, গায়ের রং, হাতের নিচে ফর্সা থাকে সাদা। তার ওয়াইফের জিনিসটা উল্টো হয়ে গেছে, তার ওয়াইফের হাতের উপর হচ্ছে পুরো সাদা, নিচে হচ্ছে কালো, পুরো বডি এরকম হয়ে গেছে রং। তার মধ্যে আবার তার ওয়াইফের দিন দিন খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এমনকি তার ওয়াইফকে নাকি কেউ জানলা দিয়ে টেনে নিয়ে যেতে, পুরো জানলার মধ্যে সে 2 হাত 2 পা ছড়া লেগে থাকে, কেউ নিয়ে যেতে চায়। সেটা কি ওনারা নিজের চোখে দেখেছে? নিজের চোখে। তার থেকে যে আমার ফ্রেন্ড, সে খুব স্বাস্থ্য টাইপের, সে বলতেছে আমি একবার শুধু পোড়া পানি নিয়ে গেছিলাম এক হুজুরের কাছ থেকে, ঘরে ঢোকার সাথে সাথে সে আমাকে বাম হাত দিয়ে তুলে ধরছে পুরো। এত চিকন চাকন একটা মেয়ে, সে তার হাজবেন্ড এত স্বাস্থ্য, তাকে বাম হাতে পুরো আলগে ফেলছে। সে আলগে বলতেছে তোর এত বড় সাহস কেমনে, তুই ঘরের মধ্যে এই সব পানি নিয়ে আস কোত্থেকে কি? তার হাজবেন্ডকে একটা মেলা দিয়ে সোজা যে রান্নাঘর থেকে বটি নিয়ে আসতে গেছিল যে তাকে মারবে। তারপর তার মা ছিল, তার বাবা ছিল, সবাই মিলে আটকানোর চেষ্টা করে। অনেক একটা চিকন চাকন মেরে এত কষ্ট করে 3 জন আটকে রাখতে হয়। সে বলতেছে যে আমি বুঝতে পারতেছি না যে আমার ওয়াইফে এইভাবে কেমনে কি ধরতে পারে আমার এরকম ভাবে। তারপর আরেকটা হুজুরকে ডাকছিল, সে হুজুর নাকি বাসায় তার ঢুকবে এর আগ মুহূর্তে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। সে হুজুর ধাক্কা খেয়ে তারপর আর আসেনি। সে তারপর জিজ্ঞেস করেছে না আমি এই বাসায় যাবো না, আমার এরকম ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে, আমি বুঝতে পারছি যে এর মধ্যে খুব খারাপ কিছু আছে। তো সেই ক্ষেত্রে এই এলাকায় আসছিল সেই হুজুরের কাছে যে বলার জন্য যে কি করা যায়। সেই হুজুর তো বলছে যে আমাকে তার কিছু একটা জিনিসপত্র চাইছে, যে তার কাপড় এরকম কিছু সে চাইছে যে সেটা নিয়ে আসো, তারপর আমি দেখা যাইতে পারে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে তার মামা একজন আছে দূর সম্পর্কের, সেই মামা আবার ময়মনসিংহ থেকে আসবে আর কি, সে আবার খুব ভালো কবিরাজ। তো বলতেছে এই কবিরাজ গুলা নাকি অনেক রিস্ক নিয়ে কাজ করে, তাদেরও ক্ষতি হয় অনেক। তার মামার একটা ছেলেও নাকি এরকম ভাবে মারা গেছে, যে তার কিভাবে মারা গেছে সেটা বলতে পারে না, বাট তার যে মারাটা গেছে সেটা খুব অস্বাভাবিক। যেহেতু এখন তার কেউই নেই, তার স্ত্রী অনেক আগে মারা গেছে, তার ছেলে একটা ছিল, সেও মারা গেছে। সে মামা বলতেছে যে আমি এই জিনিসটা করে দেবো, সমস্যা নেই। তো আমি বলেছি ঠিক আছে যাও, পরবর্তী যদি হয়ে থাকে কিছু তাহলে আমাকে জানাও। তারপর যখন সে চলে গেছে, তার ঠিক 2-3 দিন পর আমি ফোন দিয়েছি যে কি অবস্থা, বলে হ্যাঁ এখন তাড়াইতে পারছে, তার মামা এই জিনিসটা সলভ করে দিছে। সেই মুহূর্তে যেটা হয়েছে যে আমার সাথে যে গতবার একটা ফ্রেন্ড আসছিল, সেই ফ্রেন্ডের ছোট ভাই, ওর একই সমস্যা চলতেছে 2 বছর ধরে। 3 মাস ধরে তার রাত 12টার পর থেকে একটা সমস্যা হয়। রাত 12টার পর হইতেছে দেখা যাচ্ছে সে একলা একলা বিড়বিড় করে, কারোর সাথে কথা বলে, তার মুখ থেকে একটা ভিন্ন ধরনের আওয়াজ আসে যে আমাকে ধরে রাখতে পারবি না, যেতে দে, এরকম কিছু। তার ভাইরাও ধরে রাখতে পারে না। তার বড় ভাইয়ের কাছে আবার একটা জিন আছে, সেটা খুব ভালো নাকি। সেই জিনের সাহায্যে কিছুটা জানতে পারছে, তার বয়স হচ্ছে 450 বছর। তাকে ধরছে 2 বছর আগে, কিছুটা গ্যাপ ছিল, বাট এবার নাকি তাকে নিয়ে যেতে চাইতেছে এমন কিছু। তো তখন আমাকে যখন জানাইছে তখন আমি জানতে পারছি যে হুজুরটা যে জিন তারায়, যে আমার ফ্রেন্ডটা যে গিয়েছিল তার কাছে, যে তার কাছে আমি গিয়ে বললাম, সে বললো যে ঠিক আছে। সে আমার কাছে কিছু একটা জিনিস চাইছে, আমি ওই ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম। সে বললো যে আমাকে একটা মাটির কলসি লাগবে, 5টা মোমবাতি দেওয়া লাগবে, আর হচ্ছে একটা যেটা কাগজের আঠা গাম, এটা দেওয়া লাগবে, আর একটা হচ্ছে সলার ঝাড়ু। এইসব জিনিসগুলো আমার দিতে। তার কাছে আমার ওই জিনিসগুলো নিয়ে তারপরের দিন সে রাতে যায়, সে পুরো ঘরের মধ্যে কিতাব বন্ধ করে, তারপর সকালবেলা রাত্রেবেলা আর কি ছাদে নিয়ে তার কি একটা ঝাড়ু দিয়ে ঝাড়টা ফুঁক দিয়ে দেয়। ডর মানে ভয়। ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটা ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11টা 20-এ। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর
ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। তার কাছে আমরা ওই জিনিসগুলো নিয়ে তারপরের দিন সে রাতে যায়, সে পুরো ঘরের মধ্যে কি তাবিজ টাবিজ দিয়ে বন্ধ করে রাত্রেবেলা আর কি ছাদে নিয়ে তার কি একটা ঝাড়ু দিয়ে একটা ঝাড়টা ফুঁক দিয়ে দেয়, বলে না এখন তাবিজ টাবিজ দিয়ে দিলাম এখন সমস্যা হবে না। ঠিক তারপর দিন আরো বেশি সমস্যা হয়ে গেছে অনেক, আগে যা সমস্যা হইতো তার থেকে বেশি, কেউ রাতে ঘুমাইতে পারতো না। সে কি চিৎকার চেঁচামেচি করতো? খুবই চিৎকার চেঁচামেচি করতো, চলে যেতে চাইতো, জানলা থেকে হাত বাড়িয়ে দিত। তার কথাবার্তা কি মানে এমন হতো যে কারোর সাথে কনভারসেশন চলছে? হ্যাঁ, সেটা স্পষ্ট দেখতে পারতো, সে কথা বলতেছে কিন্তু সে কার সাথে কথা বলতেছে সেটা দেখতে পারতো না। এমন কি পেতো নিশ্চয়ই। হ্যাঁ, আর তার সবচেয়ে বেশি হচ্ছে তার যে কষ্ট হয় সেটা তারা বুঝতে পেত, কারণ যখন সেটা থাকে একবার ভোর পর্যন্ত, যখন চলে যায় তখন দেখা যায় যে তার কষ্টটা কত, যে তার শরীর থেকে কিছু একটা বের হইতেছে সেটা বুঝতে পারে। তার শরীর খুব মোচড়াইতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে, এরকম কষ্ট আর কি তার যে ভাই আর মা তারা দেখতে পারে, এখনো হইতেছে এরকম। তো সেক্ষেত্রে আমি যখন ওই হুজুর দ্বারা হয়নি তখন আমি তার জাহিদ যে আছে, যেটা আমার ফ্রেন্ড যে আসছিল, তার ইয়াকে বললাম যে ফোন দিয়ে, সে বললো যে ঠিক আছে আমার মামার সাথে কথা বলি, মামার সাথে কথা বলার পর দেখি যে তোমার কি হয়। সেটা আমি জানিয়েছি কিছুদিন আগে। সে বল মামা তো ময়মনসিং থেকে যদি আসে ঢাকায় তাহলে অবশ্যই তার কাছে যাবে। এর আগ মুহূর্তে আরেকটা হুজুর কাছে তারা নাকি দেখাইছে, সে হুজুর কিছুটা যেটা করতে বলছিল সেটা হচ্ছে যে তাকে 3 রাস্তার মোড়ে গোসল করাতে হবে মধ্যরাতে যখন কেউ থাকে না, যে কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপারে কোনো আনসার দিতে পারবে না। তো এরকম কিছু কন্ডিশন দিয়েছিল প্রথম রাতে এরকম। তো যখন সে বের হয়ে তখন বের হয়েছিল মনে হয় 2টার দিকে, নর্মালি ওই রাস্তাটার মধ্যে 2টার দিকে, যেহেতু আমাদের এলাকা কিছু বড় কাভার্ড ভ্যান গুলো চলে আর ট্রাক, এরা ছাড়া কোনো মানুষ থাকে না। ওই রাত্রে নাকি তারা বের হয়ে আশ্চর্য হয়ে গেল, দেখলো যে ওই জায়গায় নাকি সারি সারি ট্রাকের বালু ভরা। সে 3 রাস্তার মরে গেছে। মরে যাওয়ার পর সে যখন পানিটা ঢালবে, অনেক পরিচিত লোক আছে যারা রাত্রে বের হয় না, তাদেরকেও দেখা যেতেছে তারা হাঁটাচলা করতেছে, এসে বাবা জিজ্ঞেস করতেছে কি হয়েছে এত রাত্রেবেলা এখানে কি, তারা কোনো আনসার দেয় না, চলে যায় একজন বলে। তো তাকে সে গোসল করায়, হাড়িটা ভাঙে ওই জায়গায়, ভাঙার পর বলছে যে তুমি যখন ব্যাক করবা তোমার পিছ থেকে অনেক চিল্লা আওয়াজ আসতে পারে, তোমার পরিচিত কেউ ডাকতে পারে, এরকম কিছু, তুমি পিছে ফিরা তাকাবা না বা কোনো সারা শব্দ দিবা না। সেক্ষেত্রে যখন তারা আসতেছিল তখন ওই যে ট্রাকের বালি, যে ট্রাক, এমন বাতাস শুরু হয়ে গেছে যে তারা কিছু সামনে দেখতে পারছিল না বালির কারণে। বালু প্রচন্ড বাতাস ছিল, এমনকি পিছ থেকে একটু ডাকতেছিল যে আমারে ছেড়ে তোরা কই গেলি, হ্যান ত্যান অনেক কিছু ভাবে অনেক ডাকতেছিল, তাদের পরিচিত কালাও। তো তারা 2 ভাই ছিল, তারা কোন রকম ভাবে এরকম ভাবে নিয়ে আসছে। তো আমরা যখন শুনছি তখন আমরা অবাক হয়েছি। তার পরের দিন আরেকটা কন্ডিশন ছিল, মানে 3 রাতে 3 কন্ডিশন। দ্বিতীয় রাতের কন্ডিশন ছিল যে কলা গাছের ঠিক মাথা বরাবর একটা তাবিজ দিয়েছিল, ওই কলা গাছের মধ্যে তাবিজটা ভিতরে ঢুকে দিতে হবে। এটাও তারা করছে, কিন্তু তখন আমার ওই ফ্রেন্ডটা যায়নি, তার বড় 2 ভাই গেছিল। তখন কিছু একটা হয়েছিল অবশ্যই, সেটা আমরা এখন জানতে পারিনি। আর এটা যেটা হচ্ছে যে 2 কবরের মাঝখানে আরেকটা তাবিজ কাটতে হবে, সেটাও তারা করছে, কিন্তু কি ঘটনা ঘটছিল তার বড় ভাই শেয়ার করেনি। তারপরও কিছু হয়নি, এখন একই সেম কন্টিনিউ চলতেছে। এখন নাকি একটা শুনছি যে ওইখান থেকে যে জিনটা ছিল তার সাথে আবার একটা মেয়ে জিনও চলে আসছে। প্রত্যেকদিন রাত্রেবেলা এই সমস্যা হয়। ছেলেটির বয়স কত হতে পারে? ছেলেটার বয়স 14 বছর। ওকে, তো হাসান ভাই, শুনলাম আপনার কাছ থেকে বেশ কিছু ঘটনা। আসলে কিছু কিছু মানুষের সাথে কেন ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে, কিছু কিছু মানুষের সাথে একেবারেই কেন ঘটে না, যাদের সাথে ঘটে কেন ঘটে, যাদের সাথে ঘটে না কেন ঘটে না, এই জিনিসগুলো আসলে আমরা জানি না। এগুলোতে হয়তো বা কোনো রাশির ব্যাপার থাকতে পারে, এগুলোতে একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপার থাকতে পারে, একটা মানুষের মনের জোরের উপর নির্ভর করে। যেমন যার সাহস অনেক বেশি, সে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা শুনে বলবে এটাতে ভয় পাওয়ার কি আছে, আমি ভয় পাচ্ছি না। আসলে আপনি হয়তো বা ভয় পাচ্ছেন না, বাট আপনার যে দুর্বল চিত্তের যে মানুষটা আছে সে হলে কিন্তু ঠিকই ভয় পেত। কিংবা আপনি যে বলছেন আপনি ভয় পাচ্ছেন না, ওই সিচুয়েশনটা আপনি একা কখনো ফেস করেননি। ফেস করলে তখন আপনি বুঝবেন আসলে আপনি ভয় পাবেন কি পাবেন না। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, ডরে যারা গল্প শুনছেন, যারা facebook.com/abcradiofm 9.2 এই পেজে আছেন, তারা দয়া করে উদ্ভট কমেন্ট দেওয়া থেকে বিরত থাকবেন, যে এটা কোনো ভয়ের ঘটনা না বা এই ধরনের কিছু। কারণ আপনারা হয়তো জানেন না কখন আপনাদের সামনে এই ধরনের একটা পরিস্থিতি এসে হাজির হবে। যাই হোক, আজকের মতন এতটুকুই হাসান ভাই, আমরা এখন আরো কিছু গল্প শুনবো। জি, ওকে। ডর চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনছি। তো এই মুহূর্তে আরো একজন আছে আমাদের সঙ্গে, এবং যার ঘটনাটা আমরা সবাই শুনতে চাই, তার কাছেই চলে যাই আমরা। প্রথমে একটু আপনার পরিচয়টা একটু জানি।
আমি মানিক, বুদ্ধিজীবী গোরস্থানে থাকি। বুদ্ধিজীবী গোরস্থানে থাকেন কোথায়? মিরপুরের। মিরপুর 1-এ। ওকে ওকে মানিক ভাই, আমরা একটু বলি যে যারা আপনাকে দেখতে পাচ্ছে না, খুবই আমাদের চেয়ে বয়সে অনেক বড়, অনেক সিনিয়র একজন মানুষ। উনি ডর শুনে থাকেন এবং উনার যে লাইফের কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, যেই সময়টাতে হয়তো বা আমরা অনেকে জন্মগ্রহণও করিনি, তো সেই সময়ের কিছু এক্সপিরিয়েন্স হয়তো আজকে আমরা পাবো মানিক ভাইয়ের কাছ থেকে। তাহলে মানিক ভাই, আমরা শুরু করি যে ফার্স্টে আপনি কোন ঘটনাটা বলতে চান? আমি ছোট্ট করে আমার ঘটনাটা স্টার্ট করি। আমি প্রায় 15-16 বছর বয়সে যাত্রা দেখতে যাই একদিন। তোমরা 2 ভাই মিলে যাত্রা দেখে সোজা গভীর রাত্রে, রাত প্রায় 4টের দিকে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বাড়ির দিকে যখন আমরা রওনা দিছি, তখন আমাদের কাছে তৎকালীন সময় আসলে সিগারেট পাওয়া যেত না। আপনি আসলে যে সময়টার কথা বলছেন তখন কত সালের? তখন বয়স 16। এটা কত সালের দিকে? আমার এখন 54 সালে, তাহলে প্রায় 38 বছর আগের হিসাব। ওকে, আমরা সেই 70-এর দশকের কাছাকাছি। 70-এর দশকের কাছাকাছি। ওকে, কারণ আমার জন্মস্থান খুলনা, বিদায় তখন আমাদের ওখানে সিগারেট তো খুবই কম পাওয়া যেত, আমরা বিড়ি খেতাম। আচ্ছা, তো আসলে আমরা ম্যাচ জ্বালায় যখন মানে বিড়ি খাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন দেখলাম যে ঠান্ডায় আমাদের ম্যাচ আর জ্বলছে না। তো ঠিক আছে, আমরা বিড়ি না খেতে পেরে ধীরে ধীরে আমরা বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেয়ে দেখলাম একটা প্রকাণ্ড তাল গাছ, আমরা আসার পথে দেখে আসছিলাম যে রাস্তার পাশে পড়ে আছে। কিন্তু আমাদের কাছে মনে হলো যে তাল গাছটা জানি কে আগুন জ্বালিয়ে দিয়েছে, অর্ধেক পরিমাণ পুড়ে বসে আছে। তাহলে তো আমরা আগুন পেয়ে গেছি। তা আগুন পেয়ে যাওয়ার আনন্দে আমরা সবাই বিড়ি বের করে, আমি এবং আমার ভাই দুজনে মিলে ওখানে আগুন ধরাতে গেলাম, বিড়ি ধরাতে গেলাম আগুনের কাছে। তো যতবারই আমরা ওই সাইটার কাছে যাচ্ছি, আগুনটাও ধীরে 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 আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পরে একটা তাল গাছ নর্মালি 40 হাত হয়, তো 10 হাত পরিমাণ যাওয়ার পরে আমার ভাই আমাকে বললো, যাই এই আগুন দিয়ে বিড়ি ধরানো যাবে না। কেন যাবে না? একটু ভয় পাইলাম আমি। কয় না, এই আগুন ভালো না, চল। তো আমরা যখনই রওনা দিয়েছি, রওনা দেওয়ার পরেই দেখি সিমসাম একটা গরু সাইজের মতো হবে, যেমন কুকুর যেমন 2 পায়ের উপরে বসে, ঠিক ওইরকম ভাবে বসে প্রচন্ড 2টা কালো চোখ, গায়ে কালো কালো পশম, আমাদের একদম রাস্তা আটকায় বসে আছে। 2 পাশে ঝোপঝাড় জঙ্গল। প্রায় 38 বছর আগে আমাদের ওখানে ঝোপঝাড় জঙ্গলই ছিল। তো আমরা কি করব, ভয়ে তো এবার তো কিছুটা হলো ভয় পাইছি। তো দাঁড়ায় দাঁড়ায় চোখ বন্ধ করে আমরা দোয়া টোয়া করতেছি, যে যা পারি সুরো টুরো, আমার ভাইও পড়তেছি, আমি পড়তেছি। কিছু সময় পরে দেখা গেল যে আমরা আয়তাল কুসি পড়া শেষ করলাম, ও গায়ে আবার হেঁটে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। রাত তখন প্রায় 4:30 বাজে আসছে। একেবারে বাড়ির কাছে কাছে এসে গেছি আমরা। বাড়ির কাছে কাছে এসে ওইখানে একটা ঘাসির বিটে বলা হয়, চতুর্দিক দিয়ে তার কাটা দিয়ে ঘেরা। ওইখানে এসে দেখি যে 2টা সুন্দর মেয়ে ছেলে। আমরা মনে করলাম যে হয়তো কারোর সঙ্গে বিয়ে টিয়ে হবে, বা গোপনে মা বাপকে না জানায় কারোর সঙ্গে হয়তো চলে যাচ্ছে। আমরা 2 ভাই তাই ধারণা করলাম যে ঠিক আছে, দেই কার মেয়ে কোন ছেলের সাথে ব্যাগে যায়, আমরা দেখে নি চল, কারণ বয়সটা আমাদের 17-18 এরকম হবে। তখন আমরা 2 ভাইতেই 2 মেয়ের পিছে লাগলাম। তো আমরা এদের পিছে ঘুরতেছি, ওরা ওই ঠিক ওই ভিটাটার চতুর্দিক দিয়ে ঘুরতেছে। আমরা তখন 3 পাক দিয়ে ফেলছি। তখন আমার ভাই জিজ্ঞেস করতেছে যে কিরে, এই মেয়ে 2টার কাছেই তো যাইতে পারি না, ওরা একেবারে নতুন বউ যেমন সেজে গুজে থাকে। কিন্তু একেবারে যখন অনেক চেষ্টা করে কাছে কাছে গেছি, তখন আমরা দেখি যে আমরা হাঁটতেছি মাটির পথ দিয়ে, আর এই 2 মেয়ে হাঁটতেছে তার কাটার উপর দিয়ে। দেখে তো আমরা ভীষণ ভাবে ভয় পাইছি যে আর এরা তো মানুষ না, এরা মেয়ে লোক না। আমরা 2 ভাই তখন যেরাম বয়সে 1 দৌড়ে বাড়ি। এই হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আপনি, এই হচ্ছে আমার সামনাসামনি সরেজমিন, যেটা মানে আপনার লাইফে যদি কোনো ধরনের একটু অদ্ভুত কিছু ঘটে থাকে, তো এইটাই আমার কাছে বেশি অদ্ভুত মনে হয়। আচ্ছা, আমরা ডট টিমের কাছে আপনার আরো কয়েকটা ঘটনার কথা শুনেছি, সেই ঘটনাগুলো খুবই অদ্ভুত মনে হচ্ছে। তো এবার তো আপনার একটা ঘটনা শুনলাম, সেই ঘটনাগুলো কি ছিল? যেমন আপনার নানা বাড়িতে হয়তো বা কোনো ধরনের কোনো কিছু একটা ঘটনা ঘটেছিল, তো সেই ঘটনাটা একটু আমরা শুনতে চাই। আমার নানা বাড়িতে আমি আমার মায়ের সঙ্গে প্রায় 10 বছর বয়সে, তার মানে এটা হচ্ছে প্রায় ওই 70-এর দশকের কথা। হ্যাঁ, আমি 70-এর দশকের কথা। তারও একটু পিছনে যেতে হবে, আমার 62-তে জন্ম। আচ্ছা আচ্ছা, প্রায় 9-10 বছর বয়স হবে। আমি আমার মায়ের নানা বাড়িতে। মায়ের নানা বাড়ি এলাকায় এটা হচ্ছে রূপসা থেকে প্রায় 10 কিলো হবে সামনে, কাটাখালীর ওইখানে, জমিদার বাড়ির পাশেই। আচ্ছা, তো ওখানেই যাওয়ার পরে দেখলাম যে প্রায় 10-15-20টা ঘর পড়ে আছে, কিন্তু প্রত্যেকটা ঘর মানে ভাঙা চূড়া, কেমন একটা উদ্ভাট পরিবেশ, যেমন একটা বাড়িতে ছাড়া বাড়ির মতো, কিন্তু বিশাল এরিয়া নিয়ে এই বাড়ি ঘরগুলো, মানে কোনো মানুষ সবকিছুই আছে এবং ভাঙাচোরা, কোনো গাছে ভালো ফল নাই, বাড়িতে ইয়াং তেমন ছোট কোনো বাচ্চা কাচ্চা কিছুই নাই বললি চলে, 2-একটা বৃদ্ধা লোক আছে। আচ্ছা, তো জিনিসটা আমার কাছে খুব বিস্ময়কর, অবাক লাগবে, এবং দীর্ঘ সময় আমি চেষ্টা করে আমার মায়ের কাছ থেকে এই হিস্ট্রিটা ভালো করে শুনলাম,
ওনার যে নানা ছিলেন নোয়া নানা, উনি জমিদার সোলেন ঘোষের তালুকদারি ছিলেন ওনার বড় নানা। আচ্ছা। তো এরা দুই ভাই মিলে, এরা সব কয় ভাই মিলে জমিদার বাড়িতে প্রথম যাত্রা দেখতে যায়। তো যাত্রা দেখতে গেলে তৎকালীন সময় যে নিয়ম ছিল, জমিদার বাড়িতে যেতে হলে আপনার পায়ে কোনো জুতো দেওয়া যাবে না, মাথায় ছাতা দেওয়া যাবে না, এই রেওয়াজগুলো মানতে হতো। এটা জমিদারদের রেওয়াজ। তাদের বাড়ির সামনে দিয়ে যেতে হলো, ছাতি জুতো লাঠি ব্যবহার করা যাবে না, এটা শুধু জমিদারদেরই জন্য নিয়ম। ওকে। তো তখন এই নোয়া মিয়া নতুন শখ করে নাগরা কিনেছে, কিন্তু নাগরা কিনলে কি হবে, তার বড় ভাই তাকে তালুকদার সাহেব নিষেধ করেছে যে তুমি জমিদার বাড়িতে জুতা পাই দিয়ে যেতে পারবে না। ও বলছে আমি জমিদার বাড়িতে যে তখন জুতো হাতে করে রাখতে হতো, কিন্তু ওইখানে কাছে কাছে যাওয়ার পরে ভুলবশত আর কি জমিদার বাড়িতে জুতা মনে নাই, তার আর খেয়াল নাই, অনেক যাত্রা দেখবে বয়সে। তো যখন ঢুকে গেছে জমিদারের লাঠিয়ালরা কিছু সময় পরে চেক করে দেখলো যে জমিদারের এরিয়াতে জুতা পায়ে দিয়ে একটা লোক ঢুকছে। বিশাল ব্যাপার, জমিদারের মান সম্মান গেছে। তাকে ধরে নিয়ে যাওয়া হলো প্যান্ডেলের সামনে। তো জমিদারের নায়েব তার বিচার করলো যে 7 দিন ধরে যে যাত্রা হবে, এ মিয়া মানুষ প্রচন্ড অপরাধের কাজ করেছে, একে প্রত্যেক দিন একটা করে জুতোর বাড়ি দেওয়া হবে এবং প্যান্ডেলের সামনে তারে বসায় রাখা হবে, যেটাকে বলে অপমানজনক আর কি। তো 7 দিন উনি এই সাজা খাটার পরে ধীরে ধীরে উনি বাড়ি আসলেন। আসার পরে উনি চিন্তা করলেন ওনার ভেতরে ভেতরে যে জমিদারের সঙ্গে আমার একটা প্রতিশোধ নিতে হবে। তো প্রতিশোধ নিতে গেলে তো জমিদারের লাঠিয়ালের পক্ষে তো তার পক্ষে সম্ভব না। তখন সে ভিন্ন কৌশল অবলম্বন, উনি অনেক খোঁজ খবর নিয়ে দেখলেন যে এটা রূপসার থেকে অনেক দূরে হবে, উৎকুল একটা জায়গার নাম আছে, ওইখানে তৎকালীন সময় ঋষিপল্লী বলা হতো ওইটাকে, অর্থাৎ যারা এই বিভিন্ন রকম ঋষিদের কাজকর্ম করতো, কুলা টুলা গুনতো, অনেক এলাকা। ওইখানের একটা লোক নাকি সে অনেক জাদুবিদ্যায় বা বিভিন্ন বিদ্যায় খুবই পারদর্শী ছিল, কিন্তু সে কখনো কারোর কোনো ক্ষতি করতো না। উনি এই বাড়িতে যাতায়াত শুরু করলেন এবং প্রতিদিন এক বেলা হলেও যেতেন। এভাবে প্রায় 3 মাস 4 মাস 5 মাস বছর কাটায় দিলেন। কাটায় দেওয়ার পরে ওই ঋষি ওনাকে প্রতিদিন কিছু শিখায় দেয়, কিন্তু আসলে কিছুই না। উনাকে এবার বাড়িতে ওনার ভাইরা যেতে নিষেধ করলেন ঋষির বাড়িতে এবং তার পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে দিলেন যে ওখানে তুমি যাবে না। তখন পুনরায় ওয়াদা করলেন যে আর কখনো যাবেন না বাড়ি। তো ঠিক আছে, ওনার হাত পা খুলে দিল, উনি ঠিক মতো দিব্য খেতে লাগলেন, পড়তে লাগলেন। উনি আবার পলায় সেই ঋষি বাড়িতেই গেলেন। মানে সেখানে সে যেতে যেতে ওই জাদুবিদ্যা তার কাছ থেকে কিছু শেখা যায় কিনা। কিন্তু উনি ওই দিন খুব রাগ হয়ে গেলেন যে হয় তারে মারবে, না হলে তারে কিছু শিখাই দিতে হবে। এবং উনি খুব গোপনে দা ছুরি ধাত দিয়ে নিয়ে রাতে গেলেন, ঋষিকে মারবে না শিখাই দিল। তো ঋষির কাছে গেলে ঋষি তাকে ওয়াদা করলো যে তুমি সামনে যে অমাবস্যা পড়বে শনিবার রাত, তুমি রাত্রে 12টার পরে আমার বাড়িতে আসবা। যদি আসতে পারো তাহলে আমি তোমাকে সব শিখাই দেবো, আর যদি না আসতে পারো তাহলে আর আমি তোমাকে কিছুই শিখাবো না। আচ্ছা। সে চলে আসলো। ঠিক ওই তারিখ এসে গেল, ও ঋষির বাড়ির দিকে রওনা হয়েছে। তো যখন ঋষির বাড়ির দিকে রওনা হয়েছে, ওনার বাড়ির কাছে কাছে যেতে একটা ছোট কাঠের ব্রিজ ছিল। কাঠের ব্রিজটা আমিও আমার ছোটবেলায় অনেক পরে দেখছি, কিন্তু ওই নদীটা আর নাই, আগের মতো মারা গেছে। তো ব্রিজটার কাছে কাছে যখন গেছে তখন দেখে যে ব্রিজের ওই পারে একটা বাঘিনী, অর্থাৎ বাঘিনী দুটো বাচ্চারে দুধ খাওয়াচ্ছে। আচ্ছা। এখন নিচেই হচ্ছে এই নদীর স্রোত এবং ওই ব্রিজ থেকে পার হয়ে ওপারে গেলেই তো সামনে বাঘ ওরে খাবে। তো চিন্তা করলো যে ঋষিও তো আমাকে ওয়াদা করেছে যদি আজকে রাত্রে আমি ওইখানে না যেতে পারি তাহলে তার আমাকে কোনোদিনই সে কিছুই শিখাবে না। তো কিছু সময় দাঁড়ায় থেকে ভাবার পরে চিন্তা করলো যে তাহলে তো নিশ্চয়ই এই ঘটনাটা এমন হইতে পারে যে ঋষি তৈরি করেছে কিনা বাঘটা কোনো কায়দায়, কোনো জাদুবিদ্যায় বা কোনো কায়দায় আটকানোর জন্য, আমাকে না যাওয়ার জন্য। ঠিক আছে, যদি বাঘিনী হয় তাহলে তো আমার খেতে আসবে, কারণ তার তো মরণপণ জেদ যে আমি জমিদারের সঙ্গে আমার লড়তে হবে। ও কতগুলো ইটা পাথর খুঁটে আইনে ওই ব্রিজের পরে উঠলো, উপরে উঠে বাঘের গায়ে মারা আরম্ভ করলো। বাঘ যদি আমাকে খেতে আসে তাহলে আমি পানিতে লাফ দেবো, আর যদি খেতে না আসে আর বাঘ থাকার মতো তো কোনো কথা না। পিছনে জঙ্গল আছে, আবার বিশাল জঙ্গল পিছনে। আচ্ছা। অর্থাৎ বাঘ মানে তখন ছোটখাটো বাঘ যেটাকে বাগডাসা বলা হয় ওই এলাকায় থাকতো, মানে চিতাবাঘ যেটাকে বলা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার না। তো তখন ওই ব্রিজের উপরে উঠছে কেন, তাতে লাফ দিয়েও পানিতে পড়লে তাহলে তার খেতে পারবে না। ও 3-4 ইটা মারার পরে দেখা গেল যে বাঘটা শুধু চোখ পাকায়, কিন্তু ওই ব্রিজের গোড়ার থেকে একটু লড়ে ছাড়ে। তখন ও বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই ঋষির চালাকি, আমি যাতে না যেতে পারি। ওইখান থেকে তার বাড়ি আর বেশি দূরে নাই, সামান্য পথ। ও একেবারে চোখটা বন্ধ করে তখন এক দৌড়ে ঋষির বাড়িতে। তো ঋষির বাড়িতে যে উঠানে দাঁড়ায় আছে, ঋষিকে ডাকতেছে, সে ওঠে না। তো অনেকবার ওরে ঠগানো হয়েছে, কিন্তু আজকে ওর কোনো কিছুই করেনি, চুপচাপ ওই উঠানের মাঝখানে দাঁড়ায় আছে। ঋষিরে ডাইকেই যাচ্ছে, ঋষিকে ডাইকেই যাচ্ছে। এই করতে করতে প্রায় রাত শেষ যখন তখন ঋষির বউ খুব রেগে গেছে যে তুমি এই লোকটাকে এত কাল ধরে ঘুরাচ্ছ, মাসের পর মাস, বছরের পর বছর তার কাছ থেকে খাইয়ে যাচ্ছ। ঋষিকে অনেক কিছু দিত, টাকা পয়সা যা ওর সম্পদ ছিল ও ঋষিকেই দিয়ে দিত সব।
তখন ঋষি উঠে বলল যে প্রথমে তুমি আমার সঙ্গে ওয়াদা করো কোনো মানুষের বা কোনো জীব জানোয়ারের কারোর ক্ষতি করবে না। তো ওর ইচ্ছা হলো যে আমাকে যত ওয়াদা করতে বলুক আর যত কিরে কসম কাটতে সবটাই রাজি। ওর মাথা ওর মতো চলছে, ও সমস্ত ওয়াদাবদ্ধ হলো এবং ঋষি ওকে ওই এক রাতে কি শিখায় দিছে ঋষি জানে। এবং ঋষি বলল যে তুমি আমার বাড়ির থেকে বের হওয়ার পরে আর কখনো আমার বাড়ির দিকে ফিরে আসবে না। ও চলে আসে এবং চলে আসার পর ও 3 মাস প্রায় রাতে যেটাকে বলে বস্ত্রহীন অবস্থায় ধ্যান করত। আচ্ছা, কোথায় এটা করতো? ওইখানে জায়গাটার নাম হচ্ছে জোনাকি রামতলা বলা হয়। ওই আম গাছের পিছনে প্রকাণ্ড একটা পুকুর ছিল, ওখানে রাত্রে সে একা একা থাকতো। এবং যেটাকে বলে মানুষ সিদ্ধি লাভ করো, দীর্ঘ 3 মাস এই সাধনার পরে সে সিদ্ধি লাভ করে। এবং সে যখন সিদ্ধি লাভ করে প্রথমেই সে ক্ষতি করে ওই জোনাকি রাম গাছকে, কারণ তার ভিতরে একটা শখ জাগে যে আমি যে জমিদারের সঙ্গে লড়াইতে নামবো তার আগে তো আমার শক্তি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। তো উনি পরীক্ষা আরম্ভ করলো এই প্রকাণ্ড আম গাছটার উপরে। উনি যতটুকু জাদুবিদ্যা হোক বা খারাপ বিদ্যা হোক বা কুফরি হোক উনি জানে, এই আম গাছটার উপরে উনি এই জোনাকি, অর্থাৎ ওই গাছে অনেক জোনাক পোকা জ্বলতো রাতে বিদ্যা, ওই জায়গাটার নাম জোনাকি রামতলা বলা হয়। গাছটা এখন আর নাই। তো ওই জোনাকি রাম গাছটার উপরে তো উনি দুপুর বেলায় শুয়েছিলেন, জোনাকি রাম গাছটায় ক্ষতি করলেন এবং সন্ধ্যার আগে আগে দেখা গেল যে আম গাছটার ডাল, প্রকাণ্ড ডাল ধীরে ধীরে কয়লা কয়লা হয়ে ফিলে পড়ছে। তখন এলাকার লোকে, সাধারণ গ্রামের লোকে যেটাকে বলে যার গাছে কে ক্ষতি করেছে, কে বান মারিছে, তখন ওই প্রত্যেকের ধারণা যে তাহলে এই নোয়া মিয়া যে ঋষিপল্লীতে যাইতেন সে কিছু শিখে আইছে নিশ্চয়। সবাই তাকে ধরলো। তখন এলাকার লোকজন তো এটা জানা যায়নি, একটা শোরগোল পড়ে গেল এলাকায়, কারণ আম গাছ তলায় সবাই গরমের দিনে বাতাস খেতে যেত আর কি, রাস্তার পরেই ছিল গাছটা। তখন তার মাকে গিয়ে ধরলো যে নিশ্চয়ই এটা আপনার ছেলের কাজ, সে দীর্ঘ সময় ওই ঋষি পাড়ায় যেয়ে কিছু শিখেছে। তখন তাকে বলা হলি, সে বললো যে ঠিক আছে আমার 1 গিলাস পানি দেওয়া হোক। তো 1 গিলাস পানি দিলে উনি পানিটা পড়ার পরে পানিটার দিকে তাকায় বললো যার সময় নাই, এটা শেষ, এর মেয়াদকাল শেষ হয়ে গেছে। এবং দীর্ঘ সময় এই আম গাছটা পুড়ে পড়েছে। এইবার ওনার বুঝ হলো যে আমি এখন জমিদারের সঙ্গে লড়াইতে নামতে পারি, আমার শক্তি হয়েছে আর কি। জমিদারের নায়েবকে খবর দিলেন যে আমার সঙ্গে দেখা করতে হবে। তো নায়েবদের সাধারণত মিয়া মানুষ খবর দিলে সে তো প্রচন্ড রাগে মেগে লাঠিয়াল মাঠিয়াল নিয়ে এসে হাজির হয়েছে। উনি একাই সমস্ত লাঠিয়ালকে মামুলিক কিছু হাতের ধুলোবালি দিয়ে তাড়ায় দিলেন এবং বলে দিলেন তো জমিদার খুব দ্রুত 1 সপ্তাহ যাত্রা বাতাতে হবে এবং সেই যাত্রা আমি জমিদার হব। এবং উনি জমিদার সোলেন ঘোষের যে বাড়ির কথা বলেছিল টাউন নোয়াপাড়াতে, যে রূপসার থেকে প্রায় 10 কিলো দূরে হবে, এখনো বাড়িগুলো পোড়া বাড়ির মতো পড়ে আছে, ওখানে কেউ মানুষ থাকে না, না কেউ বাড়ির মানুষ থাকে না। তারপর কি হলো? তো উনি ওই ঠিকই কি করবে এর অত্যাচারে, তখন উনি ওই যাত্রা দিলেন এবং উনি জমিদারের সামনে বসে নাগরা পায়ে দিয়ে এই 7 রাত যাত্রা উপভোগ করলেন। এইভাবে দীর্ঘ সময় মানুষকে বিভিন্ন রকম অত্যাচার শুরু করলেন। মানে এই ধরনের অত্যাচার উনি মানুষের করতে থাকলেন। তো উনি একদিন ওই জমির বাড়ির সামনেই বসে আছে, তো ওই বেদে বহারালারা ওনাদের বাড়িতে ওই যে আগে সাপ খেলা টেলা দেখাবে, কিছু লোকজনের কাছ থেকে পয়সা তুলবে, উনি একাই বসে থাকতেন সব টাইম। তো বললো যে আমাকে একা একটু সাপ খেলা দেখায় যায়। তো বলতেছে যে আরে আমরা যাচ্ছি বড় বাড়ি খেলা দেখাই, তো তাদের বাড়ির কথাই বলা হচ্ছে। সেখানে গেলে আমাদের অনেক টাকা পয়সা পাবো, আমরা অনেক কিছুই পাবো, ছোট পাল্টা ব্যবহারটা যা করে তার সঙ্গে তাই করে। তো করার পরে বললো যে ঠিক আছে যাও, যে কি দিয়ে খেলা দেখাও। তো মহিলারা ওখানে যাওয়ার পরে যে সাপের ঝাঁপি খোলে দেখে সাপ মারে, কোনো সাপই লড়ে না, প্রত্যেকের ঝাঁপির সাপ মৃত সাপের মতো পড়ে একসাথে সবগুলো সব আর ঝাঁপি খোলে কোনো সাপ। সাপই যদি ফনা না ধরে, সাপ না থাকলে তাহলে সাপ উড়িয়ার দামটা কি, সে কি দিয়ে খেলা দেখাবে? তখন এরা প্রত্যেককে জিজ্ঞেস করলো যে আপনারা কে ক্ষতি করেছেন আমাদের সাপের, আমাদের সাপ কেন লড়ছেন, আমাদের সাপ মরেনি, আমাদের সাপের ক্ষতি করা হয়েছে, যদি না বলেন তাহলে কিন্তু আমরা আপনাদের ক্ষতি করি। সবাই বললো যে আমরা কেউ কোনো ক্ষতি করিনি, তোমরা খুলে বলো আমাদের নোয়া মিয়ার সঙ্গে দেখা হয়েছে কিনা। তো বললো যে না, নোয়া মিয়া বলে কাউকে চিনি না, রাস্তার মোড়ে 3 রাস্তার মতো একটা লোক বসে আছে, তাকে তো আমরা এই বলছি। তাকে জানাও, একমাত্র সেই তোমাদের সাপ বাঁচায় দিতে পারে। তো ওনাকে বহুতবার অনুরোধ করা হলো, উনি বললো যে আমি একবার যা করি তা আর কখনো জীবিত করি না, আমি হচ্ছি নিজেই জমিদার, আমার উপর আর কোনো উজাবদ্ধ কিছু নাই। তখন ওনাদের সর্দারকে ডাকা হলো। সর্দার কি করবে, ওই বড় বাড়িতে বসে প্রত্যেকটা সাপ যখন আর নাই হয়, তখন সামনে থাকলে তাদের পুঁজি কি, প্রত্যেকটা সাপে উনি টুকরো টুকরো করে কুচালেন। কুচানো আরম্ভ করার আগে সর্দার বললেন যে আপনি আমাদের সাপগুলোকে বাঁচায় দেন, নাহলে আপনি বাঁচতে পারবেন। উনি বললেন যে আমি যদি না বাঁচতে পারি তাহলে তোমাদের অসুবিধাটাকে। তো সারা রাত এখানে সর্দাররা থাকলো, কি করলো সে তারাই জানে ভালো করে। ওনারা সকালবেলা ওইটা বিশাল এক কড়াই, লোহার কড়াইতে তেল জাল দিয়ে আরম্ভ করলো। একেবারে ঠিক যখন দ্বিপ্রহর হইল তখন সমস্ত সাপগুলোকে তেলের ভিতরে ঢেলে দিতে লাগলেন। আর উনি এতক্ষণ ওই বারান্দায় বসেছিলেন সকাল থেকে। উনি এইবার নামলেন বারান্দার থেকে, একটা খেজুর গাছে উঠলেন। একটা খেজুর গাছে উঠে, খেজুর গাছে দেখবেন মাঝখানের পাতাটা মুসলায় ওটা সাপের ফোনার মতো, এই পাতাটা উনি কোপ দিয়ে কেটে নামায় নিয়ে আসলেন।
তো কাইটে নামায় আইনে উনি বসে 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 ওই বেনি বটার মতো করে সাপের বড় একটা ফনার মতো তৈরি করলেন। আর ওই সাপুরিয়ারা কিন্তু এই সমস্ত সব একত্রিত করে ওই বড় বাড়িতেই বসে, যে বাড়িটা বললাম যে পোড়া বাড়ির মতো পড়েছিল, মাঝখানে জাল দিচ্ছে। ঠিক বিকেল হইতে হইতে এইখান থেকে এই সমস্ত সাপগুলো এতক্ষণ জাল হয়েছে, এবার দেখা গেল যে প্রচন্ড একটা সাপ তৈরি হয়ে আসে, মানে একে যাতে গিলে খেয়ে ফেলতে পারে এত বড় সাপে পরিণত হয়েছে। একে যখন ধরতে আসতে খাবে, এই এতক্ষণ বসে যে ময়ূরটাকে তৈরি করেছেন এটাকে সামনে এগিয়ে দিলে, ওরে থাবা দিয়ে না ধরে ওই ময়ূরটাকে নিয়ে ওই সাপটা উড়াল দিলে একেবারে হাওয়া। এখন যারা এই সাপুরিয়ারা তো এর উপরে এতক্ষণ চেষ্টা করেছে তাদের সাপ না বাঁচানোর পরে, তখন বললো যে তাইলে আমাকে গুরু স্বীকার করতে হবে, সালামি দিয়ে তারপর যাওয়া লাগবে, এবং অত্র আর কোনোদিন এই বাড়িতে সাপ খেলা দেখাতে আসবে না। এবং ওনাকে এই সাপুরিয়ারাও এই মানে তারে গুরু হিসেবে মাইনে তার পায়ে সালাম করে তারে কিছু পয়সা দিয়ে, যেটাকে বলে সালামি দাও, তারপর তাদের চলে যেতে হচ্ছে। তার মানে সে ওই পাওয়ারটা তাদের সাথে সাপুরিয়াদের সংঘর্ষ দেখায় সব জায়গায় কাজে লাগাইছে, এবং কারো মানে আমরা বুঝতে পারছি যে সে এটা অনেক বিভিন্ন জায়গায় মিস ইউজ করছে। তারপরে কি হলো? শেষ পরিণতিটা হচ্ছে উনি যখন মানে মারা যাবেন, তার কয়েক সপ্তাহ আগে ওনার স্ত্রীকে বললেন আমার সময় শেষ। সময় শেষ বলতে কি বোঝাচ্ছে, তুই মারা যাবা? তা বললো যে হ্যাঁ, এখন আমি আমার যে দীর্ঘ সময়ের সিদ্ধি লাভ আমি এটা ছেড়ে দেবো। তো ছেড়ে দিবা, কিভাবে ছেড়ে দিবা? তা বললো আমি ছেড়ে দিলে 2-3 দিনে বেশি বাঁচবো না। তো উনি একটা পুকুরের ভিতরে উলাঙ্গ অবস্থায় নামে, অর্থাৎ মাজা পর্যন্ত, এবং এই পুকুরের ভিতরে উনি 1 দিন এবং 1 রাত, আজকে সন্ধ্যায় ঢুকে কালকে সন্ধ্যা, একদম কাল সন্ধ্যা বলা হয় যেটাকে, এই পর্যন্ত, এবং এই পর্যন্ত ওনার এই সারা জীবনের যে কুফরিটা উনি অর্জন করেছিলেন সাধনা করে, সেটাকে ত্যাগ করেছিলেন, এবং পুকুরের পানি যেমন আমরা পানি ফুটাইলে যেমন টকবক করে ফোটে, এই অবস্থায় ফুটেছে। আচ্ছা, মারা গেলেন। এবং উনি স্ত্রীকে বলছিলেন যে আমি যখন মারা যাব আমাকে মাটি দিতে হলে আমার মাজায় একটা ছোট্ট তাবিজ আছে, যেটা ওই ঋষি বাড়ির থেকে আমার গুরুর দেওয়া, এটা না ফেলে দেওয়া পর্যন্ত আমার লাশ কেউ কবর দিতে পারবে না। উনি এই ছেড়ে দেওয়ার পরে ভীষণ অসুস্থ হয়ে গেলেন, গায়ে জ্বর উঠে গেল, 3 দিনের দিন উনি মারা গেলেন সন্ধ্যায়। কিন্তু ওনার স্ত্রীর আর ভয়ে মনে নাই যে উনি মারা যাওয়ার পরে দেখা গেল যে ওনাদের বাড়ির আশেপাশে চেঁচা মেসি ইটা মারা, মানে চতুর্দিক থেকে মনে হচ্ছে সমস্ত শয়তান জানি ওই অত্র বাড়িগুলোর উপরে ভর করেছে, এরকম একটা ভাব। একদিক দিয়ে ইটা মারে, একদিক দিয়ে ডাকে, প্রচন্ড একটা অবস্থা। তো ওনাকে 10টার দিকে ওনার ধারে কিছু লোক, এলাকার মুরব্বীরা গেল যে তাই লাশটার ধারে তো যেতে হবে, আর লাশের ধারে যায়, যে যায় লাশের কাছে গেলে লাশ মোড় দিয়ে উঠে বসে। এখন পাবলিক তো দেয় দৌড়, মানে কাছাকাছি গেলে মরা লাশ উঠে বসে। এই দৃশ্য দেখার পরে তো আর কিসের ভাই কিসের আপন ভাই, তার মাও যে ঘরে দরজা দিল, স্ত্রীও ঘরে দরজা দিল, তখন ওই সারা রাত মরা লাশ এরম থাকলো। পরের দিন সকালে একই অবস্থা, তারা যদি কেউ যে সৎকার করবে বা চাপা মাটি দেবে তাহলে তো লাশটা সরাতে হবে, কিন্তু লাশের ধারে গেলে লাশ মোড় দিয়ে ওঠে, সবাই দৌড় দেয় ভেঙে। তখন ওনার স্ত্রী দুপুরের পরে বলল যে আমার খেয়াল হয়েছে আমি এতক্ষণ ভয় পাইছি, ওনার মাথায় একটা তাবিজ আছে, শুধু ওইটা আমি খুলতে পারবো, কিন্তু তাবিজটাকে জোয়ার ভাটার পানিতে ফেলতে হবে, বদ্ধ জায়গায় ফেলানো আমার নিষেধ আছে। তো উনি নিজে কাছে গেলেন এবং জমিতে ধান কাটে, ওইটাকে কাশি বলা হয়, আল ওই জিনিস দিয়ে কাটতে হবে, ওনাকে বলে গেছিল মারা যাওয়ার আগে। উনি ওইটা দিয়ে ওইটা কাটে দেওয়ার পরে ওনার মানে মরা মানুষের যে দেহটা যেরাম হয় ওইরকম একদম ওই রকম হয়, এবং ওনাকে ওই দিন বিকেলেই মাটি দেওয়া হয়, কিন্তু জানাজা ছাড়া। কারণ কোন হুজুর কোন অর্থাৎ উনি এমন একটা প্রজায় চলে গেছিলেন যে মানে ওনার জানাজা পড়তেও কোনো হুজুররা রাজি হয়েছিল না, এবং ওনাকে নর্মাল পানি ঢেলে দিয়ে একটু মগে করে যে ওই গোসল, ওই অবস্থায় ওনাকে চাপা মাটি দিয়ে দেওয়া প্রপার নিয়ম অনুযায়ী। না প্রপার নিয়ম তো মানাই হয়নি, কোনো মতে একটু মগে পানি ঢেলে দিয়ে ওনাকে যেটাকে বলা হয় চাপা মাটি চাপা দিয়ে দেওয়া। পরে আমরা এই ধরনের ঘটনা আরো আগেও পেয়েছি, যে যারা কুফরি কালাম করে বা এই ধরনের খারাপ কাজগুলো করে তাদের পরিণতিটা কিন্তু আমরা ডরে যে কয়টা স্টোরি শুনেছি কারোটাই ভালো ছিল না, এবং শেষটা খুবই মর্মান্তিক ভাবেই হয়েছে। তো এইখানে আরো একটা উদাহরণ আমরা দেখতে পেলাম। এবং এই ফাঁকে আমি একটু বলে রাখি যে অনেকের কাছে যারা শুনছেন তাদের কাছে কিছুটা রূপকথার মতো মনে হতে পারে কথাগুলোকে। এই ঘটনাটাকে যদি আপনি আরো অনেক আগের বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের গ্রামের প্রেক্ষাপটে চিন্তা করেন, সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন এই ঘটনাগুলো হয়তোবা মানে অনেকটা পসিবল তৎকালীন সময়ে যদি চিন্তা করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে এসে অনেক কথা আছে, আমরা মানিক ভাইয়ের কাছে যেটা শুনছি যে অনেকগুলো আমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। যাই হোক, এটা উনার বিলিভ, উনি দেখেছে, উনি শুনেছে, সেই ঘটনাটাই আমরা শুনছি। বাকিটা হচ্ছে সম্পূর্ণই বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর আমরা ছেড়ে দিচ্ছি। তো যাই হোক মানিক ভাই, আমরা এই ঘটনাটা শুনলাম। তবে এবার আমি যেটা একটু শুনতে খুব বেশি আগ্রহী,
আপনার বাবার সাথেও এই ধরনের কিছু একটা ঘটনা ঘটেছিল, একটু সংক্ষেপে আমরা সেই ঘটনাটা শুনে ফেলি। আমার বাবা আসলে একজন ব্যবসায়ী, এবং তার আগে আমরা শুনি এই ঘটনাটা কত, এটা 70-এর দশকে, তখন আমার বয়স 10, তখন আমি ভালো মন্দ সব বুঝি, তখন আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা আচ্ছা, ওকে। বাবা আসলে পৈতৃক সূত্রে আমরা ব্যবসায়ী, এবং বাঁশ এবং সুবরি এটা আমাদের পৈতৃক সূত্রে ব্যবসায়ী। সেই হিসেবে জায়গাটার নাম হচ্ছে ঘষিয়াখালী। আচ্ছা, তো ওইখানে যেতে হলে ওই বুটেমারির বান হয়ে যাওয়া লাগতো বাগেরহাট এরিয়ার পিছন সাইড দিয়ে ঘুরে। এখানে প্রায় 550 বাঁশ নিয়ে আমার বাবা 2জন কর্মচারী নিয়ে পানিতে ভাসায় বাঁশ নিয়ে ওই বাঁধের কাছে যে আমরা রাত কাটাবে আর কি। তো তখন জ্যোৎস্না রাত, তো বাঁধটা প্রায় ধরেন 60-70 ফিট উঁচু হবে। তো ঘুমাতে হলে বাঁধের উপরে অনেক বাতাস, খুব আরামসে ঘুমানো যাবে। সবাই বাঁধের উপরে উঠে 2 কর্মচারী এবং আমার বাবা 3 জনই ঘুমায় গেছিলেন, কারণ দিনে পানিতে ছিলেন, অনেক পরিশ্রম। তো যখন প্রায় রাত 4টে নাগাদ বাজে, তখন আমার বাবার ঘুম ভাঙেনি, ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে যে বাঁধ থরথর করে ভূমিকম্পের মতো কাঁপছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে নাকি। তো উনি উঠে বসছেন, বসার পরে দেখলেন যে না, ভূমিকম্প হলে এতক্ষণ ধরে কেন ধীরে 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 কাঁপুনিটা বেড়েই যাচ্ছে। তখন উনি ওই যেমন গরু মহিষ কেটে দিলে যেমন একটা গুজরানির মতো শব্দ হয়, ঠিক ওই ধরনের একটা আওয়াজ কানে ভাসে আসতেছে। তখন উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো জিন ভূত এ ধরনের কোনো কিছু একটা আসতেছে হয়তো। তখন বাবা বিড়ি সিগারেট জিরাই খেতেন, অর্থাৎ সে ধরায় খাচ্ছে বসে বসে। আর এই 2 কর্মচারী কিন্তু ওখানে ঘুমানো, এবং আমি এদের মুখ থেকেই পরিপূর্ণটাই আমি নিজে শুনে নিতে যাচ্ছি। ওনার নাম মাইজা মিয়া বলে সবাই ডাক, আর একজনের নাম রস্তম খা, এই 2 জনের কাছ থেকে ক্লিয়ারলি শোনা। তো এই জিনিসটা ধীরে ধীরে বাদও ভয়ঙ্কর ভাবে বেশি কাঁপতেছে, গুজরানোর যে আওয়াজটা প্রচন্ড আকারে বেড়ে যাচ্ছে, এবং এটা হতে হতে একেবারে ওনার 20 গজ সামনে চলে আসছে, কাছে চলে আসছে। এখন তো জ্যোৎস্না রাত, ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং ওটা আমার বাবার মুখ থেকে আমি শুনেছি যে নর্মালি বড় হাতি যেরকম হয় তার থেকেও বড় হবে। তার সমস্যা হলো তার মাথা বলতে কিছু নেই, কিন্তু 4 পা আছে। আচ্ছা আচ্ছা। আর তার সারা শরীরে একটা বড় বড় চোখ যেমন বসানো ওইরকম বসানো। এখন বাবার একটাই ধারণা যে আমি ভূত প্রেত বিশ্বাস করি না, এদের সমান উল্টো পাল্টা বলি, হয়তো আমাকেই কি এই জন্য অ্যাটাক করেছে, তাহলে আগুন আমার কাছ থেকে কোনো ক্রমে ফেলা যাবে না। উনি কিন্তু একটার পর একটা আগুন ব্যবহার করিয়ে যাচ্ছে। ওই 2 কর্মচারী কিন্তু ঘুমেরা কিন্তু কিছু টেরই পায়নি। তখন উনি যখন 3-4টে বিড়ি একবারেই খেয়ে ফেলিছে, তখন ও তো আর থাকতে পারছে না বাদের পর, ও তো টাইম শেষ হয়ে চলে যাবে। তখন ও প্রচন্ড রাগে গিয়ে একটা ঝাঁকুনি দিয়ে উঠেছে শরীরে, দিলে ওর সমস্ত লোমগুলো দাঁড়ায় গেছে, এবং ওই যে কাটা কাটা চোখগুলো সব দাঁড়ায় গেছে মতো। তখন আমি জিজ্ঞেস করেছি যে আব্বা তুমি কি ভয় পাইছো? উনি বলে যে আসলে তো আমি উপরে ভয় পাইনি, কিন্তু আত্মার ভিতরে একটু কাঁপে উঠছিল আমার। আচ্ছা। যখন আগুন আর না ফেলছে তখন বললো যে তুই বাইচে গেলি, এই বলে ওইটা পাশে পানির পথ দিয়ে হেঁটে আবার বেড়িবাদের পরে আসে উঠল। বেড়িবাদের পরে যখন উঠলেন তখন ওই বাকি 2 কর্মচারীর নাম, যার নাম রুস্তম খা ছিল, তো বললো যাই রুস্তম হোট, জীবনে তো কিছু দেখলি না, একটু দেখে রাখ। তো সে বিবরণ দিছে যে আমরা খালি তার পিছন দিক দিয়ে দেখছি, সামনে তো দেখিই নাই। তাতে আমরা 2 জন চিৎকার করে এত জোরে গড়ানি দিছি যে 60 ফুট বাঁধের নিচে যে বাঁশ বড় বড় গাছ পুতা ছিল ওইখানে যে বাচ্চিনালি পানিতেই পড়ে। এবং ওই দিন ভোর হতে হতে আমার বাবার শরীরে জ্বর উঠে যায় এবং পায়খানার সঙ্গে ব্লিডিং শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন বাঁশ ওইখানে থাকে ওই 2 কর্মচারী। পরের দিন রাত্রে 12টা-1টার দিকে অনেক পথ ঘুরে, নদী পথ ছাড়া এদিকে আসার কোনো রাস্তা নেই, বাড়িতে নিয়ে যোগাযোগ ব্যবস্থা তখন খুবই খারাপ ছিল ওই সাইডে। নৌকা দিয়েই আসতে হবে, নৌকা দিয়ে, তাও আবার হাতে বাওয়া। হ্যাঁ, হাতে বেয়ে আসতে হবে, কোনো মেশিন আলা কোনো নৌকা নেই। আমার বাবাকে যখন বাড়ির ভিতরে ঢুকাচ্ছে আমরা সবাই তাড়াতাড়ি ভাই বোনরা উঠলাম, কি হয়েছে বারান্দায় শোয়াই দেওয়া হলো। তখন আমরা রূপসার এই পারে আসলাম, এসে তখন সুশীল বাবু নাম করে একজন বিখ্যাত এমবিবিএস ডাক্তার ছিল খুলনা শহরে, ওনাকে নিয়ে গেলাম। সুশীল বাবু আমার বাবার ট্রিটমেন্ট করেছে 11 দিন, এবং একটুও ব্লিডিং সে বন্ধ করতে পারি না। আরো ডাক্তারদের আমরা আনাইছি বাগেরহাটতে, যেখানে আশেপাশে আমাদের বিভাগগুলো বড় ডাক্তার ছিল, ব্লিডিংটা অন্তত পক্ষে ব্লিডিং বন্ধ করি। এরপরে কিন্তু আমার বাবা বললেন যে আমার ব্লিডিং কোনো ডাক্তাররা বন্ধ করতে পারবে না, আমার সময় বোধ হয় শেষ, তোরা 2-1 ভালো কবিরাজরে দেখতো। তো আমরা 7 বাড়িয়া নাম করে একটা এলাকাতে একজন বড় কবিরাজ থাকতো, তাকে খবর দিলাম। সে বাড়িতে আসলো, এসে আমার বাবাকে খালি এক নজর দেখে বললো যে ওনাকে ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই। কেন? তো বলল উনি আর হাতে গোনা কয়েকদিন বাঁচতে পারে। আর এক এলাকার থেকে একজন দূষিত যে জিনিসটাকে আমরা বলি সেটা একজন বিখ্যাত কবিরাজ চালান করে আর এক এলাকায় দিয়ে দিছে, এবং ও খুব প্রচন্ড রেগে ছিলেন, তার সামনে বাইরে যায়, এবং তখনই এর আত্মা অলরেডি উনি শেষ হয়ে গেছে, ওনাকে আর বাঁচানো সম্ভব না। ডাক্তাররা ওনার ব্লিডিং বন্ধ করতে পারবে না, আমার কবিরাজিতে বা আমি যতটুকু ঝাড়ফুঁক জানি এতে আমি সম্ভব না আমার দ্বারা। আমার বাবা 21 দিনের দিন মারাই যায়।
এবং এই দৃশ্যটা আমি আমার বাবাকে অন্তত পক্ষে 10 বার জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি ভয় পাইছো এরকম একটা জিনিস দেওয়ার পরে? যে ও যখন শরীরটা ঝাঁকি দিল, ও শরীরে এত বড় বড় চোখ, একটা হাতির মতো দেহ এবং ওর সামনের মস্তকটা কাটা এবং গরুর মতো গুজরাচ্ছে, তো এরকম একটা দৃশ্য দেখলে তুমি কিভাবে ভয় না পেয়ে থাকার? তো বললো যে দেখো আমি ভূত প্রেত বিশ্বাস করি না, কিন্তু আমার আত্মার ভিতরে কিন্তু একটা হার্টবিটটা এমন অবস্থা হয়েছে এবং সেইটাই বোধহয় আমি মনে হয় ওই টাইমের থেকেই শেষ, আমারও তোমরা বাঁচাতে পারবে না। ও কারণে একটা শেষ পর্যন্ত আমার বাবা মারা গেছে শেষ পর্যন্ত। ওকে, মানিক ভাইয়ের কাছ থেকে আজকে বেশ কিছু ঘটনা শুনলাম। শেষে যেই ঘটনাটা শুনলাম, আপনার বাবার ঘটনাটা, কি বলবো, আমি যদি খুব ওই সময়ের কথা চিন্তা করি এবং দাদা দাদির কাছেও শুনেছি, তৎকালীন সময়ে গ্রামের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনাগুলো অনেক বেশি প্রচলিত ছিল এবং ওই সময়ের কথা চিন্তা করলে অনেক বেশি পসিবল। বর্তমানে হয়তো আমরা সেটা কল্পনা করতে পারছি না। তো যাই হোক মানিক ভাই, অনেক ধন্যবাদ যে আপনি আপনার অনেক আগের কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তাহলে দোষ, শুনলাম তো অনেকগুলো স্টোরি, অনেক জনের অনেক ঘটনা, কেন ঘটে না ঘটে। বেশিরভাগ সময় এই একটাই ঝামেলা লাগে আমার মনের ভিতরে ঘটনা শোনার পরে, মোটিভটা কি ছিল, কেন এই ঘটনাটা ঘটলো, সেই জিনিসটা কেন ভয় দেখাইলো, সে কি চাচ্ছিল, তার লাভটা কোথায়। আসলে অনেক সময় বোঝা যায় না। তবে একটা জিনিস কি তুই খেয়াল করেছিস, যখন এখানে সবাই কথা বলছিল, ইভেন আমরা যখন বসেছিলাম, তুই যেদিকে তো মুখ করে বসে আছিস, তোর পেছন দিকে কিন্তু একটা জানালা আছে, যেটা আমার ফ্রন্ট সাইড। একদম আমি ব্যাপারটা আমি খেয়াল করেছি, এই জানালায় আমি কিছু একটা দেখেছি। আমি আসলে স্টোরির মধ্যে ছিলাম বলে ওভাবে আমি বলতে চাইনি তখন, কিন্তু অবয়বটা কেমন ছিল? অবয়বটা আমি আসলে মনে হলো যে কেউ মনে হয় অন্ধকারের মধ্যে থেকে জানালার মধ্যে হঠাৎ করে উকি দিলে যেরকম একটা হয় না, যদিও এখানে গ্রিল আছে, তো সেই জন্য তেমন কোনো আমরা মানে সেফটির কোনো বিষয় নয়, হঠাৎ করে আমার কেন জানি মনে হলো প্রায় 2 বারের মতো কেউ একজন উকি দিয়েছে। আমি জানি না, এটা আমার দেখার ভুল হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রিলের বাইরের অংশটা আমরা জানি সেখানে এই সিজনে অনেক পাতা পড়ে আছে, যা তা পড়ে আছে, মিনিমাম একটা শব্দ কিন্তু হওয়ার কথা কেউ আসলে, কিন্তু যেহেতু আমি কোনো শব্দ পাইনি বা কেউ কোনো শব্দ পাইনি, শুধুমাত্র তুই জানালা থেকে পজিশনটা ভালো ছিল বলে তুই দেখতে পেয়েছিস। রাইট, আমি আসলে তখনই বলতাম, কিন্তু আর না দেখাতে আর বলিনি। আমি নিজে বিষয়টা ওই গল্পের মধ্যে ঢুকে গেছি, আমি আসলে ভুলে গেছিলাম। আচ্ছা দোস্ত, যাই হোক, যেটা না ভুললে না হয় সেটা হচ্ছে যে এইখানে যে আমরা কেন আসলাম, এটা তো এবার বলতেই হয়। রাইট, এখানে আসার মূল কারণটা হচ্ছে এই বাড়িতে যেই ঘটনাগুলো ঘটে তার মধ্যে একটা এত বেশি সেন্সিটিভ, যে এত বেশি অনুভূতির উপর নির্ভর করে যে আমরা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। একমাত্র এই জায়গাটায় থাকলে, আপনি যদি এই জায়গাটায় বিচরণ করেন কিছুক্ষণের জন্য, তখন বুঝতে পারবেন যে একটা অন্যরকম ভারিক্য, একটা অন্যরকম সাইলেন্স কাইন্ড অফ ভর করে এখানে। আপনি এই যে আঙ্গিনাটা আছে, এইটার বাইরে থাকলেই দেখবেন যে আপনার একটা ফিল আছে, আর যখনই আপনি এখানে প্রবেশ করবেন কিছু একটা মনের মধ্যে আপনি ফিল করতে পারবেন। এটা যারা এখানে আসে তারাই বুঝতে পারে। আর সবচেয়ে আমরা যে টিভি ক্রুদের কথা বলেছিলাম এখানে এসেছিল, তাদেরই একটা ছোট্ট ঘটনা আছে। যেমন তাদের একটা টিম এখানে এসেছিল কোনো একটা শুটিং করার জন্য, তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, থাকার জায়গা না পেয়ে বাধ্য হয়ে এখানে এই গেস্ট হাউসে থাকতে হয়েছে, এবং রাতের বেলাতে তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে ছিল। এত মানুষ একসাথে থাকার পরেও এক একজন এমন ধরনের ঘটনা এখানে প্রত্যক্ষ করেছে, শেষ পর্যন্ত এরা কিন্তু পরের দিন সকালেই এই গেস্ট হাউস ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আসলে ঘটনাটা একটু খুলেই বলি। প্রথমে তারা একসাথে ছিল না, প্রথমে তারা পাশাপাশি দুটো রুমে দুজন করে ছিল। 4 জন ক্রু ছিল, 4 জনই ছেলে, এবং তারা খাটে বসে গল্প করতে করতে একটা সময় হঠাৎ করেই একটি রুমের 2টি খাটে 2 জন শুয়েছিল, 2টো খাট একসাথে ভেঙে যায়, একসাথে ভেঙে 2 জন পড়ে যায়। এবং তারা যখন হতচকিত নিজেদেরকে এই অবস্থায় দেখে যে একই সাথে কিভাবে 2টো খাট ভাঙলো, তখন বের হয়ে দেখলো পাশের রুমেও একই সময়ে একই ঘটনাই ঘটেছে, অর্থাৎ 4টা খাট একসাথে একই সময়ে ভেঙে গেছে। এবং এই ঘটনার পরপরই ওরা সবাই এক রুমে চলে আসে এবং ওই রাতটা একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়, কোন রকমের রাতটা শেষ করে আর কি। কিন্তু ওই রাতটুকু তাদের খুব সহজে ভালোভাবে কাটেনি। যখনই তারা একসাথে থাকা শুরু করেছে, হঠাৎ দরজার মধ্যে নক করার শব্দ পেয়েছে, কিন্তু দরজা খুলেছে, কাউকে পায়নি। ইভেন একটা সময় পরে ওরা দরজা খোলার সাহসটা পর্যন্ত পায়নি। দরজায় নক হয়েছে, কিন্তু দরজা খোলার মতো সাহস তাদের হয়নি।
ইউজুয়ালি এই ধরনের যারা মানুষ, যারা স্পেশালি আমি আমাদের কথা বলবো, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের কাজগুলোই অনেক সময় হয় রাত বিরেতে, তাই কিন্তু রাতের ব্যাপারগুলোতে আমাদের আলাদা কোনো ভয় কাজ করে না। আমরা এই ধরনের ব্যাপারগুলোকে খুব একটা পাত্তা দেই না, বা যদি এই ধরনের কোনো ব্যাপার আমরা খুঁজে পাই, দেখা যায় যে ওটা নিয়ে আরো ঘাটাঘাটি করার চেষ্টা করি যাতে মিডিয়াতে সেটা প্রচার করা যায়। কিন্তু এই ক্ষেত্রে 4টা জলজ্যান্ত পুরুষ মানুষ থাকতে না পেরে চলে গেছে, তাহলে বুঝতে হবে আসলে কতটা ভীতিকর অবস্থান হতে পারে। এবং সবচেয়ে মজার ঘটনা একটা রয়েছে, মজার কিনা আমি জানি না, মানে এটা কিরকম বলবো ঘটনাটা। এরা যখন এই বাড়িটাতে এসেছিল শুরুর দিকে একটু মজা করে, যেহেতু ক্যামেরা তাদের সাথে আছে, মজা করে তারা একটু দুষ্টামি করার বিষয়গুলো ভিডিও করেছিল। মানে আমি জানি না এটা কোনো যান্ত্রিক কোনো কারণ কিংবা অন্য কিছু হতে পারে, কিন্তু সেই ভিডিওর কোনো অংশই মানে তারা আর খুঁজে পায়নি। আসলে মানে ধারণ হয়নি বা কোনো ইরেজ হয়ে গেছে, একটা ব্ল্যাক সিস্টেমই রয়ে গেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটা আমরা আরো অনেক জোর দিয়ে বলতাম যে এরকম ঘটেছে বা সামথিং লাইক দ্যাট, বাট যেহেতু একটাই ক্যামেরা ছিল, দুটো নয়, সো আমরা তো এটা জোর দিয়ে বলতে পারি একটা ক্যামেরায় টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে। তো এটা হয়তো বা অন্য ধরনের ঘটনা না, আবার হয়তো বা আসলে অলৌকিকতার কিছু ডিগ্রিজ আছে, আমরা যদি ধরতে চাই তাহলে অনেকভাবেই ধরা যায়। এখন কেউ হয়তো ধরবে যে না, এটা টেকনিক্যাল প্রবলেম, ক্যামেরাতে কোনো প্রবলেমই ছিল না, কিন্তু কেউ আবার এভাবে ধরতে পারে যে টেকনিক্যাল প্রবলেম যেটা ঠিক এই বাড়িতে এসেই হয়েছে। আসলে আপনি যদি যেভাবে বিশ্বাস করতে চান বিষয়টা, সেভাবেই বিশ্বাস করতে পারেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কিভাবে বিশ্বাস করবেন সম্পূর্ণটা আপনাদের উপর ছেড়ে দিয়ে আজকের মতো আমরা একটু বিদায় নিতে হবে। রাইট, কারণ এখন সবচেয়ে বেশি যেটা আমরা বুঝতে পারছি যে এখানে থাকলে কিছু দেখা যাক আর না দেখা যাক, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। ডর মানে ভয়। ডরের 40তম পর্ব থেকে আজকের মতো বিদায়। আগামী পর্বে 41তম পর্বে আগামী বৃহস্পতিবার রাত 11:20 আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আরজে কিবরিয়া, লোবান, রেহান এবং সুমনের পক্ষ থেকে শুভরাত্রি।